আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান এবং আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব হায়ার ম্যাথ সেকেন্ড পেপার কোনিক্স এই চ্যাপ্টারটি নিয়ে। তোমরা জানো এই চ্যাপ্টারটি হচ্ছে আমাদের কোনিক্স চ্যাপ্টারটি হচ্ছে আমাদের হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের খ বিভাগের অন্তর্ভুক্ত। তো খ বিভাগে এইখান থেকে কিন্তু আসলে মিনিমাম দুইটা প্রশ্ন আসে। শর্ট সিলেবাস থাকলে দুইটা প্রশ্ন আসে, ফুল সিলেবাস থাকলে একটা প্রশ্ন আসে। তো আমরা কিন্তু এখান থেকে বেস্ট প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবো যেন এখান থেকে যতগুলোই প্রশ্ন আসুক আমরা যেন সুন্দরভাবে অ্যান্সার করতে পারি। তো চলো কথা না বাড়িয়ে খুবই সুন্দরভাবে একদম বেসিক থেকে আমরা আলোচনা শুরু করি। যদি এই চ্যাপ্টার তুমি আগে না পড়ো সমস্যা নেই, আমি যেগুলো দেখাচ্ছি, যেই জিনিসগুলো করাচ্ছি সেইগুলো খুব ভালো মতো করবা, যেগুলো প্র্যাকটিসের জন্য দিব সেগুলো একটু প্র্যাকটিস করবা। ম্যাথ ব্যাপারটা কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রির সাথে তুলনা করলে হবে না, কারণ ম্যাথে কিন্তু তোমার একটু বেশি বেশি প্র্যাকটিসের দরকার আছে, সলিউশন করার দরকার আছে। কারণ অনেকে আমরা জিনিসগুলো বুঝি কিন্তু সলভ করতে গিয়ে আর পারি না। এক লাইন থেকে আরেক লাইন কেমনে হয় এটাই আমরা বুঝি না। এই সামান্যতম জ্ঞানটুকু অনেকের হয় না আসলে এতদিন ম্যাথ করার পরেও, কারণ আমাদের প্র্যাকটিসটা অনেক কম। তো এইখানে এরকম যারা আসো তো সমস্যা নাই, এটা আসলে তুমি সমস্যাটাকে ওভারকাম করার চেষ্টা করো, বেশি বেশি প্রবলেম সলভ করো, তাহলে তুমি খুব দ্রুত বুঝবা এই লাইন থেকে এই লাইন কীভাবে হইলো। তো এইটুকু জ্ঞান আমাদের কিন্তু ভিতরে খুব ভালো মতো নিতে হবে, না হলে কিন্তু এক্সাম হলে দেখা যাবে প্রশ্ন আসতে আমি বুঝতে পারছি কী করতে হবে কিন্তু অ্যান্সার মিলাইতে পারি নাই। এই সমস্যাটা তোমাদের অনেকেরই হয় আমি জানি। তো এই সমস্যাটা ওভারকাম করার চেষ্টা করো। একমাত্র ওয়ে বেশি বেশি অঙ্ক করা, তাহলে তোমার মাথায় জিনিসগুলো খুব ভালো মতো খুব ক্যাচ করবে যে আচ্ছা এই কাজটা এভাবে করি এভাবে করি। তো এইটা জরুরি কিন্তু। হ্যাঁ, চলো আমরা শুরু করি আজকের চ্যাপ্টারটি কোনিক্স। আজকে আলোচনা করবো আমরা প্রথম পর্ব। আমরা এই কোনিক্সে কিন্তু আমরা একটু ভিন্নভাবে আগাবো। আমরা একদম বেসিক শুরুতে, তারপর এখান থেকে কী কী ধরনের প্রশ্ন আসে, ওয়ান শট কোশ্চেন, সিকিউ অ্যানালাইসিস, তারপর হচ্ছে এমসিকিউটা তোমাকে একটু দেখাই দিব। কারণ হচ্ছে আলাদাভাবে এমসিকিউ করতে গেলে পরে আবার দেখা যাবে যে আবার নতুন করে বেসিকগুলো মনে করাইতে হবে। তো আমি একেবারে এই টাইপ থেকে, এই পরাবৃত্ত থেকে যা যা প্রশ্ন আসতে পারে এমসিকিউতে সেগুলোও আমরা একসাথে শেষ করে ফেলবো। তার মানে এখানে কিন্তু এমসিকিউ আমাদের যেহেতু 3টা পর্ব হবে, তো 3টা পর্বে আমরা 3 ভাগের এক ভাগ করে এমসিকিউ দিয়ে দিব, তাহলে আমাদের পরে প্রেশারটাও হবে না। তো চলো আমরা সরাসরি এটা শুরু করি। তো আজকের আমাদের এই প্রথম পর্বের আলোচনা থাকবে হচ্ছে পরাবৃত্ত। আমরা জানি পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত 3টা আমাদের ভাগ আছে। তো আমরা পরাবৃত্ত নিয়ে আজকে আলোচনা করব। তো পরাবৃত্তের মধ্যে একদম শুরুতে খেয়াল করছে আসলে আমাদের সিকিউ টাইপগুলো কীরকম হতে পারে এটা একটু বলি। তো তোমরা কম বেশি জানো যে এখানে সিকিউর মধ্যে কিন্তু আসলে একই সাথে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত 3টা মিলিয়ে প্রশ্ন দেয় অনেক সময়। একদম 3টাকে মিলে একটা সিকিউ দিতে পারে। অথবা অনেক সময় হতে পারে যে পরাবৃত্ত থেকে অর্ধেক দিল, বাকিটুকু উপবৃত্ত থেকে দিল, হইতে পারে। মানে 3টাই তোমাকে প্রিপারেশন নিতে হবে। এমন কোনো সুযোগ নেই যে তুমি শুধুমাত্র পরাবৃত্ত করে গেলা, শুধুমাত্র উপবৃত্ত করে গেলা, সুযোগ নেই। কারণ মিক্স করে প্রশ্নগুলো হয়। আর উদ্দীপকগুলো মিক্স করে দেওয়ার জন্য কীরকম থাকে জানো? এই উদ্দীপকগুলো 2 রকমের থাকতে পারে। এক হচ্ছে উদ্দীপকগুলো চিত্র দিয়ে থাকবে, সরাসরি চিত্র দেওয়া থাকবে। হ্যাঁ, এরকম চিত্র দেওয়া থাকবে, এরকম চিত্র এঁকে দেওয়া থাকবে, তখন তোমার বিভিন্ন মান টান দেওয়াটাও থাকবে। তো সেই চিত্র দেখে তোমাকে চিনতে পারতে হবে। তো চিত্রের ব্যাপারটা আমরা খুব ভালো মতো খেয়াল করবো। এবং আরেক রকম হইতে পারে কি, আমাদের এই এই আমাদের হচ্ছে এই উদ্দীপকটা, সেটা হচ্ছে দৃশ্যকল্প দিয়ে থাকে আর কি। হ্যাঁ, সমীকরণ দেওয়া থাকবে। এখানে চিত্র দেওয়া ছিল আর অন্য জায়গায় দৃশ্যকল্প দিয়ে বলবে কি দৃশ্যকল্প 1, এখানে মনে করে একটা সমীকরণ দিল। দৃশ্যকল্প 2, এখানে মনে করে আরেকটা সমীকরণ দিল। তার মানে এখানে মিক্স করে দেওয়ার জন্য এই কাহিনীগুলো করে যে উপবৃত্ত একটা দৃশ্যকল্প দিল আর অন্য জায়গায় অধিবৃত্ত একটা সমীকরণ দিয়ে দৃশ্যকল্প 2 দিল। তো তখন তারা খুব সহজেই মিক্স করতে পারছে প্রশ্নগুলো। এইভাবে থাকতে পারে। মানে উদ্দীপক তুমি প্রিপারেশন রাখবে এরকম যে আমার এরকম সমীকরণ দেওয়া থাকে বা বিভিন্ন তথ্যাবলী দেওয়া থাকে, সেই তথ্যাবলীগুলো এরকম চিত্রতেও দেওয়া থাকতে পারে। তো সেই সমীকরণ বা সেই চিত্র থেকে আমরা কীভাবে সিকিউগুলো অ্যান্সার করব সেই অ্যানালাইসিস আমি তোমাদেরকে দেখাবো, সমস্যা নেই। তো চলো তার আগে আমি দেখি ক খতে নর্মালি কী প্রশ্ন আসে। আমরা তো পরাবৃত্তটা পড়তেছি। তো পরাবৃত্ত থেকে আসলে কতে, খতে, গতে আমরা ফুল সেট প্রিপারেশন নিব। আমি ধরে নিব যে হ্যাঁ আমাদের পরাবৃত্ত থেকে একটা প্রশ্ন আসবে। তো পরাবৃত্তের সে কটুকু পরীক্ষা আসুক বা খ বা গ পরীক্ষা আসুক আমার যায় আসে না। আমি তো ফুল প্রিপারেশন নিচ্ছি যে ক, খ, গ পুরোটার জন্য প্রিপারেশন নিব। এবার পরীক্ষায় কটুকু আসতে পারে, পরীক্ষায় খটুকু আসতে পারে। তো আমরা ফুল প্রিপারেশন নিই চলো, এবং তোমাকে বলি যে কতে কোন ধরনের প্রশ্নগুলো আসে, খতে কোন ধরনের প্রশ্নগুলো আসে। এই পরাবৃত্ত থেকে তোমাকে আহামরি অনেক টাইপ শিখতে হবে এরকম না, মোটামুটি 2টা জিনিস আসলে শিখতে হয়। তো সেই 2টা জিনিস কী কী দেখো সামনে, সেটা আমি বলবো। কতে যেটা থাকে যে ছোট সমীকরণ থেকে তথ্যাবলী নির্ণয় থাকে।
যে এরকম হইতে পারে যে মনে করো বললো কি এটা হচ্ছে আমাদের চিত্র, এই দুইটা প্রশ্ন হয়তো বা এই দৃশ্যকল্প 1, 2 থেকে করলো। অনেক সময় দেখা যায় যে এই ক নম্বর প্রশ্নটা উদ্দীপক থেকে করেই না, উদ্দীপক থেকে না করে র্যান্ডম যে কোনো সমীকরণ দিয়ে বলে কি এই সমীকরণের হচ্ছে উপকেন্দ্র নির্ণয় করো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করো, এরকম র্যান্ডম জিজ্ঞেস করে হইতে পারে, অথবা দৃশ্যকল্প থেকেও দিতে পারে। তো এটা কিন্তু আমাদের মাথা ব্যথার দরকার নেই, আমরা শুধুমাত্র শিখবো যে কীভাবে যে জিনিসটাই চাই সেই জিনিসটা আমরা বের করতে পারি কি পারি না। তো সেটার জন্য আমরা কিভাবে আগাবো, তো দেখে আসো কীভাবে আগানো যায়। তো এটাই বললাম যে ছোট সমীকরণ দেওয়া থাকে, সেখানে তথ্যাবলী নির্ণয় করতে বলবে, বা আমাদের চিত্র থেকে বলতে পারে, অথবা একদম র্যান্ডম যে কোনো সমীকরণ থেকে এরকম তথ্যাবলী নির্ণয় করতে বলতে পারে। আরেকটা জিনিস পরীক্ষা আসে হচ্ছে আদর্শ রূপে প্রকাশ। তোমাকে বলবে এই একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটাকে আদর্শ রূপে প্রকাশ করো, এভাবে এতটুকু অর্ধেক বলতে পারেন, ছোট টাইপের প্রশ্নটুকু আমাদের আসবে। তো আমরা এখান থেকে তথ্যাবলী নির্ণয় ছোট সমীকরণ থেকে শিখবো। এবং আরেকটা জিনিস পরীক্ষা আসে হচ্ছে যে যদি পরাবৃত্ত থেকে খ নাম্বার দেয়, হয়তো এরকম বলবে যে একটা সমীকরণ দিবে, আবারও সেই সমীকরণই দিবে, দিয়ে বলবে কি যে নিয়ামকের সমীকরণ বের করো, বা তোমাকে বলবে যে নিয়ামক এবং হচ্ছে উপকেন্দ্র এবং উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের দূরত্ব, এগুলা বের করো। মানে এখানেও সেমই একই কাহিনী। এখানে আমরা একটা ছোট সমীকরণ থেকে খুব সহজে অল্প সময়ে তথ্যাবলী নির্ণয় করছিলাম। এবার সমীকরণটা আরেকটু বড় থাকবে, যেখানে তোমাকে একটু কাজ করতে হবে, হিসাব নিকাশ করতে হবে, তারপরে তুমি জিনিসগুলো বের করতে পারবা। তার মানে একই কাজ, কিন্তু একটু ছোট সমীকরণ থেকে এবার সমীকরণটা একটু মডিফাই করে নিয়ে, আদর্শ বানাই নিয়ে তারপরে আগাইতে হবে, এরকম হইতে পারে। ঠিক আছে, মানে এই দুইটা আসলে একই জিনিস কিন্তু ছোট আর বড় সমীকরণ। আর গ নম্বরে যে প্রশ্ন আসতে পারে, বা এটা খতেও আসতে পারে, খ আর গ মিক্স হইতে পারে, কারণ খতেও 4 নাম্বার, গতেও 4 নাম্বার, আগে পরে দিলে কোনো সমস্যা নেই। তো গতে যে প্রশ্ন আসতে পারে, পরাবৃত্তের সমীকরণ নির্ণয় কর, তোমাকে বিভিন্ন তথ্য দিয়ে দিবে যে আচ্ছা নিয়ামকের সমীকরণ এইটা, উপকেন্দ্রের সমীকরণ এইটা, বা চিত্র কিছু একটা দিয়ে বলবে কি ঠিক আছে এবার তুমি পরাবৃত্তের সমীকরণ বের করো। আর ক নম্বর আরেকটা জিনিস পরীক্ষা আসে, তথ্যাবলী আদর্শ রূপ এবং উপকেন্দ্রিক দূরত্ব বের করতে বলে, বেশ কয়েকটা দেখা গেছে, এর সাথে লিখে দিচ্ছি প্লাস কি উপকেন্দ্রিক দূরত্ব, এই প্রশ্নটাও বেশ আসে আর কি। তো এই তিনটা জিনিস আমরা দেখব, উপকেন্দ্রিক দূরত্ব। তো এইটা এমসিকিউতেও আসে মাঝে মাঝে, বা মাঝে মাঝে কতেও আসে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। সরাসরি বুঝতে পারলাম যে মেইন জিনিস দুটো শিখতে হবে, এখান থেকে মেইনলি দুটো জিনিস শিখতে হবে। একটা হচ্ছে যে তথ্যাবলী থেকে সমীকরণ নির্ণয়, আর আরেকটা হচ্ছে কি সমীকরণ থেকে বিভিন্ন তথ্যাবলী নির্ণয়। তথ্যাবলী বলতে কি অক্ষের সমীকরণ, নিয়ামকের সমীকরণ, তারপর হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের যে হচ্ছে পাদবিন্দুর স্থানাঙ্ক সেগুলা, উপকেন্দ্রিক দূরত্ব, এরকম যতগুলো জিনিস আছে সবগুলো আমি শিখে রাখবো। পরীক্ষায় যেটাই আসুক আমার তো কোনো সমস্যা নেই, আমি সবগুলোই পারি। পরীক্ষায় যে 2টা বা 3টা আসবে সেটা আমি সুন্দর করে সলভ করে দিব। আশা করি মাথার মধ্যে ঢুকে গেছে আমাদের এই পরাবৃত্ত থেকে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসবে। আবারও বলতেছি, 2 রকমের জিনিস, একটা সমীকরণ দেওয়া থাকে, বিভিন্ন জিনিস নির্ণয় করা শিখবো, আর তারপর হচ্ছে বিভিন্ন জিনিস দেওয়া থাকবে, সমীকরণ নির্ণয় করা শিখবো। মেন হচ্ছে এইটা, এর মধ্যে বিভিন্ন ভ্যারিয়েশন আছে, অঙ্ক করতে গেলে সেগুলো দেখাবো। তো আশা করি এইটুকু ক্লিয়ার এই পরাবৃত্তর কাহিনী নিয়ে। তো শুরুতে আমরা একদম বেসিক ইনফরমেশনগুলো জেনে নিই, যে চ্যাপ্টারের শুরুতেই কোন কোন বেসিক ইনফরমেশনগুলো আছে, কোন কোন জিনিসগুলো আমাদের জানতে হবে সেগুলো আমরা একটু জানবো। তো বেসিক ইনফরমেশনের মধ্যে শুরুতে দেখো কী কী আছে। একদম শুরুতে কণিক কাকে বলে কিছু সংজ্ঞা দেওয়া আছে, যে কণিকের হচ্ছে স্থির বিন্দু থাকে, ফোকাস নামে পরিচিত, দ্বিকাক্ষ নামে জিনিস থাকে, উৎকেন্দ্রিকতা নামে জিনিস থাকে। এটা কেন লিখে রাখছি, কারণ ভাই তুমি একটু কষ্ট করে হইলেও এই সংজ্ঞাগুলো একটু দেখে রাখবা বই থেকে, কারণ পরীক্ষায় অনেক সময় দেখা যায় সংজ্ঞা চলে আসে, 2টা সংজ্ঞা লিখতে বলে যে হচ্ছে এই হচ্ছে ফোকাস এবং দ্বিকাক্ষ বলতে কি বুঝো। তো এরকম অনেক সময় বলতে পারে, বলছে অলরেডি পরীক্ষাগুলোতে সিকিউতে। তো তখন অনেকে ভেবাচে খায় যে কে ম্যাথ প্রিপারেশন নিলাম এটা আসলো। তুমি একটু হালকা করে নজর দিয়ে রাখবা, তোমাদের জন্য এই স্লাইডটা তো একটু দেখতে পারো এখান থেকে। তো আমি একদম সরাসরি শুরু করতেছি এই সমীকরণ থেকে। যে দেখো আমরা একটা সাধারণ সমীকরণ লিখছি, এটা হচ্ছে কণিকের সাধারণ সমীকরণ বলা হয়, এটাকে কণিকের সাধারণ সমীকরণ বলা হয়। তার মানে এই সমীকরণটা দিয়ে যত প্রকার কণিক আছে সবগুলোকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, যেমন পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত বা একজোড়া সরলরেখা, তো এরকম সবগুলোকে রিপ্রেজেন্ট করা যায় এই সমীকরণটা দিয়ে। তো এটা কি বলি আমরা কণিকের সাধারণ সমীকরণ। সমীকরণটা তোমাকে মুখস্থ রাখতে হবে। এবং এখানে কী ধরনের প্রশ্ন আসে, নর্মালি ক খ গতে এরকম এত আসতে দেখা যায় না, কিন্তু আসতেই পারে। কিন্তু এটা বিশেষ করে আমাদের আসে হচ্ছে কিসের মধ্যে বলতো, বিশেষ করে পরীক্ষা আসে এমসিকিউতে। এখান থেকে কী ধরনের এমসিকিউ আসে আজকের ক্লাসে সেটা দেখাবো তোমাকে, কী ধরনের এমসিকিউ আসে আজকের ক্লাসে দেখাবো। তো কী বলছে একটু খেয়াল করো, বলছে যে এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের সেই কণিকের সাধারণ সমীকরণ, এক্স স্কোয়ার প্লাস by স্কোয়ার আর সাথে কি আছে 2hxy,
আর সাথে কি আছে 2gx 2fy প্লাস c ইকুয়াল টু 0। ভালো কথা, এটাতে সবগুলো রিপ্রেজেন্ট করে। এবার এই সমীকরণটা তোমাকে একটা সমীকরণ দিয়ে যদি পরীক্ষায় বলো তো এই সমীকরণটা কি অধিবৃত্তের নাকি উপবৃত্তের, তুমি কীভাবে বলবা সেটার জন্য আমাদের রুলস শিখতে হবে, এবং এইটা এমসিকিউতে আসে। আমি এখনই দেখাচ্ছি সেই এমসিকিউগুলো। তো এইটুকু বুঝলাম। এবার তুমি বুঝবা কীভাবে একটা সমীকরণ এরকম দিয়ে দিল, এই সমীকরণটা উপবৃত্তের কিনা পরাবৃত্তের কিনা। এই জন্য তোমাকে কী করতে হবে, এই যে কিছু শর্ত আছে এই শর্তগুলো তোমাকে একটু মনে রাখতে হবে। যদি পরাবৃত্ত হয়, পরাবৃত্ত কখন হবে জানো? তুমি কি খেয়াল করবা, তুমি সবার আগে যে কাজটা করতে পারো যে তুমি এখান থেকে ডেল নির্ণয় করবা। দেখো ডেল বলে একটা জিনিস আছে, ডেল, এগুলো হচ্ছে ডেল, হ্যাঁ ডেল। তো ডেল বলে একটা জিনিস আছে, তুমি যদি ডেলের মানটা বের করো, ডেলের মানটা বের করে দেখো শূন্য হয়েছে, ডেলের মানটা বের করবো যদি দেখো শূন্য হয়েছে, তাহলে বুঝবা এটা দ্বারা কি বোঝাচ্ছে, এক জোড়া সরলরেখা বোঝাচ্ছে। ডেলের মান শূন্য হওয়া মানে কি, এটা এক জোড়া সরলরেখাকে নির্দেশ করতেছে। ডেলের মান শূন্য হলে এক জোড়া সরলরেখা। এবার যদি ডেলের মান শূন্য না হয় তাহলে বাকি সবগুলোই হতে পারে আর কি। হ্যাঁ, মেন ব্যাপারটা খেয়াল করো যে যদি তুমি দেখো ডেলটা কীভাবে নির্ণয় করতে বলবো, তুমি এই সমীকরণ থেকে ডেল বের করবা। ডেল বের করার পর যদি দেখো ডেলের মানটা শূন্য, তাহলে বুঝবা এটা হচ্ছে এক জোড়া সরলরেখা বলতেছে, এক জোড়া সরলরেখা নির্দেশ করতেছে। যদি শূন্য না হয় তাহলে বাকি সবগুলোই হইতে পারে। বাকি সবগুলো বলতে কি হইতে পারে, আমাদের হইতে পারে কি, এই যে পরাবৃত্ত হইতে পারে, উপবৃত্ত হইতে পারে এবং অধিবৃত্ত হইতে পারে। তাই আমি বুঝবো কীভাবে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। তখন শুধু খেয়াল করতে হচ্ছে এই জিনিসটা, এই যে সবুজ বক্সটা, তখন শুধু এই জিনিসটা তোমার খেয়াল করতে হয় যে এইচ স্কোয়ার ইকুয়াল টু এটা কি এবি এর সমান নাকি এবি এর থেকে বেশি। এবি কই থেকে আসলো, এই দেখো এক্স স্কোয়ারের আগে যে এ সহগটা থাকবে সেটা হচ্ছে এ, ওয়াই স্কোয়ারের আগে যে সহগটা থাকবে সেটা হচ্ছে বি। তাহলে এ বি, তাহলে এই যে এটা হচ্ছে এ আর এখান থেকে তুমি নিবা হচ্ছে বি। তো এ আর বি তুমি গুণ করবা, গুণ করে দেখবা এখানে যে এইচ আছে, এইচ কোনটা, এক্স ওয়াইয়ের যে সহগটা, দেখো এই যে এক্স ওয়াইয়ের যে সহগ, এক্স ওয়াইয়ের সহগটা কি এইচ না, 2h, এক্স এর সহগটা 2h। যেমন কোথাও লেখা আছে মনে করে এরকম 8xy, তা তোমাকে বুঝতে হবে এখানে এইচ এর মান কত। 8xy, এক্স ওয়াইয়ের সহগ হচ্ছে 8 আর এখানে এক্স ওয়াইয়ের সহগ ছিল 2h, তাহলে এইটা হচ্ছে 2h এর মান। 2h এর মান যদি 8 হয় তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারবা, এইচ এর মান কত 4, তাই না, 4 দুগুণে 8। এই যে এবার তোমাকে বুঝতে হবে এইচটা। তো তুমি দেখবা এই এ বি এর গুণফলটা কত আসতেছে, আর এখান থেকে যে এইচ, সেই এইচ এর স্কোয়ারটা কত আসতেছে। যদি দেখো এই এইচ স্কোয়ার আর এ বিটা সমান, দুটো সমান হয়ে গেছে, তাহলে বুঝবা সেটা কি হবে, সমান হলে বুঝবা কি এটা হচ্ছে একটা পরাবৃত্ত নির্দেশ করতেছে। তো এই কথাটা তোমাকে মুখস্থ রাখতে হবে, ওকে। আর যদি তুমি খেয়াল করো সেমভাবে যে এইচ স্কোয়ার বের করছো এবং এ বিও বের করছো, কিন্তু খেয়াল করলে এ বি এর মানটা বড়, যে এ বি এর গুণফলটা বড় হয়ে গেছে। এটা 14 আসছে, এটা মনে করো 12 আসছে, তো এ বি বড় আসছে। এ বি যদি কখনো বড় হয়ে যায় তাহলে বুঝবা কি এটা উপবৃত্ত নির্দেশ করে। আর যদি তুমি কখনো খেয়াল করো যে এ বি এর মানটা থেকে এইচ স্কোয়ারের যে মান সেটা বড় হয়ে গেছে, তাহলে বুঝবা কি যে এটা আমাদের অধিবৃত্ত নির্দেশ করবে। তাহলে তোমার সামারিটা কি, আমি এটা ডেলের কথা বলবো যে তুমি আগে এই যে কোনো সমীকরণ দেওয়া থাকবে তুমি বেসিক্যালি এই তিনটে আগে চেক করো। হ্যাঁ, এই তিনটে আগে চেক করো, কারণ পরীক্ষায় দেখা যায় এগুলোর মধ্যে দেখি দেয়। কিন্তু আসল জিনিসটা হচ্ছে যে তুমি যখন সমীকরণ পাবা তোমাকে কি করতে হবে, ডেলটা বের করতে হবে। ডেল বের করার পর যদি দেখো 0, তাহলে চোখ বন্ধ করে সেটা এক জোড়া সরলরেখা, শেষ, কাহিনী খতম। কিন্তু যদি দেখো 0 আসে নাই, তার মানে তোমাকে বুঝতে হবে নির্ঘাত এটা কি আমাদের পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এগুলার কিছু একটা। তখন আমরা কি করব, তখন আমরা এই এক্স স্কোয়ারের আগে যে সহগটা আছে এ, ওয়াই স্কোয়ারের আগে যে সহগটা আছে বি, এ আর বি গুণ করবো, তাহলে এ আর বি গুণ করবো। আর এই এক্স ওয়াইয়ের আগে যে 2h আছে সেখান থেকে এইচ বের করে আমি এইচ স্কোয়ার করবো, দেখবো এদের কি অবস্থা। যদি দুইজনে সমান হয় তাহলে পরাবৃত্ত, যদি আমাদের এখান থেকে এ বি বড় হয় তাহলে কি উপবৃত্ত, আর যদি এইখান থেকে দেখা যায় কি এইচ স্কোয়ার বড় তাহলে বুঝবা কি অধিবৃত্ত। এইভাবে তোমাকে বুঝতে হবে এবং এটা মনে রাখতে হবে, মাস্ট মনে রাখতে হবে। তো ফাইন, এটা মনে রাখলা তুমি। আর এই ডেলটা বের করবো কীভাবে, কি বলছিলাম, ডেলটা বের করবো কীভাবে, ডেলটা হবে হচ্ছে এরকম, দেখো মনে রাখার সিস্টেমটা বলে দিই। এই যে নির্ণায়কটা দেখো, এখানে এ আছে, এইচ আছে, বি আছে, জি আছে, এফ আছে, এই সহগগুলো তোমাকে নিতে হবে। নিয়ে আমি কী করবো, একটা নির্ণায়ক বানাবো। দেখো নির্ণায়কটা কীরকম, মাঝখান বরাবর এবিসি, হ্যাঁ, আর এই বরাবর কি আছে জিএফসি, এই বরাবর আছে জিএফসি। তুমি এভাবে মনে রাখতে পারো, এভাবে মনে, এটা লিখবা কীভাবে, তুমি সহজ বুদ্ধি দেখাই দিই। তুমি এভাবে লিখতে পারো, চাইলে মনে করো লিখবা ডেল সমান কী লিখবা, দাগ দিবা, দাগ দিয়ে তুমি কোনা আগে এ বি সি লেখা নিবা, তারপর এই সিরিয়াল বরাবর দেবা জিএফসি, জিএফসি, আর এই সিরিয়াল বরাবর দিব কি জিএফসি, হ্যাঁ, যেদিকে সি আছে সেই দুই বরাবর জিএফসি। বাকি দুই জায়গায় কী হবে, এইচ হবে, এইচ হবে, হয়ে গেল।
তাই তুমি চাইলে লিখতে পারো। হ্যাঁ, তো এই ডেলটা তুমি বের করবা, এই ডেলটা বের করার পর যদি দেখো জিরো আসে তাহলে বুঝবা কি সেটা হচ্ছে এক জোড়া সরলরেখার নির্দেশ করতেছে। তো আশা করি এইটুকু জিনিস আমরা বুঝতে পারছি এবং এখান থেকে আমাদের পরীক্ষায় যে কীরকম প্রশ্ন আসে আমরা সরাসরি চলো দেখি, এমসিকিউতে আসে, এমসিকিউটা আমরা দেখে আসি, সমস্যা নেই। তো আমরা এমসিকিউর পার্টটুকু এমসিকিউর পোর্শনে গিয়ে সরাসরি চলো দেখে আসি। হ্যাঁ, তো তোমার আইডিয়াটা আরও বেশি ক্লিয়ার হবে। আচ্ছা ঠিক আছে, এরকম প্রশ্ন পরীক্ষা কী করবো, মানে যে এখান থেকে এমসিকিউ শুরু, আমাদের প্রথম এমসিকিউ এইটাই, প্রথম এমসিকিউ এরকমই। তোমাদের কি একটা হাতে কলমে আমরা প্র্যাকটিস করি। আমাদেরকে বের করতে বলছে কি যে একটা সমীকরণ দেওয়া আছে, বলছে এই সমীকরণটি কী নির্দেশ করে। অপশন আছে এরকম আর কি, এটা কি হচ্ছে উপবৃত্ত, নাকি এটা হচ্ছে অধিবৃত্ত, নাকি এটা পরাবৃত্ত। হ্যাঁ, উপবৃত্ত, অধিবৃত্ত এরকম অপশন থাকে আর কি, নাকি হচ্ছে কি পরাবৃত্ত। তো চলো আমরা দেখি, একটা করে দেখি, নাকি কোনোটি নয় বা কিছু একটা আছে, বা ধরলাম যে হচ্ছে কি যে হচ্ছে বৃত্ত। তো আমি একটা দিয়ে রাখলাম আপাতত। আমি কীভাবে বুঝবো যে উপবৃত্ত অধিবৃত্ত কিনা? সবার আগে কি বলছিলাম যে তুমি সমীকরণ থেকে কী করবা, এ আর বি করবা। তুমি এই দুটো জিনিস চেক করবা, এইচ স্কোয়ারের মান আর হচ্ছে কি করবা, যে এ বি এর মান, এই দুটো বের করবা তুমি আর কি। এই দুটো বের করবা, বের করে দেখবা কী অবস্থা, সমান বড় ছোট। তো আসলে একটা প্র্যাকটিক্যালি করি। এক্স স্কোয়ারের আগে যেটা থাকে সেটা হচ্ছে এ, তার মানে এটা হচ্ছে কার মান, এ এর মান। ওয়াই স্কোয়ার আগে যেটা থাকে সেটা হচ্ছে বি এর মান। দেখো বি এর মানটা কত, এই দেখো -16, কিন্তু ওয়াই স্কোয়ার আগে যাতে সেটা হচ্ছে বি এর মান, তাহলে -16। হ্যাঁ, তাহলে এ আমাদের কত 9, বি আমাদের কত -16। ওকে, এবার দরকার কি আমার এইচ এর মান। এইচ কোথায় থাকে? এইচ থাকে হচ্ছে এক্স ওয়াই এর সাথে। দেখো তো এখানে এক্স ওয়াই গুণ আকারে আছে কিনা, না সমীকরণে কোথাও আমি এক্স ওয়াই একসাথে দেখতে পাচ্ছি না। কোথাও কি লেখা আছে যে 2xy বা 20xy? কোথাও তো লেখা নাই, এক্স ওয়াই লেখাই নাই। তার মানে কি জানো? তার মানে হচ্ছে নির্ঘাত এখানে কিছু একটা ছিল কোথাও একটা, যে প্লাস 0 × xy। তার মানে এক্স ওয়াই যেহেতু নাই, তার মানে এক্স ওয়াইয়ের সাথে যে 2h ছিল সেই 2h এর মান 0, আর 2h 0 হলে এইচও 0। এক্স ওয়াই যেহেতু নাই তার মানে চোখ বন্ধ করে এইচ এর মান 0। যেহেতু এক্স ওয়াই নাই, তুমি বুঝে ফেললা কি যে এই এক্স ওয়াই নাই যেহেতু, তার মানে এই মানটা কত আসছে, 0 আসছে। 0 কি স্কোয়ার করলে কত হবে, সেই 0ই হবে, তার মানে এটা আসছে 0। আচ্ছা ভালো কথা, এবি কত আসছে খেয়াল করো, এখানে আসছে 9 এবং এখানে আসছে কত, -16। তুমি গুণ করবা 9 × -16, ঠিক আছে, গুণ করলা। তুমি এবার গুণ করে দেখবা যে কোন মানটা বড় হয়েছে। তুমি নিজেই দেখো এখানে কোন মানটা বড় হয়েছে, যে 9 × -16। এটা গুণ করলে বোঝা যাচ্ছে নেগেটিভ কিছু একটা আসবে, বা তুমি আমি সরাসরি গুণ করে দিই যে 9 × -16 করলে কত আসে, যে এখানে যে 9 × 16 এটা করলে আসলে বেসিক্যালি 144। তাহলে আমাদের এখানকার রেজাল্ট আসবে কত, -144। লিখলাম আমি -144। আর এখানে এটা কত আসছে আমাদের, 0। তাহলে এবার তুমি বুদ্ধি করে বলো কার মানটা বড় হইলো। তাহলে তুমি বুদ্ধি করে বলো যে এই যে 0ই তো বড়, তাই না? নেগেটিভ থেকে তো 0ই বড়, তার মানে কিন্তু এইচ স্কোয়ার বড়, বুঝতে পারলাম। যদি এইচ স্কোয়ার বড় হয়, আমরা কি শিখছিলাম, আসলে আমরা ফেরত যাই, আমরা একটু দেখে আসি। আমরা শিখছিলাম এইচ স্কোয়ার যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে কী বলে, এইচ স্কোয়ার বড় হয় সেটাকে অধিবৃত্ত বলে। তাহলে আমি বলবো কি হ্যাঁ আমাদের এটা কি নির্দেশ করতেছে, একটা অধিবৃত্তের সমীকরণ নির্দেশ করতেছে। তুমি বলবো কি এইটা একটা অধিবৃত্ত। শেষ, এইভাবে তোমাকে জাস্ট কাজটা করতে হবে। আর এটা দেখাই, বলছে একটা সমীকরণ দিয়ে বলছে কি যে এই সমীকরণটি কী নির্দেশ করে। সেম আগের মতো কাহিনী, তুমি জাস্ট চেক করো। দেখো কি করবা, এ বি দেখতে পাচ্ছ, এ এত বি এত, তাহলে তুমি এ বি এর মানটা কত করছো, 3 × 6, তো এ বি বের করে ফেলছো। হ্যাঁ, এবার এইচ স্কোয়ার করবা। এইচ খেয়াল করো কোথাও কি এক্স ওয়াই আছে, এক্স ওয়াই নাই। এক্স ওয়াই নাই মানে কি, তার মানে এইচ এর মান 0। এবার বলো কার মানটা বড়। আমি দেখতে পাচ্ছি এ বি এর মানটা 6 আসছে, আর এইচ স্কোয়ারের মানটা কত আসছে, 0। এবি বড়, যেহেতু এবি বড়, আর এবি বড় হলে আমরা কি শিখে আসছিলাম যে এবি বড় হলে সমীকরণটা কি নির্দেশ করে, দেখি তো আমরা পারি কিনা। এই দেখো লেখা ছিল এবি যদি বড় হইতো সেক্ষেত্রে কি হইতো, এই দেখো এবি যদি বড় হইতো এই বড় কি হইতো, উপবৃত্ত নির্দেশ করতো। তাহলে বলবো কি এটা হচ্ছে আমাদের একটা উপবৃত্তের সমীকরণ, ঠিক আছে। এইভাবে তোমাকে ডিটারমাইন করতে হবে যে এটা হচ্ছে কি আসলে বেসিক্যালি একটা উপবৃত্ত নির্দেশ করে। এই আর যদি কোনো কারণে এখানে থাকতো, মনে করো আমি আরেকটা সমীকরণ দেখাচ্ছি, এরকম আছে মনে করো যে 2x², তারপর হচ্ছে আরেকটা সমীকরণ নিচ্ছে যে 2x² + 3y², তারপর লিখলাম যে প্লাস লিখলাম যে 4xy - 8x = 0। বলছি এই সমীকরণটা কী নির্দেশ করে, সেম আগের মতোই। কী করবা, এবি নিবা, এক্সের আগে x² আগে যা আছে y² আগে যা আছে, তাহলে এবিটা তুমি বের করলাম মনে 3 × 6। এবার xy বের করবা, xy এইচ বের করবা, এই যে xy আছে তাহলে xy এর আগে যা আছে সেটা হচ্ছে 2h, তাহলে 2h এর মানটা হচ্ছে 4। 2h যদি 4 হয় তাহলে h কত, h হচ্ছে 2। ওকে, তাহলে h যদি 2 হয় তাহলে h² কত হবে, 2h² মানে কত, 4। আবারও দেখো কে বড়, এখানে দেখতে পাচ্ছি এবি বড়। তো এবি যদি h² থেকে বড় হয় তাহলে জানি কি নির্দেশ করে, এই যে একটু দেখে আসলাম
এবি এইচ স্কোয়ার থেকে বড় হলে উপবৃত্ত হয়। তার মানে এই সমীকরণটা কি নির্দেশ করবে? একটা উপবৃত্তের সমীকরণ নির্দেশ করবে। আশা করি একদম ফকফকা ক্লিয়ার এই জিনিসটুকু। এটা আমাদের পরীক্ষায় যেভাবে আসতে পারে, যেটা কিনা খুবই সহজ। আমরা এবার সামনে পরবর্তী যে অংশটুকু আছে যে সমীকরণ, সেগুলো আমরা দেখব। তো চলো আমরা দেখি আমাদের পরবর্তীতে যে অংশটুকু আছে, এই একটা জিনিস আমাদের গেল। হ্যাঁ, আমরা এই জিনিসটা বুঝে ফেললাম। তো আমরা তাহলে এমসিকিউ থেকে আবার ব্যাক করি। আমরা চলে যাই হচ্ছে আমাদের বেসিক যেখানে ছিলাম আমরা। তো এই জিনিসটা বলছি আমরা। এরপর একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি বলে যে জিনিসটা আছে, সেইটা দিয়েও আমরা বুঝতে পারি যে এই আমাদের কণিকটা কী ধরনের হবে। তো যদি তুমি খেয়াল করো ইসেন্ট্রিসিটির মানটা 1 হয়, এটা মুখস্থ রাখবা, এমসিকিউতে আসে বা অঙ্কের মধ্যে কাজে লাগে। ই এর মানটা 1 হলে সেটা পরাবৃত্ত হয়। সেই কথা তোমার মনে রাখতে হবে। ই এর মান 1 হলে হচ্ছে কি হয়? পরাবৃত্ত। ই এর মান 1 মানে পরাবৃত্ত। এবার যদি 1 না হয় কী হয়? যে মানটা 0-এর থেকে বড়, 1-এর থেকে ছোট, তাহলে জিনিসটা হবে উপবৃত্ত। যদি সেটা 1-এর থেকে বড় হয় তাহলে সেটাকে আমরা বলি কি? যে অধিবৃত্ত হবে আমাদের। 1-এর থেকে বড় হলে কি হবে? অধিবৃত্ত হবে। যদি 0-এর সমান হয় তাহলে সেটাকে বলি আমরা বৃত্ত। আর যদি মানটা অসীম হয় তাহলে আমরা বলি সেখান থেকে সরল রেখা পাওয়া যায়। তাহলে এইটুকু তোমার কিন্তু খুব সুন্দর মতো ঠাড়া মুখস্থ রাখতে হবে। কিন্তু টিএম, হ্যাঁ, ঠাড়া মুখস্থ, কারণ এটা পরীক্ষায় সরাসরি এমসিকিউতে আসে এবং আমাদের সিকিউর মধ্যেও কাজে লাগে। এইটুকু মনে রাখা জরুরি। তো এটা আমি একবার তোমাকে উল্লেখ করে দিলাম। আমরা বেসিক্যালি দেখবো যে আমরা পরাবৃত্ত নিয়ে পড়াশোনা করতেছি। তো পরাবৃত্তের আদর্শ সমীকরণ, পরাবৃত্তের সমীকরণগুলো কীরকম হয়, চিত্রগুলো কী হয়। তো পরাবৃত্তের আদর্শ সমীকরণ আমি লিখি, সাপোজ আমি এখানে লিখতেছি একটা পরাবৃত্তের আদর্শ সমীকরণ হচ্ছে এরকম হতে পারে যে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4ay, বা এমন হতে পারে যে এরকম হতে পারে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4ax, এমন হতে পারে। বা এমনও হতে পারে সামনে মাইনাস টাইনাস থাকতে পারে। ফর এক্সাম্পল ওয়াই স্কোয়ার সমান এমন হইতেই পারতো যে -4ax, এমন হতে পারতো। বা ইভেন এমনও হইতে পারতো এক্স স্কোয়ার সমান সমান কি -4ay, এরকম হইতে পারতো। হ্যাঁ, তো এগুলো জাস্ট আমরা প্লাস মাইনাসের ভ্যারিয়েশন দেখাইছি। তুমি দুইটা মনে রাখো তাহলেও হবে। তো আমি চিত্রগুলো তোমাকে এঁকে দেখাই, তুমি যেন বুঝতে পারো। প্রথমে এইটা আমরা দেখি। হ্যাঁ, একটা আদর্শ সমীকরণের দিকে আমরা একটু খেয়াল করি। আমরা বলছি কি হচ্ছে আদর্শ সমীকরণ। এগুলো কি বলতেছি আমরা? কি যে পরাবৃত্তের আদর্শ সমীকরণ। তো আমাদের এই আদর্শ সমীকরণটা অনেক সময় পরীক্ষায় দেওয়া থাকে, অনেক সময় আমাকে আদর্শ সমীকরণটা বানাইতে হয়। তো সমীকরণ সম্পর্কে ধারণা আমরা আগে নিয়ে আঁকি। হ্যাঁ, আদর্শ সমীকরণ। তো এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার সমান সমান 4ax। একটু খেয়াল করে দেখো যে একজনের মাথার মধ্যে স্কোয়ার থাকবে আর আরেকজন কিন্তু কি থাকবে? শুধু এক্স এরকম জাতীয় থাকবে। তাহলে একজন স্কোয়ার থাকবে আর একজন কোনো স্কোয়ার থাকবে না, নর্মাল ঘাত 1 থাকবে। খেয়াল করো সব জায়গায় দেখো একজনের স্কোয়ার একজনের ঘাত 1, একজনের স্কোয়ার আর একজনের ঘাত 1। এক্স এবং ওয়াইয়ের মধ্যে একজনের ঘাত স্কোয়ার থাকবে আর একজনের পাওয়ারটা কি হবে? 1 থাকবে। এরকম প্রথম কথা। এরপরে এই চিত্র যদি আমি একটু আঁকার চেষ্টা করি, যদি এই প্রথমটা, হ্যাঁ, আমি এইটা মনে করে আঁকতেছি আর কি। হ্যাঁ, তো ছোটো করে আমি একটু আঁকি, এটা যদি আমি আঁকার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আঁকার একটু চেষ্টা করি, তাহলে কীরকম হবে খেয়াল করো। দেখো, তাহলে এখানে আঁকলাম, তাহলে আঁকলে কী হবে খেয়াল করো, যে এটা হচ্ছে আমাদের এরকম হবে আর কি। তো আমি ফার্স্টে এক্স অক্ষ ওয়াই অক্ষটা দিয়ে নিলাম। তো আঁকবো কীভাবে সেটা খেয়াল করো। প্রথমেই খেয়াল করবো আঁকার সময় যে এখানে যে যার ঘাত 1 সে কি এক্স নাকি ওয়াই সেটা খেয়াল করবো। দেখলাম যার ঘাত 1 সে এক্স, এবং সেই এক্সটা কি পজিটিভ দিকে, দেখো প্লাস আছে সামনে, কিছু না মানে কি প্লাস, তাহলে পজিটিভ এক্স অক্ষের দিকে। তার মানে এই পরাবৃত্তটা দেখতে এরকম হয় একটা, হ্যাঁ, এরকম হাঁ করে থাকে। পরাবৃত্ত দেখতে অনেকটা এরকম হয়। তাহলে পরাবৃত্ত যেরকম হাঁ করে থাকলো, এই চিত্রটা খেয়াল করো। আমি কিন্তু এই চিত্রটা এই দিকে না এঁকে এমন হইতেই পারতো যে আমি এভাবে আঁকলাম, মনে করো। হ্যাঁ, আমি মনে করো এভাবে আঁকলাম, আঁকতেই পারতাম, একই তো কথা। কিন্তু এদিকে আঁকলাম না কেন? কারণ এই কোন দিকে হাঁ করে আছে, দেখো হাঁটা কোন দিকে করে আছে? এক্স অক্ষে ধনাত্মক দিকে। তো এক্স অক্ষে ধনাত্মক দিকে হাঁ করেছে। এই হাঁটা আসলে দেখো বুঝছি কীভাবে, যে এই প্রথম কথা বুঝছি এক্স অক্ষের দিকে হাঁ করবে। এখানে এক্স আছে ঘাত 1, যার ঘাত 1 সেই দিকে হাঁ করবে, এবং প্লাস নাকি মাইনাস, দেখো প্লাসের দিকে হাঁ করবে, শেষ। সেটা একইভাবে তুমি যদি আমি বলতাম, মানে এই মাইনাস, এটা খেয়াল করো, ওয়াই স্কোয়ার সমান সমান -4ax, আমি এই চিত্রটা আঁকতাম। তো আমি লিখে দিচ্ছি এটা কিসের চিত্র আমাদের, যে ওয়াই স্কোয়ার সমান সমান কি 4ax। তো এরকম হা দেখেও তোমাকে এই সমীকরণটুকু লিখতে পারতে হবে, মাঝখানে তোমার কাজে লাগবে। যদি আমি আরেকটা আঁকি, ফর এক্সাম্পল আমি মনে করি এখানে আরেকটা আঁকলাম, ছোটো করে একটা আঁকি আমি জাস্ট, হ্যাঁ, জাস্ট এখানে একটা আঁকলাম আর কি। এবার খেয়াল করো আমি আঁকতেছি এবার এইটা ওয়াই স্কোয়ার সমান -4x। তাহলে দেখলাম কি এক্সের মাথার মধ্যে পাওয়ারটা 1, তাহলে এক্সের দিকে হাঁ করবে, প্লাস নাকি মাইনাসের দিকে? মাইনাস আসছে, তাহলে মাইনাস। দেখো এক্স অক্ষের ঋণাত্মক দিক, তাহলে এই দিকে আসলে হাঁটা করবে, তার মানে চিত্র দেখতে এরকম হবে। তাহলে এই সমীকরণটা কী হবে আমাদের? এটা হবে হচ্ছে এরকম, ওয়াই স্কোয়ার সমান সমান -4ax। তো এই জাতীয় হচ্ছে আমাদের চিত্রটুকু। তো চিত্র কেন শিখতেছি যেন আমরা এখান থেকে বিভিন্ন জিনিসপাতি বের করতে পারি, তথ্যাবলীগুলো বের করতে পারি, এই জন্য চিত্রটা একটা আইডিয়া রাখা জরুরি। এটা আমাদের গেল। এবার যদি আমরা এক কাজ করি, আমরা এখান থেকে আমরা এক কাজ করি, ওয়াইয়েরগুলো আঁকি মনে করো। হ্যাঁ, খেয়াল করো যে কী বলছে, এক্স স্কোয়ার সমান 4ay, আমি এখানে এইটা আঁকতেছি।
এক্স স্কোয়ার সমান কি যে 4a ওয়াই। এবার তুমি একটু যদি খেয়াল করো 4a ওয়াই, তো আমি কি করলাম যে এক্স স্কোয়ার সমান 4a ওয়াই, তাহলে ঘাত 1 কার ওয়াইয়ের দিকে, তাহলে ওয়াইয়ের দিকে হা করবে। ওয়াইয়ের দিকে যদি হা করে এই ওয়াইয়েরটা পজিটিভ নাকি নেগেটিভ, দেখো পজিটিভ, তাহলে এক্স অক্ষের পজিটিভ ওয়াই অক্ষের পজিটিভ দিকে হাটা করবে, এরকম হবে চিত্রটা দেখতে। একইভাবে তুমি খেয়াল করো, তাহলে লিখে রাখি এখানে জিনিসটুকু যে এটা কিসের সমীকরণ, এক্স স্কোয়ার সমান 4a ওয়াই, ওয়াই সিঙ্গেল ছিল তাহলে ওয়াইয়ের দিকে হা করছে পজিটিভ দিকে। আর তুমি আবারও আঁকি, আমি যদি আরেকটা আঁকি, ওকে খেয়াল করো। তো এবার আমি আঁকতেছি কোনটা, যে হচ্ছে এবার এই যেটা আঁকতেছি এক্স স্কোয়ার -4a ওয়াই, ওয়াইয়ের ঘাত 1, তাহলে ওয়াইয়ের দিকে হা করবে, কিন্তু কোন দিকে দেখো নেগেটিভ, তাহলে নেগেটিভ দিকে হাঁটা করবে, তাহলে এই যে নেগেটিভ দিকে এই যে নেগেটিভ দিকে হাঁটা করবে এরকম। তো এই সমীকরণটাকে আমি কী বলতে পারবো হচ্ছে এরকম, এক্স স্কোয়ার সমান -4a ওয়াই। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এখানকার সমীকরণ। তো আশা করি বুঝতে পারছি আমরা যে কীভাবে সমীকরণগুলো লিখতে হয়, আঁকতে হয়। এইটা আমাদের কাজে লাগবে এখন যখন আমরা সলভ করতে যাব বিভিন্ন জিনিস, তখন কাজে লাগবে। আপাতত মনে রাখো এই হচ্ছে আমাদের কী ছিল, যে আদর্শ সমীকরণ ছিল, যে এই আদর্শ সমীকরণগুলো এরকম এরকম ছিল। জাস্ট আমি এখানে একটু জাস্ট এঁকে রাখছি আর কি, বা লিখে রাখছি আদর্শ সমীকরণ, আমাদের পরাবৃত্তের আদর্শ সমীকরণ, এবং বিভিন্ন রকম চিত্র হয়, ভালো কথা। এবার আমরা চলো দেখি যে চিত্র থেকেই আমরা বিভিন্ন জিনিস বের করে শিখবো। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এইটা ভালো মতো শিখতে পারলে, বুঝতে পারলে তোমার আর কোনো সমস্যা নেই, তুমি ইজিলি এখান থেকে অ্যান্সারগুলো, প্রশ্নগুলা সবগুলো তুমি সলভ করতে পারো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ঠিকঠাক সব কিছু দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে চলো সরাসরি শুরু করি আমাদের এখানকার অ্যান্সারগুলো। ওকে, তো আমি ফার্স্টে আঁকতেছি, মনে করো এই দেখো একটা চিত্র আছে, আমরা দুইটার জন্য করতেছি, আর মাইনাসের জন্য সেম একইভাবেই হবে। ওয়াই স্কোয়ার সমান 4ax, আমি এটাকে আঁকতেছি। তো আমি প্রথমটা এটাকে আঁকতেছি, মনে করো এই সবুজ, এটা হচ্ছে আমাদের সবুজ আর কি। হ্যাঁ, যে ওয়াই স্কোয়ার সমান 4ax, আমি এখানে জাস্ট আঁকি। এখান থেকে একে একে আমরা একটা একটা করে একে একে এখান থেকে আমরা জাস্ট বলবো আর কি। হ্যাঁ, একটা একটা একে একে আমরা বলবো। তো আমি একটু এখানে দূরে সরাই দিচ্ছি। ওকে, আর একইভাবে তাহলে কি খেয়াল করো, তাহলে আমি জাস্ট এখানে দিয়ে দিচ্ছি আমাদের, আমরা চিত্রটা আঁকবো ফার্স্টে। চিত্র একে একে আমরা সূত্রগুলো বের করবো, তোমার জন্য অনেক বেশি ইজি হবে, ওয়াই স্কোয়ার সমান 4ax, এক্স এর সিঙ্গেল আছে তো এক্স এর দিকে হা হবে পজিটিভ, 4ax সামনে প্লাস, তাহলে প্লাসের দিকে তুমি হাঁটা করাইলা, এই যে হচ্ছে হাঁটা দিলা আর কি, ভালো কথা। এরপরে এটুকু হাঁটা দেওয়ার পরে তোমার আরও কাজ আছে, তুমি সেই কাজটুকু করবা, খেয়াল করো। হ্যাঁ, সেই কাজটুকু আমি তোমাকে একটু বলে দিই। এই যে তুমি এই কাজটুকু করলা, এখানে আমরা কিছু পরিচয় শিখে আসো। এখানে এই বিন্দুটাকে বলা হয় শীর্ষবিন্দু, এটাকে বলা হয় শীর্ষবিন্দু। আর যেদিকে হা করে আছে শীর্ষ থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আমরা যেদিকে হা করে আছে সেদিকে একটা বিন্দু পাই, যার নাম হচ্ছে উপকেন্দ্র এস। আর হচ্ছে শীর্ষকে প্রকাশ করি আমরা এ দ্বারা। হ্যাঁ, এটা হচ্ছে এ, তো শীর্ষবিন্দু এ আর উপকেন্দ্র হচ্ছে এস। এবং একইভাবে আমাদের শীর্ষ থেকে উপকেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, ঠিক অতটুকু দূরত্বে একটা আমরা এই যে আমাদের যে অক্ষটা ছিল, এই অক্ষের দেখো, আমি যে বলি ঘটনাটা একটু বলি, তাহলে তুমি আরও ভালো বুঝতে পারবে আর কি। আমি এটা হচ্ছে যে এরকম কালার দিয়ে দিলাম, একটু খেয়াল করো কোনটার পরিচয় কি, পরিচয়গুলো ভালো মতো শিখে নি যার আগে একদম পড়ো নাই। প্রথম কথা, এটাকে আমি বুঝলাম যে চিত্রটা, হ্যাঁ আমাদের চিত্রটা কি, যে ওয়াই স্কোয়ার সমান 4ax। তো এই বিন্দুটাকে বলা হয় শীর্ষবিন্দু, আর শীর্ষ থেকে একটা নির্দিষ্ট দূরত্বে যেদিকে হা করে আছে সেই বিন্দুটার নাম আমরা দিই উপকেন্দ্র। এই উপকেন্দ্র, শীর্ষ থেকে উপকেন্দ্র যতটুকু দূরত্বে, ঠিক অতটুকু দূরত্বেই একটা রেখা আমরা টানছি, লম্ব রেখা টানছি, যার নাম হচ্ছে দিকাক্ষ। এই রেখাটা কার সাথে লম্ব, এই যে দেখো আমাদের শীর্ষ এবং উপকেন্দ্র যে রেখাটা গেছে সেই রেখাটার নাম শীর্ষ রেখা। আমি নামগুলো একটু দিয়ে দিচ্ছি। এই রেখাটার নাম কি, এই রেখাটার নাম হচ্ছে শীর্ষ রেখা। তো এই শীর্ষ রেখা, যে এটাকে বলতে পারি অক্ষরেখা বলতে পারি, সুন্দর ভাষায় বলতে পারি আমরা কি, অক্ষরেখা, এটাকে বলি আমরা অক্ষরেখা। পরীক্ষা এভাবে বলে যে অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখা। তাহলে এই শীর্ষ এবং উপকেন্দ্র দিয়ে যে রেখাটা যাবে তার নাম অক্ষরেখা। অতটুকু দূরত্বে ঠিক পিছনের দিকে শীর্ষ থেকে যতটুকু ছিল অতটুকু দূরত্বেই অক্ষরেখার সাথে লম্বা একটা রেখা টানছি আমরা, যে নামটা হচ্ছে কি, যার নামটা হচ্ছে নিয়ামক রেখা, বা এটাকে বলি আমরা কি দ্বিকাক্ষ রেখা, এটাকে বলি আমরা নিয়ামক রেখা। ঠিক আছে, তো এইটুকু তোমাকে মনে রাখতে হবে। আর এটা শীর্ষ আগেই বলছি, এটা উপকেন্দ্র আগেই বলছি, এইটুকু কথা তুমি মনে রাখো। এটা আমরা কি বলছি, হচ্ছে শীর্ষবিন্দু বলে, এটাকে বলে উপকেন্দ্র বলে। হ্যাঁ, ভালো কথা। তো এইবার আমরা এখান থেকে বের করতে চাই, বিভিন্ন জিনিসগুলো বের করতে বলে সেটা। এবং আরেকটা কথা তুমি একটু জেনে রাখো, এই যে ডিস্টেন্সটুকু হচ্ছে এ, এইটুকু হচ্ছে কত দূরত্ব, এইটুকু হচ্ছে এ দূরত্ব, এটাকে বলা হয় এ দূরত্ব। হ্যাঁ,
এইটুকু কত দূরত্ব, এই ডিস্টেন্সটুকু হচ্ছে এ, এই ডিস্টেন্সটুকু হচ্ছে কত, এ দূরত্ব। ভালো কথা, তাহলে এই দূরত্ব যদি হয় তো এখানে আমরা শীর্ষটা দেখতে পাচ্ছি কত, এখানে আমরা একটু চিত্রকলা বলি, দেখো একদম আমরা, এটা হচ্ছে আমাদের কি, এটা ছিল আমাদের ওয়াই অক্ষ, এটা ছিল আমাদের কি এক্স অক্ষ, এটা হচ্ছে সেই মাঝখানের পয়েন্টটা শীর্ষবিন্দু। তো এখানে শীর্ষবিন্দু হচ্ছে 0 0 দেখা যাচ্ছে, শীর্ষটা 0 0 এক্স আর ওয়াইয়ের যে মধ্যবিন্দু স্থানাঙ্কটা ওখান থেকে শুরু হয়েছে আর কি। হ্যাঁ, তুমি বুঝবা কিভাবে শীর্ষ 0 কিনা, শীর্ষটা এমন হতে পারতো যে শীর্ষটা এইখানে আছে বা এইখানে আছে, একটু সরে থাকতে পারতো। এই শীর্ষটা 0 0 কিনা বোঝার জন্য তোমাকে তাকাইতে হবে, এই যে সমীকরণটা আমাদের ছিল, এই যে সমীকরণটা ছিল y² = 4ax, তুমি করবা কি, যে শীর্ষটা 0 0 কিনা সবার আগে তোমাকে শীর্ষটা খেয়াল করতে হবে, যে শীর্ষের মানটা কত। শীর্ষটা 0 0 কিনা বুঝবা কিভাবে, তুমি তাকাবা এই যে ওয়াই ছিল, এই ওয়াইয়ের সাথে কোনো কিছু বিয়োগ বা যোগ আকারে আছে কিনা, এই যে এক্স ছিল, এক্সের সাথে কোনো কিছু যোগ বা বিয়োগ আকারে আছে কিনা, দেখো কোনো কিছুই তো নাই, শুধু ওয়াই শুধু এক্স। তার মানে এইটুকু দেখেই তুমি বুঝবা কি, যে এখানকার শীর্ষ কি কোথায়, 0 0 শীর্ষটা হচ্ছে 0 0। কিন্তু এমন যদি হইতো, লিখলাম আমি y-3² = 4ax + 2, এরকম কিছু একটা লিখলাম। এবার তুমি একটু সতর্ক হবা, আরে এখানে তো ওয়াইয়ের সাথে কিছু একটা বিয়োগ আকারে আছে, যোগ আকারে আছে, তাহলে না, এবারের শীর্ষটা 0 0 না, এক্সের সাথে কিছু একটা আছে, তাহলে বুঝবো না শীর্ষটা এখানে অ্যাটলিস্ট আর যাই হোক 0 0 না, অন্য কিছু একটা হবে। তো সেটা বের করে আমরা শিখবো, যে শীর্ষ কত সেটা বের করা শিখবো। তো তুমি আগে এইটুকু আইডেন্টিফাই করবা শীর্ষ কোথায়, এরকম থাকলে 0 0 আর এরকম থাকলে কিছু একটা বিন্দু হবে আর কি, হ্যাঁ সামথিং কিছু একটা হবে, সামথিং কিছু একটা হবে আর কি। তো সেটা আমরা করানো তোমাকে করে দেখাবো আর কি। এতটুকু কথা বুঝলাম শীর্ষ 0 0 এবং 0 থেকে খেয়াল করো, 0 থেকে কতটুকু দূরত্বে আছে, দেখো এই যে উপকেন্দ্র, আমরা উপকেন্দ্রের স্থানাঙ্কটা বের করি, আসলে শীর্ষ 0 0, তো আমরা লিখতে পারি এখানে যে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত হবে এখানে 0, 0। তার মানে তুমি এটুকু বাই ডিফল্ট মুখস্থ রাখতে পারবা, y² = 4ax হলে শীর্ষবিন্দু 0 0 হয়, একদম মুখস্থ। কারণ কি, এক্স এর সাথেও 0 কিছু নাই, ওয়াইয়ের সাথেও কিছু নাই, শীর্ষবিন্দু 0 0। এটা কিন্তু সূত্র আকারেই মুখস্থ রাখতে পারবা, বইয়ের সূত্র আকারেই দেওয়া আছে, আমরা তাও চিত্র থেকে বুঝে নিচ্ছি জিনিসটুকু। আচ্ছা, এরপরে দেখো আমরা কি আছে, উপকেন্দ্রের স্থানাঙ্ক। তো আসলে উপকেন্দ্রের স্থানাঙ্কটুকু দেখি, দেখো আমরা কি বলছিলাম, শীর্ষ থেকে কত দূরত্বে আমাদের উপকেন্দ্রটা আছে, এ দূরত্বে আমরা বলে নিছি। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্কটা কী হবে, এক্স অক্ষ, আর এক্স অক্ষে ওয়াইয়ের মান 0 হয়, তাহলে জিনিসটুকু হবে দেখতে এরকম, a, 0, এইটুক দূরত্ব হচ্ছে এ, এইটুক দূরত্ব এ, আর ওয়াই অক্ষের উপরে, সরি এক্স অক্ষের উপরে আছে, এক্স অক্ষের উপরে মানে কি ওয়াই 0, তাহলে a, 0। তা তুমি লিখবা হচ্ছে উপকেন্দ্রের সমীকরণ, এই সমীকরণ মানেই উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে কত, a, 0। তুমি এইটুকু সরাসরি মনে রাখলা, শেষ। এইবার তুমি বাকিগুলোও বের করো। তোমাকে বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্ব আবার কোনটা, দেখো এই দেখো উপকেন্দ্র দিয়ে আমি একটু লম্বটা দেখাচ্ছি, আমি এখানে দেখাচ্ছি হচ্ছে এই কালার দিয়ে, আচ্ছা এটা দিয়ে দেখে আমরা, এই দেখো উপকেন্দ্র দিয়ে দেখে লম্ব টানি, আমি একটা কাজ করি, আমরা যদি একটা কাজ করি উপকেন্দ্র দিকে লম্ব টানি, যে উপকেন্দ্র ছিল এই উপকেন্দ্র দিয়ে একটা লম্ব টানলাম আমি, হ্যাঁ সাপোজ এই যে সেই উপকেন্দ্রটা, এই উপকেন্দ্র দিয়ে একটা লম্ব টানলাম, উপকেন্দ্র দিয়ে কী করলাম, একটা আমরা লম্ব টানলাম, হয়ে থাকো উপকেন্দ্র দিয়ে একটা লম্ব টানছি, আমরা উপকেন্দ্র দিয়ে লম্ব টানছি, এই যে উপকেন্দ্র দিয়ে লম্বটা টানলাম, এই এটা কি বলা হচ্ছে কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এই যে কোথা থেকে শুরু হয়েছে খেয়াল করো পয়েন্টটা, এই যে এই মাথা থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটাকে বলা হচ্ছে উপকেন্দ্র দিয়ে লম্ব টানছে, এই জন্য এটার নাম হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা একটা সূত্র আছে, এটা হয় হচ্ছে মডুলাস 4a, এই যে আমরা এ বের করছিলাম, এখানে এ বের করছিলাম, এই এর এইটুকু হচ্ছে 2a, এইটুকু হচ্ছে 2a, তাহলে সব মিলে হচ্ছে 4a, হ্যাঁ মডুলাস 4a, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, দৈর্ঘ্য তো পজিটিভ হবে, এই জন্য মডুলাস। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা বাই ডিফল্ট মুখস্থ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বা সমীকরণটা বের করি, দেখো দেখো এই যে উপকেন্দ্রিক লম্ব আমাদের, তাই না, আমি লিখে রাখতেছি এইটুকু কি আমাদের উপকেন্দ্রিক লম্ব, এই যেটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের কি উপকেন্দ্রিক লম্ব। তো তুমি একটু নিজেই খেয়াল করো, এই যে উপকেন্দ্রিক লম্বটা আছে, এই উপকেন্দ্রিক লম্বটা, এই উপকেন্দ্রিক লম্বটা কার সমান্তরাল, তুমি নিজে একটু খেয়াল করো, যে উপকেন্দ্রিক লম্বটা আমাদের যে ওয়াই অক্ষ যে আছে, ওয়াই অক্ষের সমান্তরাল, খেয়াল করছো যে ওয়াই অক্ষের সমান্তরাল, কিন্তু দেখো এই দেখো ওয়াই অক্ষের সমান্তরাল। আর সমীকরণ বের করতে বলছে, আমরা জানি ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ তোমাকে জানতে হবে, আমরা জানি ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, যেহেতু তুমি এটা মনে রাখবা আর কি আজকে থেকে, যে ওয়াই অক্ষের সমান্তরাল, যে যদি কোনো সমীকরণ পাও যে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণটা কি হয়, ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হয় হচ্ছে এক্স ইকুয়াল টু সামথিং, ঠিক আছে, এক্স ইকুয়াল টু সামথিং, এই কিছু একটা বসে এখানে আর কি, তো এটা হচ্ছে সমীকরণ এক্স ইকুয়াল টু সামথিং, সহজ কথা বাংলা কথা, এক্স ইকুয়াল টু সামথিং, সামথিং টু কত সেটা শিখা দিচ্ছি তোমাকে, সমস্যা নেই। তো তুমি খেয়াল করো,
যে কী হয়েছে আমাদের এখানে, যে বলছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তাহলে দেখো বলছি উপকেন্দ্রিক লম্ব ওয়াই অক্ষের সমান্তরাল, তো ওয়াই অক্ষের সমান্তরাল হলে কী লিখবো আমরা, এক্স ইকুয়াল টু সামথিং। লিখছি আমি এক্স ইকুয়াল টু সামথিং, আর সামথিং ভ্যালুটুকু কত, যে ওয়াই অক্ষ থেকে কত দূরত্বে আছে রেখাটা, ওয়াই অক্ষ থেকে এ দূরত্বে আছে, তাহলে লিখবো কি আমি পজিটিভ এই দূরত্বে আছে, লিখবো কি এক্স ইকুয়াল টু এ, এটাই সমীকরণ। এক্স ইকুয়াল টু এ, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। গেল। যদি তোমাকে বলতো দেখো নিয়ামক একটা সমীকরণ বের করি আমরা, দেখো এটা হচ্ছে নিয়ামক, এই যে এই পিঙ্কটা হচ্ছে নিয়ামক, ওয়াই অক্ষের সমান্তরাল সেম, তাহলে আবারও আগের মতো হবে এক্স ইকুয়াল টু সামথিং। সামথিং টু কত, যে কত দূরত্বে আছে। আগে বলছিলাম এইটুকু দূরত্ব এ হইলে এইটুকু দূরত্বও এ, আমাদের এইটুকু দূরত্ব আসলে কী হয়, সমান হয়, এটা বলে দিচ্ছিলাম। এটুকু প্লাস এ আর এটুকু কি বিপরীত দিকে দিলে মাইনাস এ। তাহলে এখানেও লিখবো আমি নিয়ামকের সমীকরণ, যে যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে এক্স ইকুয়াল টু সামথিং, সামথিংয়ের মানটুকু কত, এ দেখো এ, কিন্তু ঋণাত্মক দিকে এ, তাহলে লিখবো কি আমরা, যে মাইনাস এ, এক্স ইকুয়াল টু মাইনাস এ। শেষ। এইভাবে। তো আর তোমাকে যেটা ছিল অক্ষের সমীকরণ, এই যে অক্ষ বলছিলাম আমরা, অক্ষটা তো এক্স অক্ষ, আর এক্স অক্ষের সমীকরণ তো আমরা মুখস্থ জানি, এক্স অক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0। শেষ। এইভাবে তুমি মনে রাখবা ওয়াই ইকুয়াল টু 0। আরটা আসছে আমাদের কি উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু। লম্বের প্রান্তবিন্দু তাহলে কী হবে, এই যে সেই প্রান্তবিন্দুগুলো, এই যে প্রান্তবিন্দুগুলো তুমি খেয়াল করো, এইটুক দূরত্ব হচ্ছে এ আর এইটুক দূরত্ব হচ্ছে 2a, এইটুকু সমীকরণ কি আসবে, এ প্লাস 2a। আবারও এইটুক দূরত্ব এ আর এইটুক দূরত্ব 2a, কিন্তু নিচের দিকে এবার তাহলে কী হবে, এ কমা কি মাইনাস 2a। তাহলে দেখো সমীকরণ এই স্থানাঙ্কটা পেয়ে গেলাম আমরা, উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক। তাহলে একবারে লিখতে পারি আমরা কি, যে এ কমা প্লাস মাইনাস 2a, কারণ প্লাসও হয় মাইনাসও হয়। এইভাবে তোমাকে মনে রাখতে হবে, কথাগুলো মনেই রাখতে হবে, কিন্তু চিত্র থেকে মনে রাখলে তোমার জন্য ইজি। আচ্ছা, ফোকাস দূরত্ব কী হবে, ফোকাস দূরত্ব হয় হচ্ছে এক্স প্লাস এ, 4ax, এটার ক্ষেত্রে কী হয়, ফোকাস দূরত্ব হয় এক্স প্লাস এ, এটা মনে রাখলাম। আর আরও বলছে তোমাকে উপকেন্দ্র ও শীর্ষের দূরত্ব। দেখো উপকেন্দ্র শীর্ষ দূরত্ব কত, এ, শুধু এ দেখা যাচ্ছে। তারপর হচ্ছে উপকেন্দ্র শীর্ষ দূরত্ব তাহলে কি, শুধু এ, এমনি চিত্র থেকে দেখতে পাচ্ছ। নিয়ামক রেখার সমীকরণ, আচ্ছা নিয়ামক সমীকরণ আমরা আগেই লিখছি, এটা অলরেডি আমাদের ডান। তো এই কয়েকটা হচ্ছে কমন জিনিস, যেটা তোমাকে পরীক্ষায় বের করতে হয়, খুবই কমন। এই কাজটুকু আমরা দ্রুত আরেকবার করি, আসো খুব দ্রুত করি, কারণ এইটুকু বুঝলে তুমি ইজিলি বাকিটুকু খুব সহজেই টঙ্কগুলো খুব সহজেই বুঝতে পারবা, সেটা নিয়ে কোনো সমস্যা তোমার হবে না। এবার তুমি খেয়াল করো, আমি এই সেম কাজটুকু আরেকবার দ্রুত করবো। হ্যাঁ, আমি এটা মুছতে দিচ্ছি, আমি এখানে চিত্রটাকে জাস্ট দ্রুত আরেকবার করবো। খেয়াল করো, এটা আঁকতেছি আমি হচ্ছে কি দিয়ে, এটা আমি আঁকতেছি হচ্ছে সাদা, এটা দিয়ে আমরা আঁকি। ধরলাম এই হচ্ছে আমাদের ঘটনা, এই হচ্ছে আমাদের এই জিনিসটুকু আছে, তা আমরা চিত্রটুকু এঁকে ফেলি। এই হচ্ছে ধরলাম কি আমাদের সেই সমীকরণ আমরা আঁকতে যাচ্ছি। তো কি কি বলছে আমাদের খেয়াল করো, বলছে এক্স স্কোয়ার সমান 4ay, আগে আঁকা শিখছি ওয়াই সিঙ্গেল, তাহলে ওয়াইয়ের দিকে হা করবে, তাহলে ওয়াইয়ের দিকে হা করলো, পজিটিভ দিকে হা করলো, আচ্ছা ভালো কথা, তাহলে ওয়াইয়ের পজিটিভ দিকে হা করছে। হ্যাঁ, আর খেয়াল করো এক্সের সাথে কোনো যোগ বিয়োগ আকারে নাই, ওয়াইয়ের সাথে কোনো যোগ বিয়োগ আকারে নাই, তার মানে শীর্ষটা কোথায়, 0 0, কিন্তু আমি 0 0তে আঁকছি। আর আমরা শিখছিলাম যেদিকে হা করে সেই দিকে একটা নির্দিষ্ট এ দূরত্বে কী পাওয়া যায়, উপকেন্দ্র থাকে, সেদিকে উপকেন্দ্র থাকে এস। আর উপকেন্দ্র দিয়ে একটা লম্ব আমরা আঁকি, তার নাম কি দিই, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে যে এদিকে কী যাবে, একটা উপকেন্দ্রিক লম্ব যাবে। আর যত দূরে উপকেন্দ্রিক লম্ব থাকে ঠিক তত দূরে, মানে এ দূরত্বেই আর কি থাকে, নিয়ামক রেখা থাকে, এই সমান্তরাল, মানে ওই সমান্তরাল। আর অক্ষরেখা কোনটা এবার দেখো, যে এটা হচ্ছে আমাদের শীর্ষ এ, এ আর উপকেন্দ্র যেটা সেটা হচ্ছে শীর্ষ, তাহলে এবার কিন্তু এটা হচ্ছে শীর্ষ রেখা। হ্যাঁ, এবার এটা শীর্ষ। আর দেখো এটা হচ্ছে কি উপকেন্দ্রিক লম্ব, এই উপকেন্দ্র দিয়ে গেছে দেখে কি উপকেন্দ্রিক লম্ব, আর উপকেন্দ্রিক লম্বের সমান্তরালে যে রেখাটা থাকে তার নাম কি, নিয়ামক রেখা। তো এই হচ্ছে জিনিসগুলো আর কি। হ্যাঁ, জিনিসগুলো তো আমরা দেখি এখন এখান থেকে দ্রুত কীভাবে মানগুলো বের করা যায়, খুব দ্রুত বের করার চেষ্টা করবো এগুলো আমরা। ওকে, তবে খেয়াল করো, বলছি শীর্ষ আগে বুঝছি দেখে যে 0,0 শেষ। বলছি উপকেন্দ্র স্থানাঙ্ক, উপকেন্দ্র খেয়াল করো, এই যে এইটুক দূরত্ব তো এ আমরা জানি, তাহলে এবার আমি এক্সের দিকে কোথাও যাই নাই, তাহলে এক্সের মানটা 0, তাহলে ওয়াইয়ের দিকে গেছি এ দূরত্ব, তাহলে এক্সের মান যায় নাই, তাহলে ওয়াইয়ের দিকে গেছি এ দূরত্ব 0,a, আগে ছিল a,0, সরি এখানে উপরটাই হবে, যে আগে ছিল a,0, এখন কী হবে 0,a, শেষ। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এখানে সেম, এই লম্বের দৈর্ঘ্যটা সেই একই থাকে, যে মডুলাস 4a, এটাই থাকে গেল। আর উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কী হয়, উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কী হবে, যে খেয়াল করে দেখো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আগের মতোই, এই যে উপকেন্দ্রিক লম্ব। এবার খেয়াল করো উপকেন্দ্রিক লম্বটা কোন অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল। তো এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হয় ওয়াই ইকুয়াল টু সামথিং, কিন্তু সামথিংটুকু কত, দেখো সামথিংটুকু হচ্ছে কি, দেখো এ দূরত্বে আছে, তাহলে এ দূরত্ব, শেষ, সহজ হিসাব।
অক্ষের সমীকরণ, অক্ষটা তো এবার কোনটা, এই যে শীর্ষ বা যে অক্ষরেখা, শীর্ষ আমরা কি বলতে পারি, এটা কিন্তু বলি আমরা কি অক্ষরেখা, তাই না, অক্ষরেখা, এই যে অক্ষরেখা, অক্ষরেখাটা ওয়াই, আর ওয়াই মানে কি এক্স এর মান শূন্য হয়, ওয়াই অক্ষের সমীকরণই হচ্ছে এক্স ইকুয়াল টু শূন্য, মুখস্থ। নিয়ামকের সমীকরণ খেয়াল করো, যে এই যে নিয়ামক যে এইটা, তো নিয়ামক কোন অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল হলেই হয় ওয়াই ইকুয়াল টু সামথিং, সামথিং টু কত, কত দূরত্বে আসছে সেই রেখাটা, এ দূরত্বে আছে, কিন্তু কোন দূরত্বে, নেগেটিভ এ দূরত্বে, নিচের দিকে, তাহলে কি হবে মাইনাস এ, শেষ। প্রান্তবিন্দুর স্থানাঙ্ক এবার খেয়াল করো, এই যে আমাদের এবার কি হবে, এই সেই প্রান্তবিন্দু, এই যে সেই প্রান্তবিন্দু। আচ্ছা আমি এই বরাবর এইখানে পাবো কিভাবে, এই দিকে আমি কি যাবো আগে, দেখো এই পুরোটুকু হচ্ছে কি আমাদের, এই পুরোটুকু হচ্ছে এই যে এইটুকু হচ্ছে 2a, হ্যাঁ, এই যে এইটুকু হচ্ছে 2a আর এইটুকু হচ্ছে 2a, তাহলে 2a যাবো তারপরে a উঠবো, তাহলে এবার জিনিসটুকু হবে সেরকম যে 2a আর তারপরে যাবো কি a, কিন্তু একবার প্লাসের দিকে যাবো 2a, একবার মাইনাসের দিকে যাবো 2a, একবার লিখতে পারি আমরা প্লাস মাইনাস 2a, তো মনে রাখবো তুমি। আর এখানে ফোকাস দূরত্ব কী হবে, এখানে হবে y প্লাস a, ঠিক আছে। আর একইভাবে এই সেম কাহিনী, উপকেন্দ্র শীর্ষের দূরত্ব কি এ, আর নিয়ামকটা তোমরা আগেই বের করছি, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আমাদের এখানকার কাহিনীগুলো, যে কীভাবে সূত্রগুলো লিখতে হয়। ভাই এইটুকু যদি তুমি লিখতে পারো, এইটুকু যদি মনে রাখতে পারো, তোমার জন্য সিকিউগুলা বা তোমার জন্য এই প্রশ্নগুলো সলভ করা খুব ইজি হবে। এখন সামনের প্রশ্নগুলো তোমার জন্য, সেটা এমসিকিউ হোক, অ্যাডমিশন হোক, হ্যাঁ, বা হচ্ছে তোমার এইচএসসি হোক, যে কোনো সময় তুমি এই প্রশ্নগুলো সলভ করতে পারবা এখন এইটুকু জিনিস জানার পরে। আমরা চলো এরপরে সরাসরি দেখবো হচ্ছে যে এখান থেকে আমাদের যে আরও কী ধরনের প্রশ্ন, কী বেসিক কী জানতে হয়। তো এইটুকু জানা গেল আমাদের আদর্শ সমীকরণ থেকে কীভাবে জিনিসগুলো বের করা যায়। এবার তুমি খেয়াল করো, আমরা দেখি এবার পরাবৃত্তের ওয়ান শট কোশ্চেন। আসলে পরাবৃত্তে আসলে কোন ওয়ান শট কোশ্চেন আসবে, আগেই বলছি দুই রকম জিনিস শিখতে হবে, সমীকরণ থেকে তথ্যাবলী আর তথ্যাবলী থেকে সমীকরণ, হচ্ছে মেন দুটো টাইপ। তো চলো আমরা একটা টাইপ সরাসরি শুরু করি যে কোনটা পরীক্ষা আসে। সমীকরণ থেকে তথ্যাবলী, প্রথমটাই শুরু করতেছি আমরা, যে সমীকরণ থেকে তথ্যাবলী নির্ণয়। আমরা একটা সমীকরণ নিই, সেখান থেকে তথ্যাবলী নির্ণয় করা শিখবো। দেখো এগুলো পরীক্ষাতে আমাদের সৃজনশীলে ক নাম্বারে আসে, হ্যাঁ, ওকে, ভালো কথা। তো এই জিনিসগুলো চলো আমরা দেখি যে একটা সমীকরণ থেকে তথ্যাবলী কীভাবে নির্ণয় করতে হয়। তো আমরা সমীকরণ থেকে তথ্যাবলীগুলো নির্ণয় করা শিখি, এগুলো আমাদের পরীক্ষাতে এমসিকিউতে প্রচুর পরিমাণেও আসে, হ্যাঁ, ওকে। তো আমরা এখান থেকে দেখি যে কী করবো, আমাদের 1 নম্বর প্রশ্নটা নিচ্ছি, তো 1 নম্বর আমাদের কী বলছে, যে 2y² = 5x, একটা সহজ সমীকরণ দেওয়া আছে। আমি প্রথম এটাই নিচ্ছি আর কি, 2y² কি আছে আমাদের 5x, একটা সহজ সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণ থেকে আমাকে বের করতে বলছে যে তুমি এখান থেকে পরাবৃত্তের উপকেন্দ্র, শীর্ষ, নিয়ামক যা আছে সবই বের করো। একটা থেকে বের করে দেখাই আমি ফার্স্টে। তো প্রথমত বুঝছি আমাদের এই সমীকরণটা, আমাদের আদর্শ সমীকরণটা মাথায় রাখতে হবে বারবার। প্রথমত যখনই দেখছি ওয়াইয়ের উপরে স্কোয়ার, তাহলে আমার এই সমীকরণটা মাথায় আনতে হবে। আমরা জানতাম আমাদের আদর্শ একটা সমীকরণ ছিল y² = 4ax, এইটা মাথায় আনবো, কারণ যেহেতু ওয়াইয়ের স্কোয়ার পেয়েছি, তাহলে ওয়াইয়ের সমীকরণটাকে আমরা চিন্তা করব, মাথায় আনবো। তো সেই সমীকরণ দেখো y² আগে কি 1 ছিল, তো আদর্শ সমীকরণে y² আগে 1, তাহলে এখানে 1 বানাইতে হবে, কিন্তু 2 আছে। তো শুরুতে আমরা এই কাজটুকু করবো, কি আদর্শ বানাই নেব, এই সমীকরণটাকে আদর্শভাবে প্রকাশ করব। তাহলে আদর্শ প্রকাশ করলে কি দাঁড়াবে, y² = এখানে 5 ছিল, আর 2টা এখানে গুণ ছিল, এদিকে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 5/2x। এবার তুমি কি দেখতে পাচ্ছ, এই সমীকরণটাকে তুমি এরকম বানায় না, তো এতকে আদর্শ সমীকরণ, হ্যাঁ, আদর্শ সমীকরণ। এই আদর্শ সমীকরণ কত ছিল আমাদের, এই যে এই জিনিসটা, যে y² = 4ax, ওর সাথে যদি মিলতেছে চেহারা, তো ওর সাথে তুলনা করবো আমরা এই সমীকরণকে, আমরা আদর্শ সমীকরণের সাথে তুলনা করে পাই, ঠিক আছে। এই সমীকরণ আমরা আদর্শ সমীকরণ তুলনা করে পাইছি, ঠিক আছে। তো আমরা এই সমীকরণ থেকে আদর্শ সমীকরণটা আমরা একটু নিচ্ছি, খেয়াল করো, এই সমীকরণ আদর্শ সমীকরণ তুলনা করে আমরা দেখি কি আসে। এবার তুলনা তুমি করো, দেখতে পাচ্ছ এটা কি y² = 4ax, তাহলে x এর আগে যা আছে সেটা কি 4a, x এর আগে যা আছে এটা হচ্ছে 4a, তাহলে তুলনা করে কি পাচ্ছি, এত সমীকরণের সাথে তুলনা করে পাই, এত আদর্শ সমীকরণ এর সাথে তুলনা। তো তুলনা করে যেটা পাচ্ছি, আমি একটু ভেঙে দেখাচ্ছি, তুলনা করে পাচ্ছি কি দেখা যাচ্ছে এখান থেকে, যে এরকম, যে y² = 4ax, আর x এর আগে আছে 4a, x এর আগে আছে 5/2, তার মানে কি 4a = কত 5/2। এখান থেকে a বের করলে কি দাঁড়াবে, এখান থেকে a বের করলে দাঁড়াবে, দেখো এই 4টা গুণ আছে, এদিকে আসলে ভাগ হবে, তাহলে
8 হয়ে যাবে। এ এর মানটা পেয়ে গেলাম 5/8, একটা কাজ আমাদের শেষ। এবার আমাকে বিভিন্ন জিনিস বের করে দেখাবো আমি তাদেরকে, শীর্ষ কত, উপকেন্দ্র কত, সবই আসলে একটা একটা করে বের করে দেখে। একটা যদি বের করতে পারি সবগুলো থেকে, তোমার কিন্তু কাজটা অনেক ইজি হয়ে যাবে। দেখো সবগুলো আমি বের করি আস্তে আস্তে, শীর্ষ বের করি ফার্স্টে, একটা থেকে সবগুলো বের করে দেখায়। শীর্ষ কত, প্রথম কথাই বুঝছি, এই ওয়াইয়ের সাথে এক্সের সাথে কিছু নাই যোগ বিয়োগ আকারে। তো আমি এখানে কী করবো, মানে x-2 x+2 এভাবে তো নাই, তো মানে শীর্ষ হচ্ছে 0 0। প্রথমে বুঝে ফেলছি শীর্ষ 0 0। ওকে, এরপর লিখবো কি আমরা উপকেন্দ্র। তো শীর্ষ 0 0 হলে সেক্ষেত্রে উপকেন্দ্র কীভাবে বের করতে হয় একটু খেয়াল করো। তার আগে চিত্রটা একটু মাথায় তুমি আনার চেষ্টা করবা, তাহলে তোমার জন্য ইজি হবে। তুমি খুব দ্রুত চিত্রটা একটু খাতায় রাফলি আঁকবা, সমস্যা নেই। কী বলছে, y² 4ax, এক্সের দিকে হাঁ করবে, তো এক্সের দিকে হাঁ করলো। হ্যাঁ, এই যে এক্সের দিকে তুমি হাঁ করাইলা, হ্যাঁ এক্স দিকে হাঁ করাইলা, ভালো কথা। বুঝতে পারছো, এক্সের দিকে হাঁ করা মানে আমাদের উপবৃত্তটা, মানে এই উপকেন্দ্রটা কোন দিকে থাকবে, এই এক্স অক্ষের ডান দিকে থাকবে। আর এই ক্ষেত্রে আমরা তো জানি উপকেন্দ্র কী হইতো, a,0, মনে আছে কিনা, যে a,0, কারণ আমি এ গেছি তারপরে 0, আর এর মান তো একটু বের করছো, তাহলে আমি এই মানটা পাইতেছি কত, যে 5/8, কত 0, তাহলে আমার কি এখান থেকে আরেকটা জিনিস বের করা শেষ। আমি আসলে এখান থেকে আরেকটা জিনিস বের করি, উপকেন্দ্র বের করলাম, শীর্ষ বের করলাম। এবার বলছি কি আমাদের যে উপকেন্দ্র, আচ্ছা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করি আমরা। আসো তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য লিখতেছি আমরা, একটাকে বের করি সবই। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো লম্বের দৈর্ঘ্য কী হবে আমরা জানি, লম্বের দৈর্ঘ্য হচ্ছে কি মডুলাস 4a। তো মান যদি আমরা বসাই দিই, দেখো 4 এর মান কত, এর মান 5/8, তো 5/8 তুমি কাটাকাটি করো, কাটি করলে কত আসে, যে 5/2 আসে, তাই না, হবে কত 5/2, শেষ। এবার আমরা বের করি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের এবার সমীকরণটাও বের করি আমরা। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, চিত্র দিকে একটু জাস্ট তাকাবা, তোমার জন্য ইজি হবে। তো উপকেন্দ্রিক লম্ব কোনটা হবে, এই যে উপকেন্দ্র, তাহলে উপকেন্দ্রিক লম্ব হবে এটা। এরা ওয়াই অক্ষের সমান্তরাল, আমরা জানি ওয়াই অক্ষের সমান্তরাল হলে হয় x = সামথিং, সামথিং টু কত a, আর এর মানটা আমি বের করে আসছিলাম। তাহলে সুতরাং কী হবে, যে x = a এর মান কত, এর মান হচ্ছে 5/8, তাহলে 5/8। বা তুমি সুন্দর করে লিখতে পারো, 8টা দিকে গুণ করে দিতে পারো, হ্যাঁ গুণ করে দিতে পারো, তাহলে সুতরাং কী আসবে, যে 8x আর 5টা এই পাশে বিয়োগ করে নিয়ে আসলাম, -5 = 0। এভাবে তুমি চাইলে সমীকরণটা প্রকাশ করতেই পারো। একইভাবে বের করে ফেলে আমরা নিয়ামক রেখার সমীকরণ, তো সবগুলাই বের করে দেখাচ্ছি, একটা ঠিকমতো বের করতে পারলে তোমার কাজ শেষ। তো নিয়ামকের সমীকরণ, তো বের করি আমরা নিয়ামকের সমীকরণ। তো নিয়ামকের সমীকরণটা কী আসবে খেয়াল করো, নিয়ামকই দেখো যে আমাদের যেদিকে উপকেন্দ্রিক লম্ব ছিল তার সমান্তরালে সেম দূরত্বে নিয়ামকটা হবে। তাহলে এই যে আমাদের সেই নিয়ামকটা আমাদের, হ্যাঁ নিয়ামকটা, তো এইটা এ দূরত্বে ছিল, এটাও তো এ দূরত্বেই হবে, এটাও তো ওয়াই অক্ষের সমান্তরাল। দেখো ওয়াই অক্ষ আমাদের, ওয়াই অক্ষের সমান্তরাল মানে কি x = সামথিং। এবার x = সামথিং টু কত, এ নাকি -a, কারণ জিনিসটা তো -a দূরত্বে আছে, এই জন্য -a মানটা বসাই দেবে এখন। সুতরাং x = কী হবে, -5/8। আমি বাকি হিসাবটা করে করলাম না, এটাই অ্যান্সার, ঠিক আছে। এইভাবে তোমাকে জিনিসগুলো বের করতে হবে, শীর্ষ উপকেন্দ্র লম্বের দৈর্ঘ্য এগুলো। আর একইভাবে যদি বের করতে বলতো যে উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক, সেটা তোমরা জানি, এখানেই বের করে আসো। উপকেন্দ্রিক লম্বের এই পাদবিন্দুর স্থানাঙ্কটা কী হবে, আমরা কী শিখছিলাম, এটি হচ্ছে a হয় a,2a, তো এর মান জানো তুমি, আর 2a তো বের করতে পারবো। তাহলে তুমি এখান থেকে লিখতে পারবা যে কী হবে, এইটা কী হবে 2a, আর এটা কী হবে, যে a, -2a। তো জাস্ট এর মানটা তুমি এখানে বসাই দিবা, হয়ে গেল উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক। আশা করি এইভাবে পরীক্ষায় যদি আসে আমরা বের করতে পারবো। যদি পরীক্ষায় কতে আসে, MCQতে আসে, যেভাবেই আসুক না কেন আমরা যেন এখান থেকে বের করতে পারি। আশা করি এতটুকু জিনিস সুন্দর মতো আমরা ক্লিয়ার করতে পারছি। হ্যাঁ, এইটুকু আমার জিনিস আমাদের ক্লিয়ার। এবার চলো আমরা এখান থেকে দেখি যে পরবর্তী অঙ্ক আমাদের পরীক্ষায় কীভাবে আসতে পারে। একটা আদর্শ সমীকরণকে দেখলাম, সমীকরণ যদি আদর্শ না হয় তাহলে সেটাও আমরা করে দেখাবো, যে সেটাও পরীক্ষায় কীভাবে আসতে পারে। তো আমরা এবার চলো পরবর্তীটা করি, এটা আমরা করলাম। আমরা 2 নাম্বারটা করি। 2 নাম্বারটা আমাদের কী বলছে খেয়াল করো, 2 নাম্বারটা আমাদের বলছে হচ্ছে, দেখো এটা যে y² = 4px পরাবৃত্তটি 3, -2 বিন্দুগামী হলে উপকেন্দ্র ও উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করো। আচ্ছা ভালো কথা, আমি লিখি, যেটা বলছি সেটাকে লিখে নিচ্ছি আমরা। y² = কি 4px, এটা বলে দিচ্ছি, আমি বলছি পরাবৃত্তটি কত বিন্দুগামী, যে এত পরাবৃত্তটি লিখতেছি আমি, এত পরাবৃত্তটি কি বিন্দুগামী, 3, -2, এত পরাবৃত্তটি 3, -2 বিন্দুগামী হলে, এত পরাবৃত্তটি 3, -2 বিন্দুগামী হলে, 3, -2 বিন্দুগামী হলে। তাহলে বিন্দুগামী হলে আমি সমীকরণটা কী হবে, তখন কী লিখবো আমরা, সমীকরণটা হবে সেরকম যে এটা কার মান, এটা হচ্ছে x এর মান, এটা y এর মান।
ওয়ার মানটা বসাই দিচ্ছি -2, তাহলে -2কে স্কোয়ার করলা হইলো তাহলে 4, পি এর মান আমরা বের করবো, এক্স এর মান কত 3। হিসাবটা করো, হিসাবটা করলে কত আসতেছে, এখানে 4 আসতেছে, এখানে 4 আসতেছে, সরি 4 না, একবার 12 লিখে দিই আমরা, তাই তো 3 4 12 লিখতেছি আমরা 12, হ্যাঁ 12, তাহলে 12 পি, তাহলে পি সমান কত আসতেছে, 12টার নিচে আসলে 4/12, তাহলে 1/3 আসবে, তাই না, পি এর মান হচ্ছে 1/3। ঠিক আছে, পি এর মান 1/3। এবার তাহলে আমরা লিখি, সুতরাং আমাদের সমীকরণটা কি, সুতরাং এই পরাবৃত্তটার সমীকরণ বেসিক্যালি কী হবে, তাহলে লিখি, সুতরাং পরাবৃত্তটির সমীকরণ তাহলে আমাদের সামনে কি দাঁড়াইলো হচ্ছে এই যেটা, যে y² সমান 4 আর পি এর মান কত 1/3 সাথে কত x, এই হচ্ছে আমাদের সমীকরণটা, y² সমান হচ্ছে 4px। তো এইখানে যদি খেয়াল করি আমরা, দেখো বাকিটুকু কি বের করতে বলছে, যে হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে, আমরা বের করি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সেম আগের মতো, প্রত্যেকটা জিনিস আমরা বের করতে পারবো। এখন তাহলে এখান থেকে আমরা লেখা শুরু করি, যে আসলে দেখো আগে খেয়াল করো সমীকরণটা কীরকম, y² সমান 4ax এই জাতীয়, যেহেতু y² সমান 4ax এই জাতীয়, তাহলে আমরা ছোটো করে চিত্রটা পাশে একটু এঁকে নিই, এক্স সিঙ্গেল আছে, এক্সের দিকে হা করবে, তো এক্সের দিকে আমি একটু হা করাই দিলাম, তো রাফলি চিত্র রাখতেছি যেন আমাদের আইডিয়াটুকু আমরা পাই। তো এখান থেকে আমরা যদি তুলনা করি আদর্শ সমীকরণ y² সমান 4ax, এইটাকে আদর্শের তুলনা করলে দেখতেই পাচ্ছ 4ax এর মান 1/3 দেখা যাচ্ছে, তাহলে এখান থেকে লিখতেই পারতেছো এর মানটা হচ্ছে 1/3, শেষ। এখন তোমাকে যেটা বের করতে বলবো সবই তুমি বের করতে পারবা। বলছি উপকেন্দ্র কত, উপকেন্দ্র কি হবে, এক্স এর দিকে হা করা, তাই না, তাহলে উপকেন্দ্র কত হয় a, 0, তাহলে তুমি লিখবা সুতরাং উপকেন্দ্র, লিখবা কি, সুতরাং উপকেন্দ্র কি হবে a, 0, আর a, 0 এই মানটা কত বেসিক্যালি, এর মানটা হচ্ছে কত 1/3 আর 0, শেষ। তোমাকে বের করতে বলছে কি এখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তাহলে লিখবা কি এখানে, যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কী হবে, লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a ছিল, তাই না, তো আবার 4a বসাই দিবা, প্লাস মানটা বসাই দেওয়া, যে 4 এর মান কত 1/3, এটাই অ্যান্সার, তাহলে 4/3 বেসিক্যালি অ্যান্সার কত, যে 4/3, শেষ। তো এইভাবে তোমাকে কাজগুলো করতে হবে। তো আমরা দেখলাম পরীক্ষায় একটু ভিন্ন এভাবে আসতে পারে, যে একটা বিন্দু দিয়ে গেছে, তারপর তুমি সেটাকে সমীকরণটা হালকা একটু বের করে নিছো, তারপর বাকিটুকু সলভ করছো, শেষ। হ্যাঁ, তো এই হচ্ছে কাহিনী, তোমাকে এইভাবে জিনিসগুলো আগাইতে হবে। আমরা এবার আরেকটা দেখি, যেটা দেখো আদর্শ রূপে নাই, এই সমীকরণটা খেয়াল করো, এই সমীকরণটা আদর্শ রূপে নাই, হ্যাঁ এইভাবে আছে। তো এই সমীকরণটাকে আদর্শ রূপে আগে প্রকাশ করতে হবে, তারপরে আমরা কি করতে পারবো, যে এখান থেকে এই সমীকরণটাকে আমরা বিভিন্ন যা বের করতে বলছি তা বের করতে পারবো। তাহলে যদি একটু লিখি আমরা, তাহলে দেখো পরীক্ষায় এইটা একটু আসবে কীভাবে, এইটা যদি আমাদের পরীক্ষা আসে রিটেন আসতে পারে, অথবা এসএসতে খতে আসে আমাদের, হ্যাঁ, তো খতে আসে এই যে এটা, যে এইরকম একটা প্রশ্ন দিয়ে বলবে কি এখান থেকে এরকম জিনিসপাতিগুলো বের করো, বা রিটেন পরীক্ষা আমাদের আসে, অ্যাডমিশনেও আসে, রিটেন পরীক্ষাতে আসে। তো আমরা জিনিসটাকে বুঝলাম। তো আসলে খেয়াল করি আমরা, লিখি এখানে যে সমীকরণটা, যে 5x² যোগ 30x প্লাস কত আছে 2y প্লাস কত 59 = 0, এটাকে আদর্শ রূপে বানাইতে বলছে। এটা আমাদের ছোট অল্প মার্কসের জন্য আসে 2 নম্বরের জন্য, আর এটা আসলে হচ্ছে কি 4 নম্বরের জন্য আসতে পারতো। আমাকে আদর্শ রূপে প্রকাশ করি, হ্যাঁ। তো আসো আদর্শ রূপে প্রকাশ করলে কি হবে, তার আগে খেয়াল করো তুমি x² কার আছে বা y² কে আছে, এক্সের উপরে স্কোয়ার আছে, তার মানে তুমি কী করবা, এক্সের জিনিসগুলো এক পাশে রাখবা, বাকি সব কিছু ওই পাশে পাঠাই দিবা। তো এক্সের জিনিসগুলো এক পাশে তুমি রাখলা, তো রাখলে কি হবে 5 কমন নিয়ে ফেলছে একবারে, তো থাকবে এরকম x² প্লাস এখানে 30x আছে না, কমন কত থাকবে 6x, তাহলে সব কিছু ওই পাশে পাঠাই দাও, সব কিছু যদি ওই পাশে পাঠাও, তাহলে আমি এক লাইন এক্সট্রাই করি, সমস্যা নেই। সব কিছু ওই পাশে পাঠালে কী হবে, যে -59 আর মাইনাস কত -2y এরকম দিশা দাঁড়াইছে, ভালো কথা। এবার আমি একটা কাজ করি, 5টা থাকুক আমি পরে পাঠাচ্ছি ওইদিকে, এইখানে তুমি একটু খেয়াল করো এই জায়গাটার মধ্যে, যে x² প্লাস আমি তো একটি সমীকরণ বসে মানে হোল স্কোয়ার বানানোর চেষ্টা করবো আমরা, a + b² বা a - b² এরকম, a² + 2ab, তাহলে 2 এর মানটা কত হইতে হবে, যে এর মানটা দেখতে পাচ্ছি x তো আছে 2a, তাহলে b এর মান কত হবে অবশ্যই 3, তাহলে 3 × 2 = 6, 2ab + b²। তো এই যে প্লাস b²টা আমি দিলাম, এটা তো আমি কী করছি, এটা তো আমি জোর করে দিছি, এটা ছিল না, তো জোর করে যদি দিচ্ছি তাহলে এটাকে আমাদের ওই পাশেও নিতে হবে। তো খেয়াল করো এই লাইনটা অনেকে বুঝবে না, একটু মনোযোগ দিয়ে তাকাইতে হবে, এই দিকে মনোযোগ দিয়ে সবাই এখানে। তাহলে আমি এটুকু লিখছি, জোর করে লিখছি, ওই পাশেও লিখে দিতে হবে। এখানে ছিল কত আমাদের, এখানে ছিল -2y -59 তো ছিলই, আর আমি এখানে জোর করে অ্যাড করছি কত, এই যে 3² 9 অ্যাড করছি,
তাহলে ওই পাশে কি 9 অ্যাড করবো? না, 9 অ্যাড করি নাই, কিন্তু এখানে 9 সাথে একটা 5ও তো ছিল। 5 নং 45, আমি আসলে এখানে জোর করে 45 অ্যাড করছি। এই ব্র্যাকেটের মধ্যে 9 অ্যাড করছি, কিন্তু ব্র্যাকেটের বাইরে তো 5 ছিল, তো এই 5 তো সবার সাথেই গুণ। তুমি কিন্তু এই সাইডে জোর করে 45 অ্যাড করছো, যদিও তোমার হিসাবের জন্য 3 স্কোয়ার আসছে, 9 আসছে, কিন্তু সাথে একটা 5 ছিল দেখে কি এই পাশে তুমি অ্যাড করছো 45, তাহলে ওই পাশেও তোমাকে জোর করে একটা 45 দিতে হবে। এইটাই তোমার কাজ, পরীক্ষায় বুঝে নেওয়া। ওকে, এবার তুমি এক কাজ করো, এই 5টা এখানে গুণ আছে, ওই পাশে গিয়ে ভাগ করে দাও। এর হিসাব করলে কী থাকে তুমি খেয়াল করো, a প্লাস বি হোল স্কোয়ার, সে লিখে বলতেছি আমি যে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান, ওইখানে কী থাকে খেয়াল করো যে -2y, আর ওইখানে কী থাকে 59, আর হচ্ছে কত, যে আমাদের হচ্ছে 45। তো আমরা একটু হিসাবটা করে নিই, আমাদের এখানে -59 প্লাসে কত 45 আছে, হিসাব করলে সে -14, তাহলে এখানে আমরা 2y -14 লিখলাম আমরা। আর এখানে ছিল কত 5, এই 5টা আমরা কী করলাম, এই 5টা দিয়ে আমরা সবাইকে ভাগ করে দিলাম, এই 5টা দিয়ে সবাইকেই ভাগ করে দিলাম, শেষ। গুণ ছিল, ভাগ করে দিলাম, সহজ কথা। এবার তুমি এই লাইনটাকে একটু সাজায় গোছা একটু সুন্দর করে লিখবে, অর্থাৎ আমার যে সমীকরণ আমি সুন্দর করে লিখি, অর্থাৎ আমি লাইনটাকে সুন্দর করে লিখি যে যা ছিল তাই x+3 হোল স্কোয়ার। আর এখানে কী আসবে আমাদের হিসাব করলে একটু খেয়াল করো, এখানে আসবে হচ্ছে যে এই ওয়াইয়ের আগে যা আছে সেটা খেয়াল করো, ওয়াইয়ের আগে হচ্ছে আমাদের যা থাকবে, আমরা একটা কাজ করি, এই জিনিসটা তো এরকম তাই না, যে -2/5 সাথে ওয়াই, আর এখানে মাইনাস কত আছে 14/5, এটাই তো। আচ্ছা আমি এক লাইন করেই দিই, সমস্যা নেই, অনেকে এবার বুঝো না তোমরা হিসাব। ওকে, এবার খেয়াল করো, আমরা যেটা করবো এটুকু তো করলাম এরকম, এবার নিয়ম হচ্ছে ওয়াইয়ের আগে যা থাকবে সম্পূর্ণটুকুই কমন নিতে হবে। ওয়াইয়ের আগে স্যার -2/5, তো আমি কমন নিলাম -2/5, হিসাব করে কি থাকে ওয়াই, আর -2/5 কমন নিছি, তাহলে এখানে আমাদের কি থাকবে খেয়াল করো, এখানে আমাদের -2/5 যদি কমন নিই, মাইনাসটা কমন নিলে এখানে প্লাস হয়ে যাবে, হ্যাঁ। এবার এখানে কি থাকতেছে খেয়াল করো, এখানে থাকতেছে হচ্ছে আমাদের এখানে ছিল কত আগে 14/5, তাই না? তাহলে আমরা এখান থেকে এই 5টা চলে আসলো, আর উপর থেকে কত আমাদের 7 থাকছে কত দেখো, থাকছে আমাদের কত 7, আর 7 তুমি গুণ করো, দেখো এই 7 দিয়ে এইটুকু গুণ করো, 7 × -2/5, তার কত আসে -14/5, এই যে মিলা গেল আর কি, হ্যাঁ। তার মানে এরকম থাকলো আমাদের। তাহলে এই যে তুমি পাইলা, এইটা হচ্ছে তোমার এখন একটা সমীকরণ দাঁড়াইলো, যেটা তুমি আদর্শ সমীকরণের সাথে মোটামুটি তুলনা করতে পারবা। এই সমীকরণটাকে তুমি এখন মোটামুটি আদর্শের সাথে তুলনা করতে পারবা। তো আসলে তুলনা করি আমরা, স্কোয়ারটাকে আমি ভালো মতো দিই, সুন্দর করে দিই, যে এইটা হচ্ছে আমাদের স্কোয়ার ছিল আর কি, হ্যাঁ। দেখো একটা সমীকরণ পাইলাম আমরা, যে এ দেখো কিছু একটা এক্স যেহেতু ছিল, x² কিছু একটা, এইটা হচ্ছে আমাদের আদর্শ সমীকরণ। এখন আমি সুন্দর করে তুলনা করবো কীভাবে খেয়াল করো, এটা এক্স, তো আমি এটাকে x+3, তো আমি এটাকে একসাথে ধরে নিলাম, এটা বড় হাতের এক্স, আচ্ছা বড় হাতের এক্স, তো x² আমি পুরোটাকে এক্স ধরছি, আমি এখানে লিখে নিচ্ছি ধরে নিচ্ছি, এখানে আমরা ধরি এই যে এক্সের পরিবর্তে কী ধরছি আমরা, এখানে যা ছিল x+3কেই আমরা এক্স ধরছি, x+3 x² = 4ay, তাহলে লিখলাম আমি এখানে 4, তারপরে এখানে কি লিখলাম আমরা যে 4, এই লিখি আমরা 4a, এটাকে y লিখতেছি, যে y+7 পুরোটাকে লিখতেছি আমরা y, 4ay। তাহলে আমি y ধরছি কোনটুকু সেটাও লিখে দেবো, যে y এর পরিবর্তে লিখছি y+7, এ হচ্ছে জিনিস, তো x এর পরিবর্তে এইটুকু আর y এর পরিবর্তে এইটুকু। তাহলে এই দেখো আমরা কিন্তু এটাকে আদর্শরূপে প্রকাশ করে ফেলছি, যে এইটা x², এই পুরো জিনিসটুকু কত আমাদের 4a, হ্যাঁ 4a, তাহলে এটাকে 4 এভাবে ছোটো হাতের এই লিখতে পারি, সমস্যা নেই, এটা ছোটো হাতেরই লেখা যাবে চাইলে, সমস্যা নেই, 4ay, এটুকু হচ্ছে 4a, এটুকু হচ্ছে y, শেষ। আদর্শ রূপে প্রকাশ করা শেষ, লিখে দেবা যে এইটাকে এই রূপে প্রকাশ করে পাই, যেখানে x = এত, y = এত। এই তো যদি আদর্শ রূপে প্রকাশ করতে বলতো আমরা এভাবে প্রকাশ করে ফেলতে পারতাম, শেষ। আদর্শ রূপে প্রকাশ করো, আদর্শ রূপে প্রকাশ করছি এই। আর যদি আদর্শ রূপে প্রকাশ না করতে বলতো, সরাসরি বলতো যে এই সমীকরণ থেকে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করো, তাহলে তখন কিন্তু এই জিনিসটা আমাদের যে বেশি নাম্বার, অর্থাৎ 4 নাম্বার, খ নাম্বারের জন্য পরীক্ষা আসতো, এইচএসসি হইলে খ নাম্বারের জন্য। তো এইটুকু আমরা করলাম, এখন করবো কি আমরা, এখন আমরা পরবর্তী পেজে যাবো আর কি, যে এই সেম জিনিসটুকু আমরা কপি করে নিচ্ছি। এটা আমাদের ধরলাম আদর্শরূপে প্রকাশ শেষ, হ্যাঁ, এটা ধরলাম আদর্শরূপে প্রকাশ শেষ। যখন খ নম্বর করতে বলবে তখন আমরা স্টার্ট করবোই এইখান থেকে, আমি পরবর্তী পেজে লিখতেছি যে খ নম্বরের জন্য, হ্যাঁ, আমাদের যে বলছে কি, আমাদের বলছিল এই সমীকরণ থেকে এই উপকেন্দ্রিক লম্ব টম্বগুলো বের করো। তো আমি তো হিসাব করলাম, এই সমীকরণ যখন বানানোর পর আমাদের কী আসছে, আমি এরকম লাইন পাইছিলাম, তাই না? এই লাইন থেকে শুরু করতেছি আমরা, এই যে এই কালারের এই লাইনটা আমরা পাইছিলাম, যে x+3 হোল স্কোয়ার, এটা পাইছিলাম আমরা,
যে এক্স প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু কত -2/5 -2/5 তারপর -2/5 প্লাস কত y7, তাহলে y প্লাস 7। হ্যাঁ, আর এই যে সমীকরণ, এই সমীকরণকে আমরা কী করছি, এই সমীকরণকে হচ্ছে আমরা তুলনা করছিলাম কি এতকে আমরা কি করছি যে এরকম y স্কোয়ার ইকুয়াল টু 4ax, এই সমীকরণকে এত এর সাথে তুলনা করি আমরা, এত এর সাথে তুলনা, হ্যাঁ এর সাথে তুলনা করছি। তো তুলনা করলে এখান থেকে আমরা কি পাইছিলাম, দেখো কি পাবো আমরা লিখছি কি এটাকে ধরে নিয়েছিলাম আমরা, তার মানে এক্স ইকুয়াল টু কিন্তু এত, 4ay কিন্তু এত। আমাকে বের করতে বলছে বিভিন্ন জিনিস, যে এগুলো বের করো, আমি সবগুলোই বের করে দেখাই। এরকম সমীকরণ থাকলে শীর্ষ কেমনে বের করবা, উপকেন্দ্রিক দূরত্ব কেমনে বের করবা, সব কিছু আমি বের করে দেখাই। তো আচ্ছা ঠিক আছে, আমি লিখবো এরকম যে সুতরাং শীর্ষ, হ্যাঁ আমি কি জানতাম ভাই, আমি জানতাম শীর্ষ 0 0 হয়, তাই না? তো শীর্ষ 0 0 মানে কি, শীর্ষ 0 0 লিখতাম। শীর্ষ মানে বেসিক্যালি কি এক্স আর ওয়াইয়ের মান না? শীর্ষ মানে কি, যে 0,0 মানে কি একটা এক্সের স্থানাঙ্ক, একটা ওয়াইয়ের স্থানাঙ্ক। এই যে 0,0 এক্স এবং ওয়াইয়ের স্থানাঙ্ক, তাহলে সেই এক্স এবং ওয়াইয়ের স্থানাঙ্কগুলো আমি লিখতেছি, খেয়াল করো। তো শীর্ষ জানতাম আমি কি বাংলা কথা ভাই, যে এরকম যদি সমীকরণ হয়, ওয়াই না, একটু ভুল হয়েছে আমাদের, এক্স স্কোয়ার ছিল, তো লিখবো কি আমি এখানে এক্স স্কোয়ার সমান কত 4ay। তুমি একটু তুলনা করো আগে, জিনিসটা দেখতে কোন সাইডে, চিত্রটা কোন দিকে হবে, তুমি চিত্রটা কোন দিকে হবে একটু তুলনা করো। এ ওয়াই, তাহলে ওয়াইয়ের দিকে হাঁ করবে, হ্যাঁ তাহলে ওয়াইয়ের দিকে হাঁ করাই দিলাম আমরা, শেষ ধরলাম পজিটিভ দিকেই, পজিটিভ লিখছি আমরা, বাকিটুকু পরে দেখা যাবে। তো আমরা এখন লিখতেছি অ্যান্সারগুলো লিখতেছি, খুবই খেয়াল করতে হবে, খুব মনোযোগ দিতে হবে। অ্যান্সারগুলো লিখতেছি আমরা শীর্ষ। তো শীর্ষ কি আমি জানতাম, এরকম সমীকরণ হলে শীর্ষ কি হয়, যে এখানে কিছু নাই মানে কি x0 y0, তাহলে এই শীর্ষটা জানতাম কি এক্স এবং ওয়াইয়ের যে মানগুলো, সেই মানগুলো কী হয় 0,0, তাই না? তাহলে বড় এক্সের মান 0 আর বড় ওয়াইয়ের মান 0, শেষ, অ্যান্সার শেষ। কিন্তু আমাদের সমীকরণটা বেসিক্যালি ছোটো এক্স ছোটো ওয়াই দিয়েছিল না? আমরা যেটা করবো, এই সমীকরণটাকে আমরা ছোটো এক্স বা ছোটো ওয়াই দিয়ে প্রকাশ করবো। ভালো করে একটু মনোযোগ দিতে হবে। এই তার মানে এখান থেকে বুঝলাম কি আমরা, যে এক্সের মানটা 0 হবে, আবার এখান থেকে কী বুঝছি যে ওয়াই আছে, ওয়াইয়ের মানটাও 0 হবে, তাই তো? এক্স ওয়াই 0 0 মানে কি এক্সের মান 0, ওয়াইয়ের মান 0। আর এই এক্স ইকুয়াল টু কত ধরছিলাম আমরা, মনে আছে? আমরা ধরছিলাম তো এখানে ধরেছিলাম যে এক্স ইকুয়াল টু, আমরা এটা ধরছিলাম x+3, আমরা ধরেই নিয়েছিলাম যে ধরি এক্স ইকুয়াল টু x+3 আর ওয়াই ইকুয়াল টু কী হবে আমাদের y+7, এই যে ধরে নিয়েছিলাম আমরা। তো বড় এক্স ইকুয়াল টু 0, তাহলে আমি আসো বড় এক্সের মানটা বসাই দিচ্ছি। বড়টার মান কত ছিল x+3, তাহলে x+3 ইকুয়াল টু 0। আর বড় ওয়াই সমান ছিল কত y+7, তাহলে লিখলাম আমি y+7 ইকুয়াল টু 0। এভাবে করতে হয়। তাহলে এক্সের মান কত আসবে, বেসিক্যালি আসবে -3, আর ওয়াইয়ের মান কত আসবে, বেসিক্যালি যে হচ্ছে -7। তাহলে সুতরাং শীর্ষ এটা হবে আর কি, যে শীর্ষবিন্দু হবে কত, যে -3, -7, এই হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে আমাদের আসল অ্যান্সার, ঠিক আছে? তো এটা আমি এভাবে প্রকাশ করছিলাম বড় এক্স বড় ওয়াই দিয়ে, কিন্তু অ্যান্সারটা বের করতে হয় কি ছোটো এক্সগুলো দিয়ে। তো ছোটো এক্সের মান হচ্ছে -3 আর হচ্ছে -7। আরেকটা বের করে দেখায়, তুমি ভালো বুঝতে পারবা। আমি আরেকটা বের করি, মনে করো উপকেন্দ্র বের করি, হ্যাঁ উপকেন্দ্র বের করি, আরেকবার দেখো তুমি বুঝতে পারবা জিনিসটা, উপকেন্দ্র। এবার আমরা কি শিখছিলাম, যে সমীকরণ এইটা তো আমার কাছে বর্তমানে এক্স স্কোয়ার 4ay হইলে ওয়াইয়ের দিকে হা করা, ওয়াইয়ের দিকে হা করা হলে উপকেন্দ্রটা কত হয়, উপকেন্দ্রটা হয় 0,a। তাহলে প্রথমটা এক্সের মান, পরেরটা ওয়াইয়ের মান। দেখতে পাচ্ছি যে এক্সের মান কত হবে, উপকেন্দ্রের মান জানতাম কি 0,a, তাই না? তাহলে এক্সের মান কত হবে 0, আর ওয়াইয়ের মান কত হবে, ওয়াইয়ের মান হবে a। কারণ আমরা জানতাম উপকেন্দ্র হয় 0,a, তাহলে এটা এক্সের মান, এটা ওয়াইয়ের মান। এই দেখো এক্সের মান, এটা ওয়াইয়ের মান। আর এক্সের জায়গায় কী বসাবো আমরা, সেটা আমরা জানি। এক্সের জায়গায় বসাবো কত, x+3 ছিল আমাদের এখানে, ওই যে ধরছিলাম আমরা। তাহলে এক্সের মানটা কত আসলো, -3। আর এ, তাহলে ওয়াইয়ের মান ধরবো কত, y+7। এর মান কত, এই যে তুলনা করছি আমরা সব, x² = 4ay, তাহলে এইটা হচ্ছে 4ay, এই যে এইটুকু হচ্ছে 4ay। তো আমি এখানে সাইডে বার করে দিচ্ছি যে 4a, এই যে এইটুকু 4a সমান কত, -2/5, তাহলে -2/5। তাহলে এ সমান সমান কত আসবে, যে এখানে আসবে কত, -2/4 × 20, আর 4 × 20 মানে কত, -1/10, শেষ। এর মানটা হচ্ছে -1/10। এখন তুমি লিখবা যে এর মানটা কত, -1/10। এখান থেকে তোমাকে জাস্ট মান বের করতে হবে ওয়াইয়ের। ওয়াই সমান কী হবে, -1/10, হ্যাঁ, আর মাইনাস কত, -7, এই প্লাস ছিল বেশি গেলে কি মাইনাস। হ্যাঁ, তোমাকে হিসাব হিসাব করতে হবে ওয়াইয়ের মানটা কত আসে। লসও করো, লসও করলে কত আসে, এখানে আসে কত 10। আচ্ছা 10 করলে আসে কত, -1। আচ্ছা আমি একটু ভালো করে করি, এখান থেকে বড় জায়গা নিয়েই করি আমরা, হ্যাঁ। তো আমি এই সাইডে করতেছি, কত আসবে এখানে হিসাব করলে, তো ওয়াই সমান এই যে
নিচে হচ্ছে 10, তাহলে -1 আর কত আসবে কত -70, তাই না? এরকম আসবে যে -71/10 এরকম কিছু একটা মান আসবে। তাহলে তুমি লিখবে সুতরাং অ্যান্সার উপকেন্দ্র, সুতরাং উপকেন্দ্র তুমি পায়ে গেলা, তুমি খেয়াল করছো উপকেন্দ্র পায়ে গেছো তুমি। দেখো এই দেখো এক্স এর মান কত -3 আর ওয়াই এর মান কত -71/10 এরকম। এই হচ্ছে জিনিসগুলো, ঠিক আছে? তো এভাবে তোমাকে অ্যান্সারগুলো বের করতে হবে বড় এক্স বড় ওয়াই থেকে। প্রত্যেকটা জিনিস সেম, তুমি যদি সেমভাবে বের করতে চাইতে যে না আমি বের করবো নিয়ামক রেখার সমীকরণ, তুমি বের করতে চাচ্ছ মনে করি এটা নিয়ামক, তুমি আরেকটা করে দেখাই, লাস্ট একটা করে দেখাই নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ। তো নিয়ামক রেখার সমীকরণ তুমি কি শিখছিলা যে এই সমীকরণের ক্ষেত্রে এই চিত্রের ক্ষেত্রে নিয়ামক কোন দিকে? এটা আমাদের কি উপকেন্দ্র লম্ব, তাহলে নিয়ামক হবে এইদিকে, তাই না? আচ্ছা, তো এক্স অক্ষের সমান্তরাল সূত্র কি হয় যে ওয়াই ইকুয়াল টু সামথিং টু কত -a, আর ওয়াই যায় কত বসাবা y+7, আর এর মান কত, এর মান তো একটু আগে বের করছি আমরা এখানে, এই যে এর হচ্ছে -1/10, আগে থেকে একটা মাইনাস ছিল আর এখানকার একটা মাইনাস, তাহলে -1/10 একবারে লিখলাম, সমস্যা নেই। লাস্টে কত আমাদের y+7 ইকুয়ালটা আসবে কত 1/10, গুণ করে দাও আড়াআড়ি, তাহলে গুণ করে আসবে কত 10y + 70 ইকুয়াল টু কত 1। এই হচ্ছে আমাদের সমীকরণ, বা 70কে তুমি এই পাশে নিয়ে এসে বিয়োগ করলাম এভাবে। তাহলে তোমার সব কিছু হিসাব হবে কি বড় ওয়াই দিয়ে সব কিছু তোমার হিসাবটুকু হবে, ঠিক আছে? এইভাবে তোমাকে করতে হবে। যখন তুমি দেখবে এরকম আদর্শ রূপে নাই, তখন তুমি আগে এইভাবে করে লিখবা, আসার পরে যেখানে এক্সের জিনিস পাবা সেটাকে বড় এক্স ধরে নিবা, ওয়াইয়ের জিনিস পেলে সেটাকে বড় ওয়াই ধরে নিবা। তারপরে তুমি এই সমীকরণ দিয়ে আগাবা যে আচ্ছা এরকম সমীকরণ হইলে আমার উপকেন্দ্র কত হইতো, কেন্দ্র কত হইতো, এরকম সমীকরণ হইলে মনে করো তোমাকে বললাম কি যে তোমার এরকম সমীকরণ হয়েছে, তোমাকে বললাম উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এখন তুমি লিখবা যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, তুমি অন্য কিছুর দিকে তাকাবা না, তুমি যেহেতু এখানে বড় ওয়াই ধরে নিছো, তুমি দেখবা x4ay, x² = 4ay হলে চিত্র এইদিকে উপকেন্দ্রিক লম্ব কি হয় যে এইটা, যে এক্স অক্ষের সমান্তরাল হইলে হয় y = সামথিং, আর তুমি লিখবা যে বড় হাতের ওয়াই লিখবা, কিন্তু y = সামথিং মানটু কত হয়, এই সামথিং মানটু কত হইতো আমাদের, সামথিং মানটু হইতো কত a, লিখবো a, ওয়াইয়ের জায়গায় তুমি বসাই দিবা এরকম যে y+7, এর মান কত -1/10, এই হিসাব করতে হয়। এই হচ্ছে আমাদের জিনিসটুকু। তো এইটা তুমি একটু প্র্যাকটিস করতে হবে, যারা একেবারেই আগে করো নাই তাদের জন্য কিন্তু একটু নতুন, যেহেতু এই একই অঙ্ক তোমাকে কয়েকবার করতে হবে। যদি কয়েকবার করো তুমি, তাহলে তুমি দেখবা হিসাবগুলো তোমার খুব সুন্দর মাথায় ঢুকতেছে, খুব দ্রুত করতে পারতেছো, এবং এটা খুবই জরুরি, তোমার এই কাজটুকু করা খুবই জরুরি। ঠিক আছে, ভালো কথা, এইটুকু তুমি কিন্তু সুন্দর মতো বুঝে ফেললা। এখন তোমার কাজকে এইটুকুর পরে তোমাকে দেখতে হবে কি যে এই তিনটা জিনিস শিখে ফেলাম যে কীভাবে তথ্যাবলীগুলো বের করতে হয় আদর্শ সমীকরণ থেকে। আদর্শ সমীকরণ না থাকলে আদর্শ বানিয়ে, তারপরে আদর্শ বানিয়ে যখন তোমাকে করতে হবে অঙ্ক একটু বড় হবে, ওইটার জন্য তুমি 4 নাম্বার পাবা। 4 নাম্বারের জন্য অঙ্কগুলো থাকে, খ নাম্বারের জন্য থাকে। আমরা দেখবো পরাবৃত্তের সমীকরণ। লাস্ট টাইপ দুইটা জিনিসও আসে বলছিলাম ওয়ান শর্ট কোশ্চেনে, পরাবৃত্তের সমীকরণ। তো পরাবৃত্তের যে মেন সমীকরণ সেটা হচ্ছে যে SP/PM = হচ্ছে ই। এটা হচ্ছে আমাদের কণিকের সাধারণ সমীকরণ। আর এই ই এর মানটা আমাদের কী হবে, ই এর মানটা হয় 1 কখন, যদি সেটা হয় পরাবৃত্ত। তার মানে আমি বলতে পারবো যে এই এসপি আর এই পিএম এর যে দূরত্বটুকু সমান হবে। এসপি = পিএম, তুমি প্রশ্ন মতে এই লাইন লিখে শুরু করবা। এসপি পিএম মানে কি, আসো একটু দেখাই দিই এক লাইনে। সাপোজ এই হচ্ছে আমাদের সেই চিত্রটা ছিল, ধরলাম এই হচ্ছে আমাদের সেই উপকেন্দ্র আগে থেকেই। তো এই পরাবৃত্তের এই উপকেন্দ্র তো আছে এস, এই পরাবৃত্তের যে কোনো একটা চলমান বিন্দু পি, সেটা হচ্ছে x, y। তো যে কোনো একটা চলমান বিন্দু থেকে এই এস এর যে দূরত্ব আর এস এর নিয়ামক রেখা, সেই চলমান বিন্দুটা থেকেই ওই নিয়ামক রেখার উপর যে লম্ব যদি আমি টানি, যে পিএম লম্ব যে টানি, সব সময় সমান হবে। পরাবৃত্তের শর্তই এটা। তুমি যদি এখানে নিতা, একটা চলমান বিন্দু এখানে নিতা, তাহলে এস থেকে পি এর যে দূরত্ব, এই যে এসপি, আর ওই পি থেকে এই যে এম, এটা যে লম্ব দূরত্ব, এই পিএম আর এস সবসময় সমান হবে। তাহলে শুধুমাত্র কি হয়, পরাবৃত্ত হয়। শর্ত, হ্যাঁ, শর্ত এসপি = পিএম হবে। তাহলে এইটুক দূরত্ব আর এইটুকু দূরত্ব সমান হবে। এইটুকু কথা মাথায় রাখো তুমি। দেখছেন মেইন জিনিস এইটা দিয়ে সবচেয়ে বেশি আসে। ভালো কথা। তো আমাদের এই পরাবৃত্তের সমীকরণের জন্য কি কি দরকার আসলে, আমার দরকার কি হয় যে সবচেয়ে ভালো হয় যদি আমাদের নিয়ামকটা দেওয়া থাকে আর উপকেন্দ্রটা আমাদের দেওয়া থাকে। দেখো আমি লাল করে দিচ্ছি, পিঙ্ক করে দিই, যে এই জিনিসটা, এই নিয়ামকের সমীকরণ আর উপকেন্দ্র যদি দুইটা জিনিস দেওয়া থাকে, তাহলে আমরা খুবই খুশি, খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই বের করে ফেলা যায়।
আর অন্যান্য সময় দেখা যায় এটা দেওয়া নেই, একটু অন্যভাবে বের করে নিতে হয়। তো কী কী রকমের অঙ্ক আসতে পারে পরাবৃত্তের সমীকরণ থেকে সেইটা দেখবো আমরা শুরুতে। যদি দেখি খেয়াল করো কী কী আছে। ও তার আগে আরেকটা জিনিস সেটা আমরা শিখে যাই একেবারে, তারপর আমরা অঙ্ক দেখা শুরু করবো। বেসিক একটা বেসিক আমরা দেখলাম এসপি সমান সমান পিএম হয়। আর আরেকটা বেসিক জিনিস কি, মাঝে মাঝে এরকমভাবেও সমীকরণ বের করতে বলতে পারে যে বললো x1, y1 শীর্ষ এবং অক্ষরেখা y অক্ষের সমান্তরাল। মাঝে মাঝে তোমাকে বলে দিবে যে শীর্ষটা একটু অন্য জায়গায়, সেটা একটু অন্য জায়গায় এবং সেটা y অক্ষের সমান্তরাল শীর্ষটা, তার মানে শীর্ষ এই যে এই এসে শীর্ষ এখানে আসছে। তো বলছে এখন পরাবৃত্তের সমীকরণ কত। তো এখন যদি এরকম হয় তাহলে পরাবৃত্তের সমীকরণ যেরকম যে হইলো, শীর্ষ কি 0 0-তে না, শীর্ষ এইখানে চলে আসছে। তো এরকম পরাবৃত্তের সমীকরণ বের করবা কীভাবে, যখন অক্ষরেখাটা কি হয় সমান্তরাল হয়, অক্ষরেখাটা এক্স আর ওয়াই অক্ষ থাকে না, তখন তোমার মনে রাখতে হবে এই জিনিসটা যে যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয় তাহলে ওয়াই একলা থাকবে, হা করবে, তাহলে তখন সমীকরণ হবে এরকম 4ay - y1। আর এখানে কি হবে, এখানে আমাদের হবে হচ্ছে যে এক্স, এটা একটু আমাদের বলেছে, আমি একটু ঠিক করে দিচ্ছি। এখানে হবে হচ্ছে আমাদের এরকম এক্স মাইনাস, এই যে লিখে দিচ্ছি, এখানে লিখে দিন, এটা হবে হচ্ছে এরকম এক্স মাইনাস x1, এক্স মাইনাস x1 এই জিনিসটুকু দেখতে এরকম হবে আর কি, এক্স মাইনাস x1 হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে 4ay মাইনাস y1। এই যে এই x1 আর y1 কি ছিল, শীর্ষ। যদি শীর্ষ দেওয়া থাকে এবং বলে দেয় y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল দেখে তুমি y অক্ষের দিকে সিঙ্গেল রাখবা, মানে পাওয়ার দিবা না। আর এখানে বলছি কি x অক্ষের সমান্তরাল, তুমি লিখবা কি যে 4a x মাইনাস x1, তুমি আগে লিখে নাও x অক্ষের সমান্তরাল, আচ্ছা ভালো কথা। বাকি থাকলো y, তাহলে লিখবা তুমি কি y মাইনাস y1, এবার লিখবা তুমি হোল স্কোয়ার, শেষ। এটা হচ্ছে প্যাটার্ন সিস্টেম, ঠিক আছে, ভালো কথা। এটা আমরা লেখাটা বুঝলাম। এবার আমরা দেখি যে এইখান থেকে আসলে আমাদের খ নাম্বারে কোন ম্যাথগুলো আসলে আসে। এইটুকু করলেই তোমার হয়ে যাবে, যত রকমের সমীকরণ আসতে পারে সব একসাথে আমরা দেখতেছি। তো দেখো আমরা এইটুকু দেখে ফেলি সুন্দর করে। প্রথমটা আমাদের আছে, প্রথমটা আমরা দেখতেছি 1 নম্বরটা। 1 নম্বর কী বলছে, বলছে এত উপকেন্দ্র এবং এত নিয়ামক রেখা বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণটা নির্ণয় করো। তো ভালো আসো, আমরা বলে দিচ্ছি তাহলে সবচেয়ে বেস্ট কেস এটা হলে আমরা সবচেয়ে খুশি, একদম বেস্ট কেস। উপকেন্দ্র দেওয়া আছে, আবার নিয়ামক রেখার সমীকরণও দেওয়া আছে। মানে ছোটো চিত্র আঁকি একটু, তাহলে বুঝতে সুবিধা হবে তোমার। বললাম এই হচ্ছে আমাদের জিনিসটুকু, উপকেন্দ্র বলে দিচ্ছে এখানে -8, -2। আর নিয়ামক রেখা বলেছে কোথায়, নিয়ামক রেখা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের সেই নিয়ামক রেখা। এটাও বলেছে এই মানটা কত, যে ওইটা বলছে হচ্ছে 2x - y - 9 = 0। এটা আমাদের বলেছে, হ্যাঁ এটা আমাদের বলেছে, ভালো কথা। এবার তাহলে আমরা এক কাজ করি, বের করি। নিয়ম কী ছিল, যখন বলছে পরাবৃত্তির সমীকরণ বের করো একদম চোখ বন্ধ করে, আমরা জানি শর্ত মতে, হ্যাঁ শর্ত মতে লিখে দিবা, বা আমরা জানি লিখে দিবা। তো এসপি সমান সমান হচ্ছে কত, পিএম। একটা পি বিন্দু ধরে নিলাম, যে ধরি একটা চলমান একটা কণা, সেটা হচ্ছে পি, এটা কত x, y। এসপি মানে কি, এস আর পি এর দূরত্ব, এটা হচ্ছে আমাদের এস আর পি, এটা হচ্ছে এস। তো এস আর পি এর দূরত্ব বের করবো, তো আমরা তো জানি দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব কেমনে বের করে, x মাইনাস x1, তাহলে লিখবো x মাইনাস ছিল এখানে একটা মাইনাস, সব মিলে প্লাস হয়ে গেল, x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস x1, আর পরেটা কী হবে y মাইনাস y1। এখানে ছিল y মাইনাস, কিন্তু এখানে একটা মাইনাস আছে, মাইনাস মাইনাস প্লাস, এই যে হয়ে গেল। তো জিনিসটা কী দাঁড়ালো এরকম যে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y মাইনাস y2 হোল স্কোয়ার, ঠিক আছে। আর এরপরে কী হবে, রুট ওভার হবে, রুট ওভার, এটা দূরত্বের সূত্র ছিল তাই না, ইকুয়াল টু। এবার কী বের করবো, পিএম বের করবো, এই যে পি থেকে এম, এই যে পি লম্ব টানলাম আমি একটা, এই যে লম্ব টানলাম, এই যে লম্ব টানলাম, এখানে এম নিয়ামক লম্ব টানলাম, পিএম লম্ব দূরত্ব বের করবো। তো লম্ব দূরত্ব কীভাবে বের করতে হয় সেটা একটু খেয়াল করো, আমি একটু চাপে আঁকি, জায়গা পাই আমরা এখানে, হ্যাঁ। তো লম্ব দূরত্ব আমি এখানেই বের করে দিচ্ছি, এখানেই বের করে দিচ্ছি লম্ব দূরত্ব বের করার সিস্টেমটা খেয়াল করো। লম্ব দূরত্ব বের করার সিস্টেমটা হচ্ছে এরকম, আমরা জানি একটা বিন্দু থেকে একটা রেখার উপর যে লম্ব টানলাম, এই যে একটা রেখা, যে বিন্দু, এই বিন্দু থেকে এই রেখার উপরে যে লম্বটা টানলাম, এই লম্ব টানলাম, তাহলে এই লম্বের আমাদের দূরত্ব কত হবে, এই লম্ব দূরত্বটা কত হবে, দূরত্ব চাচ্ছি আমি এখান থেকে এই রেখার উপর লম্ব টানছি, এই লম্বের দূরত্ব কত, এই দূরত্ব বের করার সূত্র আছে। সূত্র হচ্ছে এরকম, নিচে হয় রুট ওভার a স্কোয়ার যোগ b স্কোয়ার, মানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগুলো স্কোয়ার হয়, সেটা দিয়ে দিচ্ছি এখানে, a স্কোয়ার যোগ b স্কোয়ার। দেখো এই যে a, এই যে b, এর আগে আছে কত 2, তাহলে 2 স্কোয়ার যোগ b এর আগে আছে কত -y, তাহলে -1 স্কোয়ারই লিখলাম আমি, ঠিক আছে। তো a স্কোয়ার যোগ b স্কোয়ার। আর উপরে কি হবে, উপরে হবে হচ্ছে শুধু মডুলাস হবে, উপরে মডুলাস হবে। আর উপরে কী হবে জানো, উপরে হবে কি, যে বিন্দু থাকবে, যে বিন্দুটা দেওয়া আছে সেই বিন্দু দিয়ে সিদ্ধ হবে। এই বিন্দুতে আছে এক্স ওয়াই, তাহলে এক্স এর জায়গায় এক্স বসাবো, ওয়াইয়ের জায়গায় ওয়াই বসাবো, মানে কিছুই করতে হবে না, তুমি জাস্ট এটা আপাতত বসাই দিবা আর কি, 2x - y - 9। তো কী করবো দেখো, লম্ব দূরত্ব বের করার সময় যে সমীকরণটা ছিল, সমীকরণের সব কিছু এক পাশে এনে
ওইটা উপরে বসাই দিবা, আর নিচে করবা কি, এই যে এক্সেরটাকে সাথে যা আছে স্কোয়ার, ওয়াইয়ের সাথে যা থাকবে তাকে স্কোয়ার, এ স্কোয়ার যোগ বি স্কোয়ার। তাহলে আমরা বুঝলাম এই লম্ব দূরত্বটা বের করার সূত্রটা হচ্ছে এটা। এবার আমরা একটু হিসাব নিকাশ করে আসো, দেখো তো কী আসে। আমি প্রথমত এখানে হচ্ছে উভয় পক্ষে স্কোয়ার করে দিই একবার ডাইরেক্ট, তাহলে এই রুটটা চলে যাবে। জিনিসটা দেখতে তারা হচ্ছে এরকম যে এক্স প্লাস 8 হোল স্কোয়ার যোগ কী আসবে ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার। ওই পাশে গিয়ে এসে খেয়াল করো, এখানে আসে হচ্ছে এরকম যে 2x মাইনাস ওয়াই মাইনাস 9 হোল স্কোয়ার, উপরে স্কোয়ার আসবে আর নিচেও তো স্কোয়ার আসবে। এই 4 আর 1 5, রুট ওভার 5 মানে কি স্কোয়ার করলে কত, শুধু 5 থাকবে। ভালো কথা। এইবার তুমি এই পুরোটুকুই কী করে দেবা, সবাইকে স্কোয়ার করে ভাঙতে থাকবা। তোমার কাজ এইটুকু ভাঙাভাঙি করা এখন, হ্যাঁ তোমার কাজ হচ্ছে শুধু জিনিসটাকে সলিউশন করা। সূত্র লিখবা তুমি এখানে, সূত্র কী লেখা যায় বলো তো, যে a স্কোয়ার যোগ 2ab, তাহলে 2 আর 2 16, তাহলে 16x, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার মানে কত 64 যোগ ওয়াই আছে, তাহলে ওয়াই সমান কী লিখবো সেম ওয়াই স্কোয়ার যোগ 2 2 4, তাহলে 4y প্লাস কত আসবে 4 স্কোয়ার, 2 স্কোয়ার 4, তাহলে 2b স্কোয়ার শেষ ইকুয়াল টু কত, এই 5 আছে না, তো 5 আমি কী করলাম, এদিকে গুণ করে দিলাম, এ ভাগ আছে, এই পাশে আসলে কী হবে, এই পাশে আসলে কত হবে, যে গুণ হয়ে যাবে, 5 গুণ করে দিলাম, ঠিক আছে। আর এখানে যা আছে সেটাই, তো এখানে কী আছে সেটা বসাই দিব আমরা, 2x মাইনাস ওয়াই মাইনাস 9, তাহলে এ বি সি তিনটা জিনিস আছে না, তুমি একটা কথা মুখস্থ রাখবে, এখান থেকে লিখে দিচ্ছি যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার যদি থাকে সেই ক্ষেত্রে সূত্র কি, এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার, সাথে কি হবে যে 2ab যোগ 2bc যোগ 2ca, এক লাইনে হয়ে যাবে, এক লাইনে বসাই দিয়ে আসো আমরা এখানে, এই যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার বসাচ্ছি আমি, তাহলে কত হবে 4x স্কোয়ার, a স্কোয়ার যোগ বি স্কোয়ার, বি এর মান কত এখানে মাইনাস ওয়াই, তাই না, মাইনাস ওয়াই বাই স্কোয়ার করলে সে ওয়াই স্কোয়ারে আসবে, এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার, সি এর মান -9, তার মানে হচ্ছে কত 9কে স্কোয়ার -9কে স্কোয়ার করলে প্লাস 81 আসবে, এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার যোগ 2ab, তাহলে লিখলাম যোগ 2ab, তাই না। খেয়াল করো এই যে 2, এই যে a এই যে b, এর আগে প্লাস বি এর আগে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে জিনিসটা এখন মাইনাস আসবে চিহ্নটা এখানে, হ্যাঁ, তাহলে গুণ করলে আসবে 2ab, তাহলে 2 এর মান কত, এর মান হচ্ছে 2x আর বি এর মান কত -1, ওই -1কে আমি আগেই দিয়ে ফেলছি, তাহলে -1, 2ab প্লাস 2bc, তাহলে দেখো bc দুজনের মধ্যে মাইনাস আসতে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 2 এই যে b এই যে c যোগ 2ca, দেখো a এর মধ্যে প্লাস c এর মধ্যে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখানে কী দেবো মাইনাস দেবো আর কি, তাহলে 2ca, c এর মান তো নাই -9, এই যে সামনে দিয়ে দিছি 2ca, এর মান কত, এর মান হচ্ছে আমাদের 2x, পুরোটাই কিন্তু আমাদের কিন্তু a। এই দেখো জিনিস চলে আসলো, শেষ। তোমার কাজ ভাই এখন কি, সবাইকে স্কোয়ারগুলোকে গুণ টুন করে দিয়ে একটা লাইন সুন্দর মতো নিয়ে আসা, যে ঠিক আছে হ্যাঁ তো বুঝছো কী করতে হবে, এই 5 আছে সবাইকে তুমি গুণ করো, গুণ করলে কিছু দেখো আসতে হচ্ছে কত 5x স্কোয়ার, আসতে কত 5 × 80x, তারপরে এখানে আসতে কত 64 আর 4 68, আমি যোগ করে দিচ্ছি 68, 64 আর 4 68, আর এখানে সাথে 5 আছে গুণ, 68 গুণ 5 340, তাহলে তুমি 340, থাকলো কত ওয়াই স্কোয়ার, তাহলে 5y স্কোয়ার, থাকলো 4y, তাহলে 4 5 20y, এখানেও সেমভাবে তুমি লিখে নিবা এই পাশে 4x স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ 81, হ্যাঁ, মাইনাস কত 2 2 4x, তারপর হচ্ছে যোগ 9 2 18y, আর মাইনাস 4 9 36x, সব কিছুকে এক পাশে নিয়ে আসবা, তাহলে একটা সমীকরণ চলে আসবে, সব কিছুকে এক পাশে নিয়ে আসবা। এবার তো এটাই তোমার অ্যান্সার আর কি, হ্যাঁ। এবার তুমি এইটুক যোগ একটু করো, শেষ, এই হচ্ছে অ্যান্সার। তুমি এই 4x স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে 5x স্কোয়ার থেকে 4x গেলে x স্কোয়ার থাকবে, এভাবে তুমি জাস্ট হিসাবটুকু করে দাও, শেষ। আশা করি বুঝতে পারছো, পরীক্ষায় এই অঙ্কগুলো আসলে কোথায় 4 নাম্বারের জন্য আসে, এবং আমরা চাইলেই করতে পারবো ইনশাল্লাহ। তো এইভাবে পরীক্ষা যদি আসে অবশ্যই করতে পারতে হবে, হ্যাঁ। বুঝছো তো কী করতে হবে, জাস্ট সব কিছু এখন সব এক পাশে নিয়ে আসো, আসো। এখানে 4x স্কোয়ার আছে, এই পাশে আসলে হবে কত 5x স্কোয়ার ছিল, তো বিয়োগ হলে হবে কত শুধু x স্কোয়ার হবে, বুঝতে পারলা তো। দেখাচ্ছি কোনো কাজ করলাম আমরা, এই যে এইটুকু কাজ করছি আর এইটুকু কাজ করছি, এক পাশে আনছি। এবার দেখি ওয়াই স্কোয়ারটা, 5y স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, 5y স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার বাদ দিলে কত হবে, আসবে হচ্ছে কত 4y স্কোয়ার, বুঝতে পারছো কিনা। এই দেখো 5y স্কোয়ার, ওই পাশে ওয়াই স্কোয়ার, এই পাশে এনে বিয়োগ করে দিছি। এবার এক্স এটা দেখি, এখানে আছে 80x, ওই পাশে আছে কত 4x, এই পাশে তাহলে একসাথে আসলে হবে কত 84x, বসাই দিলাম, শেষ। এরপর দেখো কি আছে 20y, তো 20yটা কী করবো, এই পাশে 20y আছে আর ওই পাশে কত আছে, ও না এখানে আরেকটা 36x ছিল আমাদের,
তাহলে আমরা এক কাজ করি, হিসাবটা আরেকবার করি। দেখো এখানে কিন্তু এই -4x আর -36x মানে কত, যে -40x, আর এখানে আগে থেকেই ছিল কত আমাদের 80x, তাহলে 80 আর ওইদিকে -40 এই পাশে আসলে কত 120, লিখবো 120x। ওয়াইটা খেয়াল করি, এখানে আছে কত 20y, আর এদিকে আছে শুধুমাত্র কত 18y, তো 20y থেকে 18y বাদ দিলে কত হবে 2y থাকলো শুধু এই কনস্ট্যান্ট। এই পাশে 340 আর ওই পাশে আছে কত 81, তাহলে আমি বাদ দিই যে 340 - 81 259, তাহলে এই পাশে আসলে কত 259 ইকুয়াল টু কত 0। এই হচ্ছে তোমার কাজ, লাস্টে এভাবে বের করাটাই তোমার কাজ। তো আশা করি বুঝতে পারছো যে অঙ্কগুলো কীভাবে করো। তুমি হিসাবটা একটু চেক করো, হিসাব যদি ভুল হয় তুমি একটু চেক করে ঠিক করে নাও ক্যালকুলেটার দিয়ে আর কি, হ্যাঁ হিসাবটা একটু চেক করে নাও, জিনিস তো বোঝা গেছে আশা করি। গেল তো সমীকরণ এভাবে পরীক্ষা আসতে পারে SP = PM2 আমি একদম করে দিব, কখন যদি দেখি উপকেন্দ্র দেওয়া এবং নিয়ামক দেওয়া। শেষ, আমাদের মাত্র দুইটা জিনিস বাকি আছে, সেটা খেয়াল করো। দেখো 2 নাম্বারটা কি বলছে, 2 নাম্বারটা বলছে 2 নাম্বারকে আমরা 3 নাম্বারটা করে ফেলে আসো। 3 নাম্বারটা করে 3টা খুবই সহজ আর কি। বলছে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যেটা x অক্ষের সমান্তর, যখনই বুঝছি x অক্ষের সমান্তর বলছে যার অক্ষ, লিখে আমি অক্ষ x অক্ষের সমান্তরাল, অক্ষ x অক্ষের সমান্তরাল। তো অক্ষ যদি x অক্ষের সমান্তরাল হয় তাহলে সেই ক্ষেত্রে সমীকরণ কি হয় আমরা কি জানি, অক্ষ x এর সমান্তরাল আর শীর্ষ কত, এটা বলা আছে যে শীর্ষ কত যে 4, -3 4, -3। তাহলে কি বললাম আমরা যে এরকম x অক্ষের সমান্তরাল যদি একটা রেখা হয় তাহলে সেই রেখাটার সমীকরণ কি হবে, যে আমরা এরকম পাইছিলাম যে y - y1² = 4ax - x1। একটু আগে আমরা সমীকরণটা দেখে আসছিলাম এরকম হয়। তো দেখো x1 এবং y1 এর মানটা দেওয়া আছে x1 4 y1 -3, আমি বসাইলাম y1 এর মানটা বসাইলাম, x1 এর মানটা বসাইলাম, সমীকরণ দ্যাটস ইট। তো তোমাকে জাস্ট এই সমীকরণটা মনে রাখতে হবে, কিন্তু এর মানটা পাচ্ছিলাম না আমরা। এ কি করলাম, দেওয়া ছিল প্রশ্নে যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a, তাহলে এর মানটা হচ্ছে 1, শেষ এরকম। তাই তোমাকে জাস্ট সমীকরণটা মনে রাখতে হবে, x অক্ষের সমান্তরাল হলে সমীকরণ কি হয়, বা x অক্ষের y অক্ষের সমান্তরাল হলে সমীকরণটা কি হয়। তাহলে অক্ষের সমান্তরাল এবং শীর্ষ দেওয়া থাকলে এই যে সমীকরণটা শিখছিলাম এটা দিয়ে অঙ্ক আসতে পারে। আর এই অঙ্কটা একটু কোর্সে আসলে রেকর্ড হয়নি, আমি আরেকবার এখান থেকে বলে দিচ্ছি। যে বলছি কি এখান থেকে যে একটা উপকেন্দ্র দেওয়া এবং শীর্ষ দেওয়া, বলছি কি এখান থেকে দ্বিকাক্ষের সমীকরণ বের করে খতে আসি, ইম্পর্টেন্ট অঙ্ক। কী করবো আমরা দেখো একটু খেয়াল করো, আমি জাস্ট এখান থেকে দেখাই দিচ্ছি আরেকবার। আমি রেকর্ড করছিলাম কিন্তু এটা আসলে কেটে গেছিলো, আবার নতুন করে বলতেছি। আমাদের সমীকরণ দেওয়া আছে, বলছে কি এখানে আমাদের উপকেন্দ্র দেওয়া, এখানে শীর্ষ দেওয়া। আমাকে বের করতে বলছে কি এই রেখাটার সমীকরণ বের করো, ZM রেখাটার সমীকরণ। আমাকে বলছে এই রেখার সমীকরণ বের করো, দেওয়া আছে এইটুকু জিনিস, যে এইটুকু জিনিস দেওয়া, আর বলছে কি এই রেখাটার সমীকরণ বের করো। আমরা কী করবো ফার্স্টে, প্রথমেই এই দুইটা বিন্দু থেকে আমি এই বিন্দুটা বের করবো, আগে এই বিন্দুটা বের করবো, জেড বিন্দুটা। দেখো জেড এবং এস এর মধ্যবিন্দু হচ্ছে এ, তাহলে আমি ওই ইনফরমেশন থেকে আগে জেড এর বিন্দুটা বের করবো, আগে জেড বিন্দু বের করবো সবার আগে। কারণ আমি যদি এই রেখাটার সমীকরণ বের করতে চাই একটা বিন্দু লাগবে আর একটা ঢাল লাগবে, তো এই বিন্দুটা বের করবো তারপরে ঢাল বের করবো, সহজ কথা। আসো তো বিন্দুটা বের করলাম কীভাবে, প্রশ্ন মতে এই জেড এবং এস এর মধ্যবিন্দু, জেড এবং এস এর মধ্যবিন্দু হচ্ছে এ। মধ্যবিন্দু মানে কি, এদের দুইজনকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে এটা পাওয়া যাবে। তাহলে এখানকার এক্স আর এখানকার এক্স, এখানে তো এক্স ছিল না, আমি পরে লিখছি, এই ছিল ধরে নিয়েছিলাম এক্স ওয়াই। তো কী করছি দেখো যে এক্স প্লাস 3, এই যখনকার এক্স আর এখানকার 3 যোগ করলে কত পাবো, মাঝখানে এটা 0, তাহলে এক্স প্লাস 3/2 = 0। সেম একইভাবে মধ্যবিন্দু হিসেবে বের করতে হয়, ওয়াই প্লাস 4 / 2 = কত 0। এখান থেকে আমি বের করে নিচ্ছি যে এক্স এবং সরি 2 জায়গায় এক্স হয়ে গেছে, যে কী হবে আমাদের এখানে হচ্ছে আমাদের কত এক্স ওয়াই, তাই না ওয়াই। আচ্ছা এটার মধ্যে হচ্ছে ওয়াই হবে, ঠিক আছে। তাই আমি কী করলাম, প্রথমত এই বের করলাম যে এই যে বিন্দুগুলো বের করলাম, এখান থেকে বিন্দুগুলো বের করলাম যে আমার এই বিন্দুটা কত। এবার ঢাল লাগবে, এই রেখাটা ঢাল লাগবে, তো এই রেখার ঢাল বের করার জন্য আমি কী করবো, এই রেখাটার ঢাল বের করবো, এই রেখাটার ঢাল বের করবো। আমি বিন্দু জানি অনেকগুলো, এখানে এই বিন্দু জানি, এস বিন্দু জানি, জেড জানি, তো এ আর এস এর সাহায্য নিয়ে আমি এই রেখাটার ঢাল আগে বের করি। তাহলে লিখলাম আমরা যে এস এ রেখার ঢাল, ঢাল কীভাবে বের করতে হয়, এই যে সূত্র y1 - y2 / x1 - x2 লিখলাম। তো বিয়োগ করে দিছি আমি, যে চলে আসছে ঢাল 4/3। তো আমার তো এই রেখার ঢাল দিয়ে কাজ নেই, আমি এই রেখার ঢালটা এই জন্য বের করছি যেন আমি এই রেখার ঢালটা বের করতে পারি, এই রেখাটা। তো এই রেখার সাহায্য নিয়ে এই রেখার ঢাল বের করবো কীভাবে, লম্ব যেহেতু এরা পরস্পর, আমরা জানি লম্ব রেখার ঢালের গুণফল হয় -1, সরল রেখা থেকে জানি। তো এই যে লম্ব রেখা গুণ করছি আমরা, এই যে একটা জানতাম আমি ঢাল, আর আরেকটা গুণ করলে -1 হয়, তাহলে আরেকটা ঢাল বের হয়ে আসছে। তাহলে আমি এখন পেয়ে গেলাম এই বিন্দুটা জানি এবং এটা ঢালও জানি, বিন্দু জানি ঢাল জানি, তাহলে আমি সরলরেখার সমীকরণ বের করবো কেমনি, আমরা জানতাম ঢাল এবং বিন্দু জানা থাকলে সমীকরণ হয় কত এরকম, y - y1 = mx - x1। তো y1 এর মান তুমি জানো, এই দেখো x1, এই যে y1 বিন্দু তুমি জানো, আর ঢালও তুমি বের করছো, এই যে ঢাল বের করছো, শেষ।
নিয়ামক রেখা তোমার চলে আসবে। আর নিয়ামক রেখা যদি আসে তাহলে এটাই তোমার প্রশ্ন চাইছিল, বা এখান থেকে গতে আর একটা প্রশ্ন চাইতে পারতো সমীকরণ বের করো। তখন কি করতা, তুমি খেয়াল করো, তুমি উপকেন্দ্র জানো অলরেডি, তাকাও, এই যে উপকেন্দ্র তুমি জানো, উপকেন্দ্র দেওয়া আছে 3, 4। আর আবার এখানে তুমি নিয়ামক রেখাটাও মাত্র বের করলে, যে নিয়ামক রেখার সমীকরণ বের করলা। তো উপকেন্দ্র জানো, নিয়ামক জানো, তাহলে সূত্র শর্ত কি ছিল, উপকেন্দ্র এবং নিয়ামক জানা থাকলে কি হয়, এসপি সমান পিএম, ওই শর্ত দিয়ে করে ফেলতে পারবো, যেটা অলরেডি একটু আগে আমরা করছি, যে নিয়ামক এবং উপকেন্দ্র থাকলে কি করতে হয়, এই যে এইভাবে করতাম আমরা, এসপি সমান পিএম ধরে করে ফেলছিলাম। তো সেই অঙ্কটা তো আশা করি বোঝা গেছে। এই ওয়ান শটের যেই দুইটা প্রশ্ন ছিল, যেই দুটো টাইপ ছিল, এইটুকু করলে আমাদের পরবর্তীতে এখান থেকে সম্পূর্ণ পারা যাবে, এবং আরও কয়েকটা আদার্স জিনিসপাতি আছে সেগুলো আমরা এমসিকিউ এর মধ্যে শেষ করব। ঠিক আছে, এবার চলো আমরা দেখি যে এখান থেকে আমাদের সিকিউগুলো পরীক্ষাতে কীরকমভাবে আসে। মাত্র যে কথাগুলো বললাম সেগুলো আমরা কমন পাই কিনা এখান থেকে। তো একদম প্রথমে একটা দৃশ্যগুলো দেখতে পাচ্ছি আমরা, ঢাকা বোর্ড 21-এর প্রশ্ন এটা, যে পরাবৃত্তের উপকেন্দ্র দেওয়া আছে 1, -2 বলছে, এবং এত রেখাটি শীর্ষবিন্দুতে স্পর্শক, এভাবে দেওয়া আছে। এখন আর একটা জিনিস দেওয়া আছে, উপবৃত্তের উপকেন্দ্র দেওয়া, এটা উপবৃত্ত দেওয়া, বা উপবৃত্ত আমরা পড়ি নেই। তো আমাদের বলছিলাম দেখো, র্যান্ডম প্রশ্ন দিতে পারে, ক নম্বরে র্যান্ডম, তোমাকে যে কোনো একটা উদ্দীপক বা যে কোনো একটা প্রশ্ন দিয়ে বলবে কি এটা বাইর করো। তো সমস্যা নেই, সেটা আমরা যখন উৎকেন্দ্রিকতা বা এই অধিবৃত্ত যখন পড়বো তখন শিখবো, কোনো সমস্যা নেই। এটা পরাবৃত্তের প্রশ্নটা খেয়াল করে কি বলছে, যে দৃশ্যকল্প 1-এর আলোকে পরাবৃত্তের সমীকরণটা নির্ণয় করো। তো আসলে আমরা দেখি যে পরাবৃত্তের এই সমীকরণটা আমরা নির্ণয় করতে পারি কিনা, এটা আমাদের কমন পড়ছে কিনা। তো আমাদের দেওয়া আছে কি, খেয়াল করো, এই জিনিসটা দেওয়া আছে, বলছে এটা যে যে পরাবৃত্তের উপকেন্দ্র দেওয়া আছে, উপকেন্দ্র দেওয়া আছে, খুবই ভালো, আমরা খুশি, উপকেন্দ্র দেওয়া আছে বলছে, এবং শীর্ষবিন্দুগামী স্পর্শক, শীর্ষবিন্দুগামী স্পর্শক মানে কি, যে শীর্ষবিন্দুতে যে রেখাটা গেছিলো সেইটা দেওয়া আছে, এই রেখাটা দেওয়া আছে। কিন্তু আমাদের তো ভাই এইটা দরকার না, আমাদের দরকার হয় কি, আমাদের দরকার হয় হচ্ছে যে তার পাশের রেখাটা, মানে নিয়ামক রেখাটা। আমরা শিখছিলাম যদি কোনোভাবে আমাদের এইটা দেওয়া থাকে, এই উপকেন্দ্র দেওয়া থাকে এবং নিয়ামক দেওয়া থাকে, তাহলে আমরা অনেক খুশি। কিন্তু নিয়ামক দেওয়া নয়, নিয়ামকের সমান্তরাল একটা রেখা দেওয়া আছে। তো আমরা তো জানি এই রেখাটার সমান্তরাল, এইটা সমান্তরাল রেখার সমীকরণ তোমাকে জানতে হবে, যেটা কিনা তোমাকে যে সরল রেখাতে তুমি শিখে আসছো, যে এই রেখাটার সমান্তরাল রেখা কী হবে। তো লিখে নেবা যে এখানে যা যা সেম থাকবে, যে 2x - y, এই কনস্ট্যান্টের জায়গা হবে শুধুমাত্র k = 0। তার মানে এই রেখাটা -4 হলে, 2x - y + 4 হলে এই রেখাটা কী হবে, যে 2x - y + k। কে এর মানটা বের করবো কীভাবে, আমরা সিদ্ধ করব। দেখো কীভাবে সিদ্ধ করব, যদি এই বিন্দুটা বের করতে পারতাম আমরা, এই রেখাটা এই বিন্দু দিয়ে যায়, তাহলে সিদ্ধ হবে, কে বের হয়ে আসতো, এটাই শিখছিলাম। মনে করে দেখো যে আমরা ধরতাম এটা কি, আমাদের এর শীর্ষ তো জানি আমরা, হ্যাঁ, তো এটা শীর্ষ বলা আছে। তো এই জেড আর এস এর মধ্যবিন্দু হচ্ছে শীর্ষটা, ওইখান থেকে কিন্তু আমরা জেডটা বের করতাম। আর জেড বের করলে যদি আমি জেডের মানটা এখানে বসায় দিই, তাহলে কে চলে আসবে, তাহলে তুমি কিন্তু নিয়ামক রেখা পেয়ে গেলা, উপকেন্দ্র পেয়ে গেলা, এসপি সমান পিএম, অঙ্ক শেষ। তো সেটাই আমরা কাজে লাগাইছি আসলে এখানে। হ্যাঁ, তো খেয়াল করো, এটা আমরা করছি এখানে, দেখো যে আমরা কিন্তু এই কাজটাই করছি। শুরুতে আমরা এসে যে এই বের করে নিছি মধ্যবিন্দুটা থেকে, আমরা জেড বিন্দুটা বের করে নিছি আমরা, হ্যাঁ, মধ্যবিন্দু বের করে নিছি আমরা, এ হচ্ছে গেল। আর অক্ষরেখা দেখো, অক্ষরেখার উপকেন্দ্র কত, 1, -2 আমরা জানতাম। যেহেতু এই অক্ষরেখাটা দিয়ে যায়, তাহলে আমরা আরেকভাবে করতে পারি জিনিসটাকে, আমরা একটু বড় করে করতে পারি। দেখো অন্যভাবে করতে পারি, যদি আমি এইটা না জানি, শীর্ষটা না জানি, কীভাবে করতে পারি, যে এই রেখাটা আমি জানি, খেয়াল করো আরেকবার দেখো, এই রেখাটা আমরা জানি, যদি অক্ষ থাকতো তাহলে অক্ষরেখা দিয়ে মধ্যবিন্দুটা বের করতে পারতাম, ভালো কথা। তো আরেকটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে দেখো, আমি এই শীর্ষবিন্দুটা কীভাবে বের করতে পারি, একটা ওয়ে আছে কি, যে খেয়াল করো যে এই রেখাটা আমি জানি, আর এই রেখাটার সাথে এই রেখাটা কি লম্ব না, লম্ব। তো এই রেখাটার লম্ব রেখার সমীকরণ আমি বের করবো। কীভাবে লম্ব রেখার সমীকরণ বের করতে হয়, দেখো 2x - y + 4, তাহলে লম্ব রেখা হবে, এই সহগগুলো এদিক হবে, তাহলে জিনিসটা হবে হচ্ছে এরকম, যে x আর হবে হচ্ছে 2y, আর মাঝখানের y চিহ্নটা চেঞ্জ হবে, তাহলে x + 2y + k = 0। এই রেখাটা আর এই রেখাটা পরস্পর লম্ব। এবার এই রেখাটা এই 1, -2 বিন্দু দিয়ে যায়, সিদ্ধ করবা, সিদ্ধ করলে তুমি কি পাবা, এই সমীকরণটা পাবা। এই সমীকরণ আর এই সমীকরণ যদি সলভ করো, তাহলে এই যে ছেদ বিন্দুগুলা, এই ছেদ বিন্দুগুলা পাওয়া যাবে, এই শিশুটা পাওয়া যাবে। তো শিশুটা দেওয়া ছিল না, তো এইভাবে তোমাকে বের করতে হবে শিশুটা। তো এইটা একটা জিনিস ছিল। যাক, বাকিটুকু এসপি সমান পিএম পারা যাবে। তো জাস্ট আমরা দেখি যে আমরা অ্যানালাইসিস করে দেখতেছি, আমরা সলভ করছি, জাস্ট দেখতেছি যে আসলে কী আসছে, আমরা যা বলছিলাম ওরকমই আসলে আসে কিনা। এটা উপবৃত্ত দেওয়া আছে, উপবৃত্তের সময় পড়বো। পরাবৃত্তের প্রশ্ন খতে পাইছি আমরা, কি বলছে, দৃশ্যকল্প 1 হতে পরাবৃত্তের শীর্ষ দেওয়া আছে, এবং পরাবৃত্তটি এত বিন্দুগামী হলে, যে শীর্ষ দেওয়া এবং পরাবৃত্তটা এত বিন্দুগামী হলে ABC এর মান বের করো। তো আমাকে দেওয়াই ছিল যে দৃশ্যকল্প এই পরাবৃত্তের সমীকরণই দেওয়া ছিল, তাহলে কী করতে হবে, যে এইটাই বের করতে হবে, এই পরাবৃত্তের সমীকরণটা বের করতে হবে, যেখানে কিনা কী দেওয়া আছে, পরাবৃত্তের শীর্ষটা দেওয়া আছে এবং পরাবৃত্তটা এত বিন্দুগামী দেওয়া।
তো শীর্ষ দেওয়া থাকলে এবং শীর্ষ দেওয়া এবং কোন অক্ষের সমান্তরাল সেই আইডিয়াটা দেওয়া আছে। তো শীর্ষ দেওয়া এবং কোন অক্ষের সমান্তরাল আইডিয়াটা দেওয়া, তো আমি যেটা করবো এই ওই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণটা লিখবো, এই বিন্দুগামী তাহলে বিন্দু দিয়ে সিদ্ধ করবো, তাহলে পুরো সমীকরণটা আসবে যেমন তোমাকে আমি দেখাই এখান থেকে, তা তুমি আইডিয়াটা পাবা। খেয়াল করো, শুরুতে আমরা এই কাজটা করছি, যেহেতু বুঝছি আমরা যে আমরা শিখে আসছিলাম সরাসরি যে এই দেখো সমীকরণটা এইভাবে শুরু হয়েছে না, এক্স ইকুয়াল টু, তার মানে এইটা এক্স অক্ষের সমান্তরাল, এটা অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল, এই যে অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল সরাসরি শিখছিলাম আমরা। অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল হলে কী হয়, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার সমান সমান কী হইতো আমাদের, যে যেরকম হইতো যে এদিকে তো 4a এক্স মাইনাস এক্স ওয়ান, তাই না, এটাই তো ছিল যে এক্স অক্ষের সমান্তরাল হলে এরকম হইতো। তো আমি লিখলাম ফার্স্টে এইটুকু দেখে আইডিয়া পাইছি, আচ্ছা ঠিক আছে এক্স অক্ষের সমান্তরাল, তো লিখলাম। আমাদের শীর্ষ দেওয়া ছিল, তো আমি শীর্ষগুলো বসাবো এখানে। তারপরে করবো কি, এই যে বলছিল এত বিন্দুগামী একটা বিন্দু দেওয়া ছিল, এত বিন্দুগামী, তো এই বিন্দুটা যদি বসায় দিই, দেখো প্রথমে তো আমি শীর্ষটা বসাইছি, এরকম আসছে, এবার এই বিন্দুটা বসাই দিলাম। বিন্দু বসালে কী হবে, এক্সের জায়গায় ওয়াই জায়গায় মান বসবে, এখান থেকে এ বের হবে। হ্যাঁ, এ বের হলো মানে কি, পুরো সমীকরণটা তুমি পায়ে গেলা। তো পুরো সমীকরণটা পায়ে গেলে তখন তুমি এই জায়গায় যে সমীকরণটা পেয়ে গেছো, একটু সাজায় তুমি লিখবা, এভাবে সাজায় এভাবে লিখবা, তখন তুমি বুঝে ফেলবা যে এক্স এর মান মানে এর মান কত, বি এর মান কত, অঙ্কুলে আসে। দেখছো, একটু জাস্ট তোমাকে ভিন্ন জিনিস চাইছে, তোমাকে বলে না সমীকরণ বাইর করো, কিন্তু বলছে কি এই সমীকরণ বাইর করে এই সহগগুলো বলো, এইটুকু চালাকি ধরতে পারতে হবে আর কি। হ্যাঁ, তারপরে আমরা পরেরটা দেখি যে পরেরটা এরকম সেম আসছে কিনা। দেখো এখানেও একটা আমাদের সেম কাহিনী আছে, আমাদের দৃশ্যকল্প আরেকটা আছে এখানে, দৃশ্যকল্প 2 এখানে আছে। দৃশ্যকল্প 2 এর মধ্যে দেখো আমাদের সেইটা কি আছে, সেই আমাদের পরাবৃত্তটা আছে। তো ভালো কথা বলছে, এই দেখো আরেকটা জিনিস বলছে, এত রেখাটি এত পরাবৃত্তকে স্পর্শ করলে এর মান কত। স্পর্শকটা কীভাবে করবো আমি এটা একটু করে দিই, এটা আমি একটু দেখাই দিই। তো আমাকে প্রশ্ন বলে দিছে যে রেখাটির সমীকরণ হচ্ছে এত, সমীকরণ এত মানে এখান থেকে আমি ফার্স্টে ওয়াই বের করবো, আর আমাদের কিন্তু দেওয়াই ছিল সমীকরণে ওয়াই স্কোয়ার সমান 4ax। তো এই যে দেওয়া ছিল এইটুকু, আমরা এখন এই মানটা নিয়ে কাজ করব। দেখো যে এত পরাবৃত্তটি 1 নং রেখাকে স্পর্শ করবে, শর্ত ছিল আমাদের, শর্ত ছিল যে শর্তটা কি ছিল যে সি ইকুয়াল টু, এই যে পরাবৃত্তের শর্ত সি ইকুয়াল টু কী হয়, যদি এ বাই এম হয়, এরকম শর্ত ছিল আমাদের। তো এ এর মানটা কত আমাদের, দেখো এ এর মানটা তো আমাদের এ, আর এম এর মানটা কত, এই দেখো এম হচ্ছে ঢাল 3/2, তাহলে এ বাই সাথে কত আসছে 3/2, আর সি মানে কত, এই যে সেই কনস্ট্যান্ট সি। তো এই শর্তটা আমরা এমসিকিউ এর মধ্যে দেখছি, এমসিকিউর মধ্যে আমরা দেখবো শর্ত আছে যে স্পর্শ করার শর্ত সি ইকুয়াল টু এ বাই এম, ঠিক আছে। তো এইখান থেকে আসছে, তো সেটা আমি তোমাকে এমসিকিউর মধ্যে দেখাচ্ছি। ওকে ফাইন, এটা আমাদের ছিল এখান থেকে। আর পরটা কি বলছিল, দৃশ্যকল্প 2 হতে নিয়ামক রেখার সমীকরণ, দৃশ্যকল্প 2 হতে নিয়ামকের সমীকরণ মুখে মুখে বলি। দেখো দেওয়া আছে কি শীর্ষবিন্দু দেওয়া আছে, এটা দেওয়া আছে, তো দুইটা বিন্দু দিয়ে যাই এই রেখাটার সমীকরণ বের করবো আগে, দুই বিন্দুগামী রেখার সমীকরণ। দুই বিন্দুগামী রেখার সমীকরণ কীভাবে বের করতে হয়, এভাবে বের করতে হয়। আমরা জানি যে এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এরকম x1 মাইনাস x2 সমান সমান এরকম y মাইনাস y1 মাইনাস y2, তার মানে সরাসরি সরল রেখার জিনিস। সরল রেখা থেকে আমি আগে কি করব, এই দুই বিন্দুগামী রেখার সমীকরণ জানি বের করব। এই আমাকে বলছে কি এখান থেকে নিয়ামক রেখার সমীকরণ, তো এই দুই বিন্দুগামীর সাথে তো আমাদের নিয়ামক রেখাটা তো লম্ব, তাহলে দেখো এইখান থেকে এটা আমাদের কি শীর্ষ, এটা আমাদের কি, এটা শীর্ষ হলে এটা আমাদের কি হচ্ছে উপকেন্দ্র, তাই না, শীর্ষ উপকেন্দ্র। তো আমি আগে এই রেখা লাল রেখাটা বের করে ফেলছি। তো তুমি একটু খেয়াল করলেই বুঝতে পারবা যে এটার সাথে এটা কি লম্ব, তাই না, এই রেখাটা লম্ব। তাহলে এই রেখাটার লম্ব রেখার সমীকরণ আমি লিখব, লম্ব রেখার সমীকরণ আমি বের করতে জানি। তো লম্ব রেখার সমীকরণটা বের করার পরে কি করবা, সিদ্ধ করে দিবা। কিভাবে সিদ্ধ করবা, এই যে আগেই শিখছি আমরা যে এটা এস, এটা এ, এটা জেড বিন্দু বের করা শিখছি আমরা। তো জেড দিয়ে তোমাকে সিদ্ধ করতে হবে। তার মানে তুমি একটা জিনিস একটু খেয়াল করো, এই চ্যাপ্টার তারা ভালো পারবা যাদের সরল রেখার কনসেপ্টগুলো ভালো আছে, যে কীভাবে লম্ব রেখার সমীকরণ বের করতে হয়, এবার কীভাবে হচ্ছে সমান্তরাল রেখার সমীকরণ বের করতে হয়, আবার দুইটা বিন্দু থাকলে কীভাবে সমীকরণ বের করতে হয়। যাদের এই জিনিসগুলো ক্লিয়ার না তাদের কিন্তু সরল রেখার আগে করতে হবে। যদি এমন কেউ থেকে থাকবো যে ভাই আমি এগুলো তো বুঝতেছি না, যে এই সমীকরণ হঠাৎ করে কোথা থেকে চলে আসলো, তো তারা একটু ওয়েট করো, তারা আগে এক কাজ করতে পারো যে তুমি সরল রেখার চ্যাপ্টারটা যখন দিব সেটা করে নিবা, তারপরে তুমি এটা এসে আবার করো, তোমার জন্য বেশি ইজি মনে হবে। নাহলে তোমার কাছে একটু টাফ মনে হতে পারে যে এই সমীকরণ ওই সমীকরণ এত কিছু আমি কীভাবে মনে রাখবো। তো মনে রাখতে হবে এটা আমাদের সরল রেখা চ্যাপ্টারের জিনিস ছিল। তো যদি কারো অসুবিধা হয়ে থাকে, যারা এটা পড়ছো তারা পারতেছই, আর যারা একদমই পড়ো নাই সরলরেখাটা তারা তো বুঝতে অসুবিধা হবে কিন্তু। তো এই জন্য তোমাকে কী করতে হবে, সরলরেখা চ্যাপ্টারের সমীকরণগুলো জেনে তারপরে তোমাকে এইটুকু সলভ করতে হবে। এইটা আমি একটা মানে বিশেষ দ্রষ্টব্য দিয়ে দিলাম, নাহলে অনেকের কাছে মনে হতে পারে যে ভাই আমার তো অসুবিধা হচ্ছে, এই জন্য আমি একটু ওয়ার্নিং দিয়ে দিলাম। যদি কেউ থেকে থাকো আগে সরলরেখাগুলো সূত্রগুলো তুমি একটু কনফার্ম করে আসো। হ্যাঁ
ওকে, দেখো নাহলে কিন্তু এই চ্যাপ্টার মিক্স করে আসে ওই কনসেপ্টগুলো লাগবেই। এরকম তবে দেখো জাস্ট আমরা প্রশ্ন দেখি আমরা এখান থেকে, এবার জাস্ট প্রশ্ন দেখবো আমরা। পরবর্তী বক্তা দেখি কি বলছে, এটা দেওয়া আছে এখানে, বলছে এত এর উপবৃত্ত হলে পরাবৃত্তটির উপকেন্দ্র নির্ণয় করো। তো আমরা জানি এখানে এ এর মান, বি এর মান, সি এর মান দেওয়া আছে, সমস্যা নেই। তো এফ অফ এক্স এর মান, বি এর মান, সি এর মান দিয়ে তুমি আগে পরাবৃত্তটা লিখবা, লিখে ওটার তুমি সাজায়, আদর্শ সাজায় কী করবা, উপকেন্দ্র বের করবা, যেটা শিখে আসছে অলরেডি আমরা। তারপরে দেখো এখানে কি বলছে, এখানে উপবৃত্তের সমীকরণ কি আছে, যে এই পরাবৃত্তের উপকেন্দ্র এত হলে নিয়ামক রেখার সমীকরণ হলে সমীকরণ কত, উপকেন্দ্র নিয়ামক রেখা দেওয়া আছে, এসপি সমান সমান পিএম, সরাসরি করে আসছে আমরা এসপি সমান সমান পিএম, ওটা সরাসরি দিয়ে দিছে। ঠিক আছে, তো এটা আমরা পারবো। তো এরকম প্রশ্নে আসবে আর কি ঘুরে ফিরে, তুমি খেয়াল করো অন্যগুলা দিকেও, যেমন এখানে উৎকেন্দ্রিকতা এবিসি এর মান বের করতে বলছে, তাই মানে পরাবৃত্ত দিকে কিন্তু এটা থাকেই। তো তোমাকে এখান থেকে পরাবৃত্তগুলো দেখতে হবে, যেমন আমরা আরও দেখি, এই যেখানে একটা পরাবৃত্ত দিচ্ছে, বলছে দৃশ্যকল্প একের পিকিউ বিন্দুকে যথাক্রমে উপকেন্দ্র শীর্ষবিন্দু ধরে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তার মানে পি আর কিউ বিন্দু, একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের কি উপকেন্দ্র, আর একটা হচ্ছে আমাদের কি শীর্ষ। উপকেন্দ্রের শীর্ষ দেওয়া থাকলে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করাটা। তো এরকম কিছু অঙ্ক আমরা প্র্যাকটিস করব, দেখব। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটা আমাদের গেল, এখান থেকে আমরা একটু এখান থেকে দেখে রাখতে পারি। ঠিক আছে, এখানেও সেম কাহিনী, বলছে পরাবৃত্তের উপকেন্দ্র স্থানাঙ্ক নির্ণয় করো, এগুলাই ঘুরে ফিরে আসছে। পরাবৃত্তের সমীকরণ বের করতে বলছে, দেখো কি দেওয়া আছে, যে এই উপকেন্দ্র দেওয়া আছে, শীর্ষ দেওয়া আছে, আবারও সেম অঙ্কটা আসছে, খেয়াল করো, আবারও একটু বলি, সেম অঙ্কটা আসছে। যখন তুমি দেখবা যে উপকেন্দ্র আর শীর্ষ দেওয়া, তুমি কি করবা, উপকেন্দ্র শীর্ষ দেওয়া থাকলে, এই উপকেন্দ্র আর শীর্ষ দেওয়া থাকলে এই অঙ্কটা আমি একটু করে দিই, লাস্ট একটা অঙ্ক আমি করে দিই, কারণ অনেকেই যারা সরলরেখা পড়ে না তাদের বুঝতে অসুবিধা হবে, আমি পুরোটা করে দিই, তাহলে বুঝতে পারবা। হ্যাঁ, আসলটা পুরোটা করে দিই, অনেকেই যারা সরলরেখা নাই পড়তে পারো আর কি, তাদের জন্য যেন বুঝতে পারো আপাতত। এটা স্পেশালি মনে রাখবা, উপকেন্দ্র এবং শীর্ষ দেওয়া থাকলে কি করতে হয়, উপকেন্দ্র আর শীর্ষ দেওয়া আছে, তো উপকেন্দ্র শীর্ষ একই রেখা বরাবর তুমি আগে এদের সমীকরণ লিখবা। লিখবা কি, যে এস এবং এ যে লেখা আছে, এস এ বিন্দুগামী রেখার সমীকরণ। হ্যাঁ, তুমি লিখবা এস এ বিন্দুগামী রেখার সমীকরণ। তো যেহেতু দুই বিন্দু দিয়ে গেছে, তো দুই বিন্দুগামী রেখার সমীকরণ তোমাকে জানতে হবে। এটা একটু লিখছিলাম যে সরলরেখা থেকে আমরা জানি, তো আসো আমি একটা করে দিই তোমাকে। তো এটার সমীকরণ ছিল এরকম, যে এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই কি এক্স ওয়ান মাইনাস এক্স টু, এরকম ইকুয়াল টু কত, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, সাথে কি আছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। এই হচ্ছে জিনিস, তাই তো, ভালো কথা। এবার আমরা কি করবো, এখান থেকে যে মানটা বসায় আসো, এক্স এর মান কি হবে, এক্স, আর এই যে এক্স ওয়ান একটা বিন্দু, এক্স মাইনাস জিরো, ভালো কথা, আর এক্স ওয়ান মানে কত, সেই জিরোই, আর টু কত, যে থ্রি, এরকম দাঁড়াইলো। ওয়াই বসে আমরা, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, এই যে ওয়াই ওয়ান কত, শূন্য, আর ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু কত, ফোর। এই হচ্ছে জিনিস। তো এইটুকু যদি হিসাব করো, তাহলে দেখো তোমার সমীকরণটা কী আসছে, হচ্ছে এক্স বাই, আমরা একটু লিখি এখানে, এই সমীকরণটা কী আসছে আমাদের, সমীকরণ আমাদের কী আসছিল, সমীকরণ আমরা দেখে নিচ্ছি এখান থেকে, এরকম কিছু একটা আসছিল, আমি সরাসরি লিখতেছি। এবার এখান থেকে সমীকরণ আসতে আমাদের কীরকম একটা কিছু আসছিল, এক্স বাই মাইনাস থ্রি সমান সমান ওয়াই বাই কত ছিল, মাইনাস ফোর, এরকম কিছু একটা আসছিল। হ্যাঁ, তাহলে হিসাব করলে আসে কত আমাদের, ফোর এক্স সমান সমান থ্রি ওয়াই, বা সমীকরণটা লিখতে পারি আমরা এভাবে, ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু শূন্য। তাহলে এই আমরা একটা সমীকরণ পাইছিলাম, এটা বের করলাম। কিন্তু ভাই আমার এটার দরকার নাই, আমাকে বলছে সমীকরণ বের করা, আমার দরকার কি এসপিপিএম। তো আমি তো এস জানি, আমার শুধুমাত্র এইটা দরকার, নিয়ামক রেখার সমীকরণটা দরকার। তো নিয়ামক যদি তুমি কোনোভাবে বের করতে পারো তাহলে তোমার কাজ শেষ। তো নিয়ামক বের করবো কীভাবে, খেয়াল করতে হবে, একটু খেয়াল করতে হবে। মাত্রই এই যে এটা বের করছি, আমি এই রেখাটা বাইর করছি, কিন্তু আমার দরকার কোনটা, খেয়াল করো, আমার দরকার হচ্ছে এটা, আমার দরকার হচ্ছে নিয়ামকটা, এই যে নিয়ামকটা দরকার। হ্যাঁ, এই নিয়ামকটা, এর বাদ এই নিয়ামকটা দরকার, আমি বের করছি লালটার দরকার এইটা। খেয়াল করে দেখো, এই রেখাটার সাথে এই রেখাটা লম্বরেখা। এখন তুমি লিখবা, যেহেতু লম্বরেখা, সুতরাং লম্বরেখার সমীকরণ, এটা লম্বরেখার সমীকরণ লিখবা, যে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই সমান সমান জিরো, এত এর লম্ব সমীকরণ। হ্যাঁ, তো লম্বরেখার সমীকরণ আমি শিখাই দিচ্ছি, এটা সরলরেখাতে ছিল, তারা একদমই পারো না, তারা একটু শিখো আর কি। কী করবা, যে সহগটা উলট পালট হবে, এই 3 এখানে আসবে, 4 ওইখানে আসবে, এক্স আর ওয়াইয়ের সহগ উলট পালট হবে, তাহলে আসবে 3x, আর এটা আসবে হচ্ছে 4y, আর সহগটা ওয়াইয়ের সহগটা চেঞ্জ হবে, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, আর সাথে একটা কনস্ট্যান্ট বসবে কে ইকুয়াল টু 0। এটা কি, এর লম্ব রেখার সমীকরণ। তারপরে এই যে আমাদের এই বেগুনি রেখাটা, যেটা এই বেগুনি রেখার সমীকরণ আছে এটা। হ্যাঁ, সেই বেগুনি রেখা, তার মানে কি, আমাদের নিয়ামক রেখা। হ্যাঁ, এটাই আমাদের সেই নিয়ামক। কিন্তু নিয়ামক রেখা যে, কিন্তু নিয়ামকের তো কেটা জানি না, তো কেটা বসানো কি করতে হবে, সিদ্ধ করতে হবে। তো এই নিয়ামকের উপর একটা বিন্দু, এই বিন্দুটা বের করতে হবে, এই বিন্দু দিয়ে সিদ্ধ করতে হবে, এই বিন্দু বের করে শিখাইছি। দেখো তো মনে পড়ে কিনা তোমাদের, এই বিন্দু আমাদের বের করে শিখাইছি, যে এই বিন্দু ছিল কত আমাদের, যে এই যে আমাদের ছিল একটা বিন্দু, এই যে একটা বিন্দু ছিল, এই যে একটা বিন্দু ছিল, এই একটা বিন্দু ছিল, বলছিলাম না এটা জেড। তো জেড ও এস এর মধ্যবিন্দু এ,
তাহলে সেখান থেকে আমরা কী করবো, জেড ও এস এর মধ্যবিন্দু থেকে এই অঙ্কটাই করছিলাম আমরা, জেড ও এস এর মধ্যবিন্দু থেকে আমরা হিসাব করে এই জেডটা বের করবো বিন্দু, তাহলে আমরা জেড বিন্দু বের করবো আর কি, এই জেড বিন্দু বের করবো। কীভাবে বের করছিলাম আসো সেটাও বের করে দেখাই আমি সাইডে। এরকম ছিল যে জেড ও এস এর মধ্যবিন্দু, তার মানে কি এই জেড এর বিন্দুটা ধরলাম এক্স আর ওয়াই, এক্সের সাথে 3 যোগ করলাম আমি, ভাগ করলাম 2 দিয়ে, সমান সমান কত আসবে মধ্যবিন্দু, তাহলে এই মধ্যবিন্দুর মানটা আসবে। এখানে হিসাব করলে আসে কত, এক্স ইকুয়াল টু -3। আবার এখানেও সেম কাহিনী, এই জেড বিন্দুটা ধরছি আমি কত, এক্স কমা ওয়াই ধরছি না আমি, তো এখানে ওয়াই আর এখানে 4, তাহলে কী লিখবো আমি, ওয়াই আর 4 যোগ করবো আর 2 দিয়ে ভাগ করবো, ভাগ করলে কত আসবে, মাঝখানের বিন্দুটা আসবে যে 0, তাহলে ওয়াই ইকুয়াল টু আসছে কত আমাদের -4। তুমি করবো কি, জেড বিন্দু কত আসছে আমাদের -3, -4, এই -3 আর -4 দিয়ে এটাকে সিদ্ধ করবা। এই সিদ্ধ করলে তুমি দেখবে একটা মান আসবে, সিদ্ধ করো, এক্স এর মান -3 আসবে কত, -9 আসবে কত, -16 প্লাস হচ্ছে কে সমান সমান কত 0, তাহলে কে এর মান আসবে -25, তাহলে কে সমান সমান হচ্ছে কত 25। এবার তুমি খেয়াল করো যে তোমার পুরো নিয়ামকের সমীকরণটা তুমি পেয়ে গেছো, যে নিয়ামকের সমীকরণ ছিল হচ্ছে এরকম 3x + 4y + কে এর মান মাত্র পাইলা 25, তাহলে 0। এই যে তুমি নিয়ামক পেয়ে গেছো আর তুমি উপকেন্দ্র জানো। এবার কি করবা, এই যে এসপি পি বিন্দু ধরবা আর এই যে লম্ব টানবা পিএম, এসপি সমান সমান পিএম করবা, শেষ। কারণ অঙ্কটা কিন্তু একটু বড় আছে, হ্যাঁ, এই জন্যই বারবার কিন্তু বোর্ডে আসছে। এ হচ্ছে কাহিনী। তারপরে তোমাকে কী করতে হবে, ফার্স্টে এই রেখাটা আমি আরেকবার দেখাচ্ছি, এখানে জাস্ট নিয়মটা আরেকবার দেখাই। ফার্স্টে 2 বিন্দু দিয়ে এই রেখার সমীকরণটা বের করবা, 2 বিন্দুগামী রেখার সমীকরণটা বের করবা, এই যে বের করলা এইভাবে, যে সূত্র ছিল এটা x - x1, যে কি ছিল x1 - x2 সমান সমান কি ছিল y - y1, সাথে কি ছিল y1 - y2। তাহলে বের করলে এই সমীকরণ, এই সমীকরণের পরে লম্ব রেখার সমীকরণটা বের করে নিবা, যে লম্ব রেখার সমীকরণ হবে কি, x এর সহগ y এর সহগ উলট প্লট করে কে ধরে নিলাম। কিন্তু আমি যে সমীকরণটা এক্স্যাক্ট বের করবো, বিন্দুটা লাগবে, বিন্দু, এই বিন্দুটা বের করছো কেমনে, যে এই জেড বিন্দু, এ বিন্দু আর এস বিন্দুর সম্পর্ক কি ছিল, জেড ও এস এর মধ্যবিন্দু এ, ওই আমরা গড় করে কি করছি, এখান থেকে এই জেড বিন্দুটা বের করে নিছি আমরা। তো জেড বের করার পরে এখানে বসাই দিছো এই সমীকরণে বসাই দিলে কে এর মান আসছে। এবার তুমি পেয়ে গেলা নিয়ামক, তো নিয়ামক পাইলা, তুমি উপকেন্দ্র জানো, এবার শেষ, এসপি সমান সমান পিএম। এই হচ্ছে আমাদের আসল কাহিনী। বুঝতে পারলা কি না? তো এইটা একটু করো খাতায়, অঙ্কটা পরীক্ষায় মাস্ট আসে কিন্তু, হ্যাঁ, এটা পরীক্ষা আসতে পারে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক, অনেকগুলো স্টার দিয়ে রাখো, অনেকগুলো স্টার, অঙ্কটা অনেকগুলো স্টার পরীক্ষা আসতে পারে অঙ্কটা, ঠিক আছে? তো এই ছিল আমাদের মোটামুটি এইখানকার জিনিসগুলো, এগুলোই তুমি ঘুরে ফিরে পাবা, দেখো এগুলোই তুমি ঘুরে ফিরে দেখো, সেম কাহিনীটা, ওই যে দ্বিকাক্ষের লম্ব মধ্যবিন্দু দিয়ে বের করা লাগলো, হ্যাঁ, একই অঙ্ক দেখো। আর উৎকেন্দ্রিকতাগুলো তো আমরা সামনে করবোই, সমস্যা নেই, করবো। দেখো এখানে উপবৃত্ত দেওয়া আছে, সেম কাহিনী, উপকেন্দ্র দেওয়া আছে, শীর্ষ দেওয়া আছে, হয়তোবা জিজ্ঞেস করছে কি, যে দৃশ্যগুলো একের শীর্ষবিন্দু, ফোকাস, উপকেন্দ্র, নিয়ামকের সমীকরণ বের করে, আলাদা আলাদা বের করতে বলছে, সমীকরণ বের করতে বলে নেই, একই কাজ করতে হবে আমাদেরকে। খেয়াল করো যে এইটা এটা দেওয়া আছে, তাহলে এইটা বের করতে বলছে, যে শীর্ষবিন্দু বের করতে বলছে, ঠিক আছে, শীর্ষবিন্দু দেওয়া আছে, ও লিখবা শীর্ষবিন্দু, ফোকাস, উপকেন্দ্রিক লম্ব, নিয়ামক রেখার সমীকরণ, ফোকাস দেওয়া আছে, ভালো। উপকেন্দ্রিক লম্ব তুমি লিখবা, সমীকরণটা বের করার পরে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এই যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা লিখতে হবে এ এর মান বের করে, আর হচ্ছে নিয়ামক রেখার সমীকরণটাও বের করতে হবে। একটু আগে করছি আমরা, যে এই রেখার সমীকরণটা বের করবো আগে, তারপর লম্ব রেখার সমীকরণ হয়ে গেল। আর লম্ব রেখার সমীকরণের জন্য এই বিন্দুটা লাগবে, এই বিন্দু পাবো কেমনে, এই যে জেড আর এস এর মধ্যবিন্দু হচ্ছে এ, ওই সম্পর্ক দিয়ে একই অঙ্ক কিন্তু ঘুরে ফিরে আসছে আমাদের, খেয়াল করছো, এই অঙ্কটা কমন আর কি। তো এইভাবে চাইলে আমরা এখান থেকে করে ফেলতে পারি। তো যাই হোক, একটু প্র্যাকটিস করে ফেলো জিনিসগুলো, আশা করি এখান থেকে সুন্দর মতো পারা যাবে এই সিকিউ অ্যানালাইসিসগুলো, ঠিক আছে? আমরা এখান থেকে কিছু এমসিকিউ দেখে ফেলি, যে এই টাইপের উপর বেস করে কী এমসিকিউ আসলে আমাদের পরীক্ষা আসে, খুবই হাতে গোনা কিছু এমসিকিউ আছে যেগুলো পরীক্ষা আসে, তো সেগুলো আমরা স্পেশালি দেখবো এখান থেকে। তো অলরেডি আমরা এটা দেখে ফেলছি যে কি আমাদের নির্দেশ করে, যে কি কণিক নির্দেশ করে, এটা বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, সেটা আমরা দেখে আসছি অলরেডি। 2টি এমসিকিউ আমাদের শেষ, আমরা এইটা দেখি এবার। বলছে দেখো কি একটা প্রশ্ন, সহজ প্রশ্ন এরকম জিজ্ঞেস করে আর কি, যেগুলো আমরা শিখলাম এই টাইপ থেকে, এগুলো দিয়ে আসে ঘুরে ফিরে, যে এত পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত। তো আমি সমীকরণটাকে আদর্শ আকারে লিখবো, তো আদর্শ আকারে লিখলে কী হবে, ওয়াই স্কোয়ার সমান কী আসবে, যে 5/3x। তো বুঝতেই পারতেছি এই সমীকরণটা কার সাথে তুলনা করা যায়, ওয়াই স্কোয়ার সমান কি 4ax এর সাথে তুলনা করা যায়, এত এর সাথে তুলনা। তো তোমার পরীক্ষা লিখতে হবে না তুলনামূলক না, তুমি জাস্ট কী করবা, লিখবা। তো লিখলে কী আসে খেয়াল করো, লিখলে তুমি বুঝতে পারবে এখান থেকে যে এই x আর 4a এর মানটা কত, 4a এর মানটা হচ্ছে কত, 5/3। তোমাকে বলছে উপকেন্দ্রের স্থানাঙ্ক, তো এ বের করবা, এই সমান কত আসবে, যে 5/12 আসবে। আর উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হয়, তো x এর দিকে হা করা আছে, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্কটা হবে কি, যে x এর দিকে হা করা, তাই না? x এর দিকে হা করা থাকলে কি হয়, যে উপকেন্দ্র হয় a,0, কারণ কি শীর্ষ 0 0, দেখো y এর সাথে কিছু নাই, x এর সাথে যোগ বিয়োগের কিছু নাই, ঠিক আছে?
তাহলে আমরা এখান থেকে কী করবো, এটা লিখবো যে a,0 আর এর মানটা কত হচ্ছে 5/12 কমা কত হবে 0 হবে। এটা আমাদের অ্যান্সার। তো খেয়াল করো কোথায় আছে আমাদের, এ দেখো 5/12 কমা 0। এভাবে তুমি জাস্ট পরীক্ষায় এমসিকিউ সলভ করবা। পরেরটা দেখো কি আসতে পারে আমাদের পরীক্ষায় সেম টাইপে, বলছে এত পরাবৃত্তটির উপকেন্দ্রীয় স্থানাঙ্ক, আবারও সেম এই উপকেন্দ্রীয় স্থানাঙ্ক বা নিয়ামক রেখার সমীকরণ বা উপকেন্দ্র লম্বের দৈর্ঘ্য একই জিনিস, সবই তো বের করে শিখছি, জাস্ট আমরা একটা করে দেখতেছি। এই সমীকরণ তোমাকে কী করতে হবে, সাজাইতে হবে, আদর্শ করে সাজাইতে হবে। কী করবো আমরা, ওয়াই স্কোয়ার আছে তাহলে ওয়াই এর হোল স্কোয়ার বানাবো। ওয়াই স্কোয়ার এই জিনিসটাকে আমি পাশে নিয়ে আসি, ওয়াই স্কোয়ার -2y, 9টাকে পাশে নিয়ে আসলাম, তাহলে হবে কত, আচ্ছা শুধু 9, ওয়াই স্কোয়ার প্লাস 9। অথবা এক কাজ করি, 9টা ওই পাশেই থাকুক, কারণ হচ্ছে এখানে সমীকরণটা মিলাবো আমি। এখানে আছে কত আমাদের, এখানে আছে হচ্ছে 8x, আছে আমাদের কত 8x মাইনাস 9। এটা হোল স্কোয়ার বানানোর জন্য কী লাগবে, লাগবে হচ্ছে ওয়াই স্কোয়ার -2, তারপর হচ্ছে a, তাহলে কি b লাগবে 2ab প্লাস b স্কোয়ার, একটা b স্কোয়ার লাগবে, a স্কোয়ার একটা 1 স্কোয়ার এক্সট্রা লাগবে, 1 স্কোয়ার তো নাই, আমি জোর করে এই পাশেটা দিয়ে দিলাম। তার সাথে কত ছিল, সাথে ছিল হচ্ছে আমাদের কত, যে প্লাস 8x মাইনাস 9। হিসাব করি আমরা কি আসে দেখো, y -1 হোল স্কোয়ার ইকুয়াল টু কত আসতেছে আমাদের এখানে 8x, আর এই এক যদি আমরা বিয়োগ দিতে আসবে কত, -8। এখানে আমরা কী করবো, জিনিসটাকে লিখবো এভাবে y -1 হোল স্কোয়ার, এইটা কমন লিখি থাকবে হচ্ছে x -1, এরকম থাকবে। হ্যাঁ, ভালো কথা। এবার আমরা এটা তুলনা করবো, এটাকে কী লিখবো, যে বড় y, আমি এটাকে ভিন্ন কালে লিখি আমি এটাকে এরকম, এটা আমাদের কত y স্কোয়ার সমান কত 4a, আর এটা আমাদের কত x, পুরোটুকু। যেখানে আমি কি ধরছি, এখানে বড় হাতের y সমান কি ধরছি আমি, y -1, বড় হাতের x সমান কি ধরছি আমরা, x -1। চাইছি কি আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্র মানে আমরা কি জানি, আমরা লিখব, সুতরাং উপকেন্দ্র কি জানি আমরা জানি হচ্ছে উপকেন্দ্র কি হয়, উপকেন্দ্র হয় a,0। তো a,0 হইতো, কিন্তু a এর মানটা কার, প্রথম যে থাকে x এর মানটা হবে a, তাহলে x = a, আর এই যে y, তাহলে এই y এর মানটা কত হবে 0, x এর মানটা আমরা a বসায় আসো, x এর মানটা কত, x এর মানটা হচ্ছে x -1, তাহলে x -1 সমান a কত, a বের করি আমরা 4a, এটা মানে কত 4a, তাহলে 4a = যদি 8 হয়, তাহলে a = কত 2, তাহলে এরকম 2, তাহলে এটা -1 ওই পাশে গেলে কী হবে +1, তাহলে x = আসবে কত, সুতরাং x = আসবে কত 3 আসবে। তো কোথায় 3 আছে দেখো, এই যে দুই জায়গায় 3 আছে, তাহলে আরেকটা করতে হবে, y = 0, a,0, তাহলে x এর মান, এটা y এর মান, 0 দিয়ে বসায় কত হবে, y এর মানটা কত আছে y -1, তাহলে লিখবো আমি y -1 = 0, তাহলে y সমান কত হবে শুধু 1, তাহলে এখানকার 3, এখানকার 1, 3 কমন কোথায় আছে, এখানে আছে, শেষ। এভাবে বের করতে, একটু বড় হয়েছে কিন্তু বড় হবে, দুই একটা তোমাকে বড় করে করতে হবে। সেম বলছে যে এই নিজে একবার করবা, এটাকে সাজাবে ভাবে, ওয়াই স্কোয়ার মাইনাস আছে, এই আসলে +8y হবে সমান 8x আছে, হোল স্কোয়ার ফালায় সাজায়, এটা নিজে করবা, ঠিক আছে। তা কি বলছে, 7y² = 4px পরাবৃত্তটি এত বিন্দু দিয়ে অতিক্রম করলে তার উপকেন্দ্রীয় স্থানাঙ্ক কত। তো বলছে এত বিন্দু দিয়ে গেছে, তাহলে এক কাজ করি আমরা এই বিন্দু দিয়ে সিদ্ধ করি, তাহলে x এর মান, এটা y এর মান, তাহলে লিখি আমি যে 7, y এর মানটা কত দেখো -2 মানে কত 4 আসবে, আচ্ছা গেল 4, কত 4px, p এর মান, x এর মান কত, x মান হচ্ছে 3, হিসাব করি আমরা 4 7 28, আর কত আসছে 3 4 12, তাহলে 12p, তাহলে p সমান কত আসছে আমাদের 28/12। তো ভালো কথা, p এর মান 28/12, তাই আমি বসাই দিই, সমীকরণে বসাই দিই, তাহলে আসবে কত জিনিসটা দেখতে, 7y² সমান, সুতরাং সমীকরণটা 7y² সমান হচ্ছে 4 28/12, p এর মান হচ্ছে 28/12, 28/12 x, হিসাব করো কি আসে দেখো, 7y² সমান কাটিকুলার আসে 3 আসে, এখানে 3, তাহলে 28/3 আসে, 28/3, এখানে আমি শুধু 7 লিখি, তাহলে 7টা নিচে চলে আসবে, ঠিক আছে, x আসে 7 দেখলে 4 7 28, হিসাব করলে আসে হচ্ছে এরকম y² সমান আসে 4/3x। সমীকরণ চাইছে কি আমার কাছ থেকে, উপকেন্দ্রের স্থানাঙ্ক, সেম একই কাহিনী দেখো, y এর সাথে কিছু নাই, x এর সাথে কিছু নাই, মানে শীর্ষ 0 0, উপকেন্দ্র হবে a,0, এর মানটা কত আমাদের, এই যে 4/3, তো বলছে 4/3 সমান কত 4a, তাহলে এখান থেকে হিসাব করলে পাচ্ছ কত, a এর মানটা পাচ্ছ কত 1/3, তাহলে এর মানটা পাচ্ছ তুমি কত, যে 1/3, তাই না। আচ্ছা, এই হচ্ছে আমাদের এখানকার একটা জিনিস ছিল, আমাদের বলছিল কি এখান থেকে যে পি এর মানটা হচ্ছে 3 4 12, 8 7 28, তাহলে পি সমান কত আসবে 28/12। ওকে, 7y², তাহলে আমি বসাই দিছি পি এর জায়গায়, পি এর মানটা কত 28/12 গেল, এখান থেকে y² সমীকরণটা লিখছি, y² কি আছে 7 নিচে আসছে, তাহলে কি হয়েছে আমরা কাটাকাটি করছি, কাটলে হচ্ছে 3 আসছে, 8কে কাটলে হচ্ছে এখানে 4 7 28, উপরে 4, তাহলে 4/3, তাহলে 4/3x, y² সমান 4/3x, তাহলে এখানে আমাদের কি আসবে, এখানে আমাদের 4/3 যদি আসে, এটা আমাদের কি 4a,
তাই না 4a, তাহলে এর মানটা কত আসছে, এর মানটা হচ্ছে 1/3, এর মানটার কত 1/3 উপকেন্দ্রিক স্থানাঙ্ক। তো এখানে আসলে অন্য কোনো অপশন দেওয়া ছিল হয়তো বা এ হয়তো হবে না, স্থানাঙ্ক এরকম হয় না, স্থানাঙ্ক কি হয় এত কমা শূন্য হয়, এভাবে হয় স্থানাঙ্ক। তাহলে অন্য কোনো একটা দেখো এই যে এখানে একটু দুইটা সেম সেম অপশন চলে আসছে, অপশনটা একটু ঝামেলা হয়েছিল আর কি। ওকে, তো এটা আমরা বুঝলাম যে এভাবে করে ফেলতে হয়। ওকে, সেম একই প্রশ্ন, এইটা নিজে নিজে করবা, এত বিন্দু গমন করলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমীকরণ বের করে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কী হয় 4a, শেষ। সেম অঙ্ক সিদ্ধ করে সমীকরণ বের করতে হবে। বৃত্তের শীর্ষবিন্দু 0,2 অক্ষরেখা y অক্ষের সমান্তরাল এবং এই বিন্দুতে গেছে সমীকরণ বের করো। তাহলে আগে জানি যদি অক্ষরেখা y অক্ষের সমান্তরাল হয় তাহলে সূত্র কী হবে, এরকম হবে x - x1 হোল স্কোয়ার ইকুয়াল টু কী হবে 4a কী হবে y - y1 অক্ষরেখা সমান্তরাল, তাহলে y অক্ষের সমান্তরাল অক্ষরেখাটা, তাহলে এরকম হবে সমীকরণ। বলছে কি শীর্ষবিন্দু দেওয়া আছে যে x1 y1টা দেওয়া আছে, তো মান বসাই আমরা যে x - 0 হোল স্কোয়ার, আর এখানে কি আসবে 4a y - কত 2 আসবে, তাহলে জিনিসটা দেখতে দাঁড়াবে এরকম x স্কোয়ার সমান হচ্ছে 4a সাথে আসবে কত y - 2। জিজ্ঞেস করছে কি যে সেটা আবার কি 1,5 বিন্দু অতিক্রম করে, তাহলে লিখি 1,5 বিন্দুগামী হলে, 1,5 বিন্দুগামী হলে সেক্ষেত্রে কী লেখা যাবে, এরকম লেখা যাবে যে x এর মানটা কত 1, তাহলে 1 স্কোয়ার সমান 4a, y এর মান কত 5, 5 - 2 হিসাব করে আসতেছে 1, এখানে 4a, এখানে আসছে কত 3, তাহলে 4a সমান আসতেছে কত 1/3, আর a সমান আসতেছে কত যে 1/12। জিজ্ঞেস করছে কি তার সমীকরণ নিচের কোনটি, অবশ্যই সমীকরণ জিজ্ঞেস করছে। তো হ্যাঁ সমীকরণ বের করে ফেলতে পারবা, এর মান বের করে ফেললাম আমি, বা 4a এর মান তো দরকার ছিল আমার, তাই না। তো আমি কি করছিলাম, এই যে আমার সমীকরণ তো বের হয়েছিল, সমীকরণ এটা এখানে বসাই দিব আমি 4 এর মানটা কত 1/3, তাহলে সমীকরণটা হবে এরকম x স্কোয়ার সমান 4 এর মানটা হচ্ছে 1/3 সাথে হচ্ছে y - 2, 3 দিয়ে গুণ করে দাও তাহলে আসবে কত 3x স্কোয়ার, আর এখানে 3x স্কোয়ার আসতেছে, আর কত আসতেছে y - 2 এরকম। তাই হচ্ছে আমাদের সমীকরণ যে 3x স্কোয়ার সমান y - 2, এই যে এটা মিলে গেল আমাদের, এটা চলে আসলো। ঠিক আছে, এরকম করে এমসিকিউগুলো করতে হয়। ও আরেকটি ইম্পর্টেন্ট জিনিস স্পর্শক, এটা আমরা একটু মনে রাখতে হবে, আমাদের সিকিউতে মাঝে মাঝে আসতে পারে স্পর্শকের এই বিষয়টুকু মনে রাখবা যে y = mx + c একটা সরলরেখা y স্কোয়ার সমান 4ax একটা পরাবৃত্তের স্পর্শক হবে যদি, শর্তটা কি মুখস্থ রাখতে হবে, যদি c = a/m হয়, এই শর্তটা যদি মানে তাহলে কি হবে স্পর্শক হবে, এবং স্পর্শবিন্দুর স্থানাঙ্ক কী হবে a/m স্কোয়ার, 2a/m এরকম হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে জিনিস আমাদের c = a/m অথবা স্পর্শবিন্দুর স্থানাঙ্ক হবে কি a/m স্কোয়ার, 2a/m, x এর মান y এর মান, এই দুটো একদম ঠাড়া মুখস্থ দুটো পয়েন্ট। আর যদি উল্টাটা হয় y = mx + c সরলরেখা হয় আর সমীকরণটা y স্কোয়ার সমান না হয় x স্কোয়ার সমান হয়, তাহলে শর্ত কি, তাহলে শর্ত হচ্ছে যে c = কি হবে আমাদের যে -am স্কোয়ার, আর স্পর্শবিন্দু কি হবে 2am স্কোয়ার। তো এই দুইটা পয়েন্ট ভাই, এই যে একটা স্পেশাল পয়েন্ট আর এই যে হচ্ছে একটা স্পেশাল পয়েন্ট, এই দুইটা পয়েন্ট তোমাকে ঠাড়া মুখস্থ রাখতে হবে। আর স্পর্শক বের করবো কীভাবে, y স্কোয়ার সমান 4ax, তো এত বিন্দুতে স্পর্শ করে স্পর্শক কী হবে, স্পর্শক আমরা ভেঙে দিব, y-কে ভাঙতে হয় এইভাবে y × y1 শেষ, 4a, x-কে ভাঙতে হয় এইভাবে x + x1/2, এই দুইটা কথা মনে রাখো, x-কে কীভাবে ভাঙে আর ওই স্কোয়ারকে কীভাবে ভাঙে, যদি x স্কোয়ার থাকতো x স্কোয়ারকে ভাঙতে হতে হবে x × x1, এই জিনিস। হ্যাঁ, তো যাই হোক এটা তুমি মনে রাখতে পারো, তাহলে আমাদের এই তিনটা পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে, স্পেশাল এই তিনটা পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে, আমাদের এমসিকিউ সহ সিকিউতেও কাজে লাগতে পারে। যেমন এখানে একটা প্রশ্ন আছে, সেটা প্রশ্ন তুমি এখান থেকে সলভ করবা, এই জিনিসটা এটা একটু বলে দিই, এটা অনেক বেশি কমন একটা প্রশ্ন, অনেক বেশি কমন একটা প্রশ্ন যে y স্কোয়ার সমান 8x পরাবৃত্তের উপর স্থিত কোনো উপকেন্দ্রিক দূরত্ব 8, ওই বিন্দুর স্থানাঙ্ক কত, উপকেন্দ্রিক দূরত্ব 8, তাহলে উপকেন্দ্রিক দূরত্ব কি হয় যেরকম হয় যে x + a = 8। ভালো কথা, এখন জিজ্ঞেস করছি y স্কোয়ার সমান এত, তো এর মানটা বের করে আমি এখান থেকে, এর মানটা বের করলে কি আসবে যে y স্কোয়ার সমান 4ax, তাহলে বুঝতে পারতেছো এর মানটা কত, এখানে 8x ছিল, 8a মানে কত 4a, তাহলে a মানে কত 2, তাহলে x এর মানটা বসাই দিলাম হচ্ছে আমি কত যে x + এর মানটা 2 = 8, তাহলে x এর মানটা কত আসলে 6, x এর মানটা 6 পেয়ে গেলাম। হ্যাঁ দেখো 6 সব জায়গায় আছে, 6 6 6, যে কোনো একটা হইতে পারে অ্যান্সার। তাহলে আমার y বের করতে হবে, তো x এর মান এখানে বসাই দিব আমি, x = 6, y স্কোয়ার = 8x, এত সমীকরণে বসিয়ে পায়, এত সমীকরণে বসাই দিতে হবে। হ্যাঁ, তাহলে সমীকরণে বসাই দিলে y এর মানটা পেয়ে যাবা, আছে কত y স্কোয়ার = 8x, এই যে 8, x এর মান কত 6, তাই না, তাহলে 6 × 48, তাহলে y সমান কত হবে √48। হ্যাঁ, তাহলে অ্যান্সারটা কী হবে যে প্লাস মাইনাস, তাহলে y এর মানটা আসছে কত প্লাস মাইনাস কত আসতেছে দেখো তো, প্লাস মাইনাস আসতেছে কত 48 মানে কত যে 3 × 16 = 48, তাই না, তাহলে আসবে কত 4√3, তাহলে y এর মান পেয়ে গেলাম আমরা, y এর মানটা হচ্ছে +- 4√3,
তাহলে প্লাস মাইনাস 4√3 আর 6, তাহলে সি নাম্বারটা আছে 6 প্লাস মাইনাস 4√3। তো এইভাবে আমাদের পরীক্ষায় প্রশ্নগুলো আসতে পারে। এইটা এর একটা সেম প্রশ্ন যে এই বিন্দু দিয়ে গেছে, পি এর মান বের করতে বলছে, বিন্দু দিয়ে সিদ্ধ করবা, পি এর মানটা বের করবা। ঠিক আছে, তো এইভাবে আমাদের পরীক্ষায় এমসিকিউগুলো মোটামুটি এগুলাই ঘুরে ফিরে আসে, এই কয়েকটা টাইপে আসে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, স্থানাঙ্ক, উপকেন্দ্রিক দূরত্ব, হ্যাঁ, স্পর্শক, এই কয়েকটাই আছে আসলে এখানে আসার মতো। তো করে ফেলো ইনশাল্লাহ। দেখা হচ্ছে সবার সাথে, ভালো থাকো।